চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নরসিংদীর পলাশ থানা থেকে হৃদয়। তিনি বর্তমানে কাতারে বসবাস করছেন এবং সেখান থেকে তিনি অতীতে আমাদের সাথে বেশ কয়েকটি ঘটনা শেয়ার করেছিলেন। তো হৃদয়ের আরও একটি ঘটনা তিনি পাঠিয়েছেন এবং আমি সেটা শেয়ার করব। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি হৃদয়ের ঘটনায়। এই ঘটনাটি কিন্তু যেখানে ঘটেছে সেই জায়গাটা কিন্তু হৃদয় নিজে দেখে এসছে এবং এটাই হচ্ছে এই ঘটনার স্পেশালিটি। যাই হোক, 2010-এর দশক, মানে ওই 2010-এর পরে কোনো একটা সময় হৃদয়ের বাবা তাকে তার ব্যবসার কাজে পাঠিয়েছিল। তাদের ব্যবসাটা ছিল বাংলাদেশেরই দক্ষিণ পশ্চিম অঞ্চলের কোনো একটা জায়গায়। তো সেখানে তাকে যেতে হয়েছিল এবং যেই জায়গায় সে গিয়েছিল সেটা কিন্তু একদম নিখাত গ্রাম, মানে সেখানকার যে জেলা শহরের থেকে বেশ খানিকটা দূরে, এবং যেখানে সে গিয়েছে সেখানে কেবল বিদ্যুৎ আসছে, মানে বিদ্যুতের যে মূল সঞ্চালন লাইন বা পোলগুলা গেছে সেখান থেকে, এবং সেখান থেকে এখনও টানা হচ্ছে বিভিন্ন বাড়িতে যারা কানেকশন নিচ্ছে। আর এই অবস্থা আর কি, বিদ্যুতের সাথে খুব একটা ইউজড হয় না গ্রামের মানুষ তখনও ওইখানকার। তো সন্ধ্যার পরে দেখা যেত যে মানে তখনও মানে একেবারে অন্ধকার হয়ে আসতো, মানে গ্রামের যেই বিদ্যুতের আগে যে পরিবেশটা সেটা সেখানে ছিল। তো হৃদয়ের কাছে বেশ অন্যরকম, মানে ভালো লাগছে। তো হৃদয়ের বাবা হৃদয়ের জন্য একটা থাকার জায়গা ম্যানেজ করছে, কারণ তাকে থাকতে হবে বেশ কয়েকদিন সেখানে। তো থাকার জায়গাটা হচ্ছে যে তিনি চাইছিলেন যে একেবারেই যেখানে একটু মানুষজন থাকে সেই জায়গায় তাকে একটা ব্যবস্থা করতে, কিন্তু ওরকম পাচ্ছিলেন না, কারণ সব বাসাগুলো আসলে গৃহস্থ বাসা। সেখানে একজন আউটসাইডার যে প্রথম উঠতে গেলে কেমন ব্যাপারটা। তো সেখানকার যেখানে তাদের সাথে ব্যবসার কথাবার্তা গ্রামের সেই বাজারের মানুষদের সাথে, তো হৃদয়কে ম্যানেজ করে দেওয়া হলো সেখানকার স্কুলের কাছে, মানে মূল যে স্কুলটা তার কাছে একটা ঘর। এবং সেই ঘরটা খুব সুন্দর ঘর, মানে বলতে যে মানে একেবারে চৌচালা একটা এরকম টিনের বাড়ির মতো। সেখানে পাশাপাশি এরকম 2-3টা কামরা আছে, ছোট্ট বারান্দা আছে, দরজা আছে। তো ওইটা দেওয়া হলো নিয়ে, এবং ওইখানে নাকি সাধারণত ওখানকার স্কুলের টিচার বা কেউ যদি ওখানে চাকরি সূত্রে আসতো তারা ওই ঘরটাতে থাকতো। তো যেই সময় হৃদয় গেছে ওই সময় কিন্তু কেউ নাই, পুরো বাসাটা খালি। তো হৃদয়ের আব্বা টেন্সড হয়ে গেলেন যে ছেলে একা কীভাবে থাকবে কয়দিন। তো হৃদয় বলতেছে যে আমি পারবো, ম্যানেজ করে নিতে পারবো, যে অসুবিধা নেই বাবা, যাও গা। তিনি তার বাবাকে অনেক বুঝা টুঝা বলতেছেন যে অসুবিধা নেই। তো তার বাবা তারপরও খুঁজে পেতে ওখানকার একটা ছেলেকে ম্যানেজ করে নিয়ে আসলো। ও গ্রামের মানুষের সাথে কথা বলে, মানে তিনি যেখানে ব্যবসার কাজ করছেন তাদের সাথে কথা বলে, আলম নামে একটা টিনের ছেলে, মোটামুটি মানে বেশ শক্ত সামর্থ্য ছেলেটা। তো সে বলছে যে হৃদয় যে কয়দিন এখানে থাকবে ও কয়দিন ওর সাথে থাকবে ছেলেটা, এবং তারও একটা কাজ দরকার, এক্সট্রা কিছু টাকা পয়সা পেলে ভালো। তো এবং সে বলছে যে আলম মোটামুটি রান্না বাড়া করতে পারে, সে মোটামুটি মানে রান্না টান্না করে দিতে পারবে, বাজার টাজার করে দিলে। যাই হোক, হৃদয়ের বাবা স্যাটিসফাইড, এবং হৃদয় চিন্তা করলো যাক তাহলে আর তাকে ওই খাবারের জন্য বারবার হোটেলে যাওয়া সেগুলো চিন্তা করতে হবে না, আর যদি যায়ও অসুবিধা কি, এই ছেলেটার সাথে নিয়ে যাবে, ওকেও খাওয়াবে। তো তার বাবা বিদায় নিল। এর মাঝে ঘনিয়ে এলো সন্ধ্যা, আর হৃদয়ের কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ সে যেখানকার বাসিন্দা সেখানে এরকম এত দ্রুত সন্ধ্যা নামে না। আর এখানে সন্ধ্যা নামার সাথে সাথে দেখলো যে বেশ অন্ধকার ঘনায় আসলো, কারণ চারিপাশে সে তার ঘরটা যেখানে সেটা কিন্তু স্কুলের পাশে, স্কুল কিন্তু ছুটি হয়ে গেছে বিকালেই, এবং তারপরে দেখা যাচ্ছে যে বাকি যে সময়টা, এই সময়টা একেবারে নির্জন হয়ে গেছে স্কুলের যে এখান থেকে দেখা যাচ্ছে কম্পাউন্ডটা একদম ধুধু করতেছে। আর আরেকদিকে জানলা দিয়ে তাকালে দেখা যাচ্ছে বিশাল এক প্রান্তর, এবং সেই প্রান্তর থেকে অনেক দূরে তটরেখা ক্ষেত। তো ভালোই লাগতেছে হৃদয়দের ওখানেও যে গ্রাম আছে সেখানেও এরকম সুন্দর প্রান্তর আছে, বাট এখানকার পরিবেশটা কেন যেন একটা ডিফারেন্ট, মানে কোথায় যেন একটা ডিফারেন্স আছে দুইটা জায়গার মধ্যে। আর একটা সুন্দর ঘ্রাণ আসতেছে ওখানে, মানে ধূপের যে ঘ্রাণটা আছে সন্ধ্যার সাথে সাথে মনে হচ্ছে ধূপের ঘ্রাণ আসছে কোথার থেকে। তো খুব এনজয় করতেছিল হৃদয়টা, এবং সে বুঝতে পারলো যে এখানকার মানুষ যেহেতু বিদ্যুৎ নতুন আসছে বা বিদ্যুতের সাথে ইউজ টু না, মানুষ হয়তো দ্রুত ঘুমায় যায়, কিন্তু তার পক্ষে এটা সম্ভব না, কারণ সে রাত জাগা মানুষ। তো সে ওই ছেলেটাকে ডাকলো, ওর নাম আলম, এটা একটা ছদ্মনাম দিছি আর কি আমি। তো আলমকে ডাকলো হৃদয়, বললো যে কি অবস্থা, তুমি ঘুমাও কি, আর্লি ঘুমায় যাও? বলে না। তো সে রাত্রে কি কিছু রান্না টান্না করবা? আলম বলে কি করবো কন, আপনি এনে দিবেন? কয় না। হৃদয় বললো যে না দরকার নাই, এক কাজ করি আমরা যাই, চলো তোমার নিয়ে বাজারে যাই, ওখানে হোটেলে কিছু খেয়ে আমরা আসবো না।
তো ছেলেটা বললো আপনি কইলে কিন্তু রাঁধতে পারি। তো বলে না না লাগবো না, চলো। তো ওই ছেলেকে নিয়ে হৃদয় বের হয়ে গেল এবং বললো যে আমি একটু দেখি তোমাদের আশেপাশে। তো হেঁটে দেখলো আর কি, সেই স্কুল ছাড়া আলো চলে গেলো। স্কুলের পরে রাস্তাটা একদম নীরব। তো হৃদয় জিজ্ঞেস করলো এটাতে কোথায় গেছে, এই রাস্তা কই গেছে? বলে এই রাস্তা সোজা, যে ওইখানে একটা হাইওয়ে আছে, ওই হাইওয়ের ওখানে মিশছে, হাইওয়ের পরে আবার রাস্তা, জংলা রাস্তা। তারপর এই রাস্তা অনেক দূর গেছে, এখানে একটা নদীর পাশ পর্যন্ত, কেউ চলাফেরা করে না সন্ধ্যার পরে এখানে। তো হৃদয় যা শুনলো, বললো আচ্ছা ঠিক আছে, তো চলো এদিকে যাই, ওদিকে না যায় আর এইদিকে যাই। তো হেঁটে হেঁটে আসতেছে, বিভিন্ন জিনিস দেখতেছে, তার কাছে বেশ ভালো লাগতেছে এলাকাটা, বাসা বাড়িগুলো দূর থেকে দেখতেছে। সন্ধ্যার পরে যেসব জায়গায় মানে ইলেকট্রিসিটি আসছে সেই বাড়িগুলো একটু ঝলমল হয়েছে, তারা লাইট লাগাইছে অনেক। তো এইভাবে হেঁটে তারা বাজারে গেল, বাজারে গিয়ে এটা ওইটা খেলো, ছেলেটাকেও খাওয়াইলো হৃদয়, এবং রাতের বেলা দুজনে খাওয়া দাওয়া করে বাসায় ফিরলো। বাসায় ফিরে হেঁটে হেঁটে সেই রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা, বেশ লাগতেছে হৃদয়ের কাছে, এবং সে এনজয় করতেছে, কারণ তাদের এলাকার গ্রামের থেকে এই গ্রামগুলো ডিফারেন্ট। তো আসলো, এসে সে তার রুমে চলে গেল। ওই ছেলে তার মতো ওই পাশের রুমে, মানে তার পাশের ইমিডিয়েট পাশের রুমটাতে ছেলেটা। তো এরকম হৃদয় তার মতো বসে বসে ওইখানে তার মোবাইল ফোনে টুকিটাকি এটা ওইটা দেখতেছে, কারণ তখন ওইখানে আবার ইন্টারনেটের যেহেতু নাই, ইন্টারনেট নাই, ভিতরে স্টোরেজে যা আছে সেরকম মোবাইল ফোনে যা যা দেখা যায় ওরকম ভিডিও, গান ইত্যাদি দেখতেছে, গান শুনতেছে। এগুলা করতে করতে সময় কাটে না হৃদয়ের। তারপর এক সময় চিন্তা করলো শুয়ে পড়বে। তো দরজা লাগায় শুয়ে পড়লো। ওই সময়টা শীত আসি করতেছে, এরকম একটা সময়। তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, সে কাঁথা টেনে শুয়ে পড়লো গায়ে, এবং অনেকটাই ঘুম চলে আসছে তার। তো তার ঘুমের কতটুকু ডিপ এসেছিল সে বলতে পারবে না। হঠাৎ সে শব্দ পেল তার মাথার কাছে, টিনের মধ্যে মনে হচ্ছে আঁচড়ের শব্দ, কড়কড় কড়কড় করে আঁচড় দিচ্ছে কেউ। এই শব্দটা মনে হয় ঘুমের অতল থেকে তাকে উঠে নিয়ে আসলো, মনে হচ্ছে আঁচড় দিচ্ছে কেউ, কড়কড় 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 শব্দ হচ্ছে মাথার কাছে টিনে, মানে অথবা কোনো শক্ত ডাল বা কিছু দিয়ে যদি কেউ টিনের উপর, ঢেউ টিনের উপর কেউ নাড়ায় সেরকম। তো হৃদয় বুঝলো যে এই শব্দটা অনেকক্ষণ হচ্ছে দেখে তার ঘুমটা ভাঙছে, এবং এটা একটু লাউড হয়েছে ঠিক তার মাথার কাছে। সে তাকায় বোঝার চেষ্টা করতেছে, এবং যেটা হয় আর কি, প্রথম হঠাৎ নতুন কোথাও গেলে বোঝার চেষ্টা করি আমরা কয়েক সেকেন্ড কোথায় আছি, সেই রিফ্লেক্সটা হইলো। তারপর হৃদয় বোঝার চেষ্টা করতেছে যে আচ্ছা কী ব্যাপার। তো দেখতেছে যে সেই এই ঘরের মধ্যে সে তো বাতি নিভাই দিয়েছিল এখানে, এবং এই ঘরটার মধ্যে তখনও কারেন্ট নাই, ওই হারিকেনটা সে অফ করে দিয়েছিল। তো এই রাতে ঝিঝি পোকার ডাকার শব্দ, এবং পাশ থেকে হালকা আলো এসে ঢুকতেছে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে, দরজাটার ফাঁক ফোকর দিয়ে এবং জানালার ফাঁক ফোকর দিয়ে। তো হৃদয় খেয়াল করার চেষ্টা করছে কী ব্যাপার। তো হঠাৎ করে সে শব্দ পেল, মনে হলো তার মাথার কাছে কেউ এরকম মানে শব্দ করতেছে। তারপর সে যখন উঠতে গেছে যে ব্যাপারটা কি বোঝার জন্য, ওই ছেলে কি কিছু করতেছে নাকি পাশে এরকম বসে, তখন সে শুনতে পেল, মনে হলো যে একটা ভারী নারী কণ্ঠে কেউ কথা বলতেছে পাশের ঘরে। তো সে অবাক হলো যে কে, ওই মানে শুনছে যে এই ছেলেটার মানে মা আছে। চিন্তা করলো মা আসছে নাকি রাতের বেলা, এটা চিন্তা করতেছে। কিন্তু এই রাতে ওর মা এত রাতে আসবে, নিশ্চয়ই অনেক রাত। হৃদয় বিছানা থেকে উঠে গেল, ওখানে ওই যে চৌকি ছিল আর কি, চৌকির উপরে তোষক দিয়ে সুন্দর করে দিছে। তো উঠে গেল, উঠে গিয়ে সে আস্তে করে হেঁটে তার ওই টেবিলের উপর রাখছিল তার মোবাইল ফোনটা, ওইটা চাপ দিলে জ্বলে উঠলো স্ক্রিনটা। তো স্ক্রিনের আলোতে সে দেখতেছে যে তার হারিকেনটা রাখা, ম্যাচটা রাখা। তো হারিকেনটা হারিকেনটা বাড়াই দিল, দিয়ে সে আস্তে করে মোবাইলটা নিয়ে সে গেল তার পাশের ঘরের যে ওই যেখান থেকে শব্দ পাইছে ওই ছেলেটা যেখানে আছে, ওখানে কান পাতলো। কান পেতে সে শুনতেছে, মনে হচ্ছে একটা নারী কণ্ঠে কেউ বিলাপ করে গান গাচ্ছে, এরকম কেমন জানি সুর, একটা গানের মতো আসতেছে, মানে সুরটা কেমন জানি বুকে কামন ধরায়। আর একটু পর পর ওই ছেলেটার বলতেছে, ছেলেটা ওই পাশ থেকে কি জানি বলতেছে, আবার একটা কি মানে সেটা সে বুঝতে পারতেছে না, ওই ছেলেটার কণ্ঠ এবং চাপা টাইপের। তো হৃদয়ের একটু ভয় লাগলো, মানে এই যে কান্না বা এই যে বিলাপ করে কান্না বা সুর করে গানের মতো, আর তার সাথে ওই ছেলেটার কিছু কথা, ভারী ভারী কথা, বাট এটা বুঝতে পারতেছে না কি বলতেছে, অস্পষ্ট। হৃদয়ের কাছে ভয় লাগছে। তারপরও সে দরজা খুললো ঘরের, আস্তে করে খুব সন্তর্পণে, কারণ সে বুঝতে চায় ব্যাপারটা কি। তো খোলার পর সে ঝিঝি পোকার শব্দটা আরো লাউড হয়ে গেছে, এবং সে দেখতেছে যে তার সামনে কিন্তু বারান্দার এখানে পুরা গ্রিল করা আর কি পুরোটা, এবং রাতের আকাশের আলোতে বেশ মোটামুটি উজ্জ্বলই হয়ে আছে বারান্দাটা। তো সে হেঁটে খুব সন্তর্পণে, হৃদয় আসলে করে নেই, শব্দ করে নেই, সন্তর্পণে গেল দরজার কাছে, যে দেখতেছে যে বারান্দার দরজা কিন্তু লাগানো, এবং সে হাত দিয়ে দেখলো বারান্দার দরজায় তালা মারা। তার মানে
দরজা খুলে নাই কেউ, বা দরজা খুলে কেউ এসে ডাকে নাই। সে আস্তে করে হেঁটে গেল পাশের রুমের দরজাটার কাছে। তো দেখলো দরজা খোলা, পাশের রুমের ছেলেটা যে আছে ওই দরজাটা খোলা, আর দরজার উপর একটা পর্দা। পর্দা মানে এই পর্দা আসলে খুব ওরকম লাক্সারিয়াস পর্দা না, দুইটা কাপড় দিয়ে পর্দা বানানোটা ঝুলতেছে, এবং মনে হচ্ছে হালকা হালকা পর্দাটা কাঁপতেছে বাতাসে। তো হৃদয় মনে হলো যে শব্দ যেগুলো শুনতেছিল সে নারী কণ্ঠের কান্না বা গানের সেই মানে সুর করে ওরকম, সেটা মনে হলো যে একটু লাউড হয়েছে। তো আস্তে আস্তে সে যখন নাকি পর্দার কাছে গেছে, তার কাছে মনে হলো যে ওই ছেলেটা বেশ চাপা গলায় কি জানি একটা বলল, মানে বেশ চাপা গলায় মনে হলো যে কিছু একটা, মানে হৃদয়ের উপস্থিতি টের পাইছে এরকম। আর ওই নারী কণ্ঠটা থেমে গেল, একদম পুরো থেমে গেল। তো হৃদয় না ভয় পাইছে, তার সারা শরীর কেমন জানি একটা মানে ঝিম দিয়ে গেছে। সে কিছু না বুঝে উঠেই রুমের মধ্যে ঢুকে পড়লো। সে ঢুকে তার মোবাইলের ওই চাপ দিয়ে লাইটটা জ্বালাইলো। জ্বালায় দেখতেছে যে ওই যে ছেলেটা আলম, সে বসে আছে বিছানার মধ্যে, মাথা এরকম নিচু করে রাখছিল, মানে হৃদয়কে দেখে সামনে তাকাইছে হৃদয়ের দিকে, কেমন একটা ভাবলেশীন দৃষ্টি এবং চোখ খোলা, মনে হচ্ছে সে জেগে আছে। হৃদয় এক সেকেন্ডে ডানে বামে তাকায়, দেখলো কেউ নাই, ঘরটা খালি। তো ছেলেটাকে সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছিলা? তো ছেলেটা তাকে জিজ্ঞেস করলো, ভাইজান কিছু লাগবে আপনার? একদম বললো, আপনার কিছু লাগবে উত্তর না দিয়ে। তো সে বললো যে না, আমার কিছু লাগবো না, তুমি কার লয়ে কথা কও? আমি শব্দে ঘুম ভাঙলো। ছেলেটা কিছু বললো না, যান ঘুমান ভাই। তাই বলে ছেলেটা শুয়ে পড়লো বিছনার মধ্যে, এবং মনে হলো যে সে ঘুমে তলায় গেল, সাথে সাথে বিছনার মধ্যে শুয়ে তলায় গেল। তো হৃদয়ের কাছে খুব ভয় লাগলো। মোবাইলের আলো নিভে গেছিল, আবার সে চাপ দিয়ে আবার স্ক্রিন লাইট করলো, এবং ভয়ে ভয়ে আস্তে করে এসে তার রুমে আসলো। এসে সে চুপচাপ মানে দরজাটা আটকায় আস্তে করে বিছানায় শুয়ে পড়লো। এবং তার কাছে ভয় লাগতেছিল, তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার পাশের যে জানালার পাশে কেউ আছে, এরকম একটা ফিল নিয়ে অনেকক্ষণ জেগেছিল হৃদয়। যাই হোক, একসময় সে ঘুমায় যায় এবং তার ঘুম ভাঙে বেলা করে। বেশ সকাল হয়ে গেছে, তখন 9টা-10টা বাজে। আর তাকে যাইতে হবে বাজারে, তার বাবা যে কাজে পাঠাইছে তাকে এখানে ব্যবসার, তাদের কোনো একটা সাপ্লাইয়ের ব্যাপার আর কি। তো যাই হোক, সে উঠলো, ঘুম থেকে উঠে তার কাছে শরীরটা ম্যাজ করতেছে, এবং তার একটু মানে মেজাজটা গরম, যে রাতের বেলা এগুলো কি আজাইরা। এবং ভূত প্রেতের ব্যাপারে তার খুব আগ্রহ, হৃদয়ের বেশ আগ্রহ, এখনও আগ্রহ, কিন্তু জিনিসটা তার কাছে ভৌতিক মনে হয়েছে। তো সে উঠেই তাড়াতাড়ি বের হয়ে গেল ঘর থেকে, যে তার মতো ফ্রেশ হয়ে আসলো বাথরুম থেকে। ওখানে চাপ কল ছিল, পানি দিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এসে সে ডাক আলম আলম, কারণ ওই ছেলেকে তো রাখাই হয়েছে তাকে হেল্প করার জন্য। তো দেখলো যে হ্যাঁ, ছেলেটা উঠে আসছে, বলছে জি ভাইয়া, ভাইজান কি দরকার? বলছে তুমি রাত্রেবেলা কি কার সাথে তুমি কথা বলো, কে ছিল তোমার রুমের মধ্যে? তো বলছে কই, কেউ না তো। আমি শব্দ শুনলাম, তোমার এখানে কথা বলতেছিল, কাঁদতেছিল একটা মহিলার কণ্ঠ, কে এটা? এই কে? এইভাবে করে কোন মহিলা এখানে আসছে? পাশের রুমে কেউ আসে নাকি? তো হৃদয় এটা বলে পাশে গেল, যে দেখো ওই পাশের রুম খালি, কোনো কিছুই নেই, কোনো ফার্নিচারও নাই। এই পাশের ছেলেটা যে রুমটা থাকে তো চৌকি আছে, আলনা আছে, কোনো কিছুই নেই। তো হৃদয় জিজ্ঞেস করলাই, তুমি বলো আমারে কি ব্যাপার, ঘটনা কি? ছেলেটা বলতেছে, ভাইজান ভয় পাইবেন, শুনেন না। মানে আছে, আমার সাথে একটা ঘটনা আছে, ঘটনা আছে, আপনি শুনেন না। কেন, তুমি কি জিনে ধরা? তখন বলে ওইরকম কিছু একটা, আপনি চিন্তা করেন না, আপনার কিছু নেই, সমস্যা নাই। তো হৃদয়ের কাছে একটু অস্বস্তি ফিল হলো। তো ছেলেটা বললো যে ভাইজান, আমি একটু দুপুরবেলা যাবো আমার মারে ভাত দিয়েইতে, আপনি কি ঘরে থাকবেন না বাজারে যাবেন? তো হৃদয় বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার মারে ভাত দিতে যেও, আমিও যাবো তোমার সাথে। কোথায়? আমার তো দেখা উচিত তোমাদের গ্রামটা ঘুরা, আগে যাই একটু বাজারে, তুমি আমার সাথে বাজারে চলো, কাজ সেরে তোমার সাথে যাবো। তো ছেলেটা বললো ঠিক আছে। তো হৃদয় তার মতো টুকিটাকি কাজ ছেড়ে ছেলেটারে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে যে বাজারে যে নাস্তা করে সেখানে সে তার ওখানকার লোকজনের সাথে কথাবার্তা যা বলা, যে কিছু ডিল করা, এগুলো করে টুরে তখন দেখা গেছে দুপুর হয়ে গেছে অলরেডি। তো ছেলেটা বললো চলো যাই, তুমি বলে তোমার মার জন্য ভাত নিয়ে যাবা? বলে যে হ্যাঁ। তো কোত্থেকে ভাত নিবা? আমার মামির বাসার থেকে। আচ্ছা ঠিক আছে চলো। তো হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখলো যে একটা এরকম গৃহস্থ বাসার সামনে থামে, ছেলেটা চলে গেল ভিতরে, ভিতর থেকে একটা খাবারের পোটলা নিয়ে আসলো, এসে হাঁটা দিল। তো হাঁটতেছে হৃদয় ছেলেটার সাথে, হাঁটতে হাঁটতে যাচ্ছে, গ্রাম দেখতেছে, এবং দেখলো সেই যে স্কুল ছাড়ার রাস্তা, সেই জায়গাটা নির্জন হয়েছে। মানে স্কুল তো তখনও চলতেছে, স্কুলের পরে এখানে নির্জন হয়েছে, এবং দুই পাশে ক্ষেত, বড় বড় মানে বিশাল বিশাল প্রান্তর, এবং সেখানে মানুষজন কেউ কেউ ওই যে ফসল কেটে কেটে সরাইতেছে, এরকম অবস্থা। এবং আরও সামনে চলে গেল, ওখানে কিচ্ছু নাই, শুধু ধুধু ফসল কেটে নিছে এবং কিচ্ছু নাই। এরপরে এক জায়গায় গিয়ে তারা দেখলো হাইওয়ে একটা।
তো হৃদয়ের কোনো কমপ্লেন নাই, সে কিন্তু হাঁটতেছে, তার কাছে এনজয় করতেছে, সে অনেক দূর হেঁটে আসছে। কিন্তু তারা হাইওয়েটা দেখলো, হাইওয়েটাও শুনশান, মানে এই দিনের বেলা দুপুরের দিকে গাড়ি ঘোড়া চলতেছে না। সেটা পার হয়ে গেল, তারা পার হয়ে ওই পাশে হাঁটা শুরু করলো। এইবার হৃদয় খেয়াল করলো যে এই জায়গাটা কিন্তু একটা বনাঞ্চলের মতো, গাছগাছালির মধ্যে দিয়ে হাঁটতেছে, মানে বাগানের ভেতর দিয়ে, এবং হাঁটতেছে এবং পাশে বড় বড় ঘাসও জন্মায় গেছে এরকম। তো হৃদয় জিজ্ঞেস করলো আলমকে যে এখান থেকে সবসময় যাও? হ্যাঁ। ভয় লাগে না তোমার একা একা যেতে? তা আলম বলে যে আগে লাগতো, গত বছর ভয় পাইছিলাম, এরপর থেকে লাগে না। তো হৃদয় বলো গত বছর ভয় পাইছিলাম মানে? এই তুমি বলো তো কী ব্যাপার, তুমি ওই সময় বলতেছিলা যে তোমার সাথে কি আছে, ঘটনাটা বলো তো। তখন আলম বলে না ভাইয়া এখন না, পরে বলবো না আপনার সাথে, চলেন এখন যাই আগে। তখন বলতে আর বলো 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 কি? না না ভাইয়া পরে বলি। তো হৃদয় বলতেছে যে কি গত বছর কি ভয় পেয়েছিল বলবা না? কয় একটা জায়গা এখানে আছে, এখানে বেশ ভয়ের, এখানে কিন্তু উল্টাপাল্টা আছে, আমাকে দেখে রাখে, আমার ভয় নাই, মানে আপনারা নিয়ে আইসি তো, চলেন যাই। তো হৃদয় একটু জিনিসটা মন হলো তার কাছে যে বেশ একটু মিস্টেরিয়াস লাগতেছে। তো সে হাঁটতেছে আলমের পিছনে পিছনে, এবং জায়গাটা ক্রমেই বেশ মানে মনে হচ্ছে গাছগাছালির ভেতর দিয়ে চলে যাচ্ছে তার, একদম দুই পাশে ঘন জঙ্গলের মতো গাছ, এবং মনে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলো তারা। এই জায়গাটা বেশ ফাঁকা, এখানে একটা বড় বটগাছ আছে, বেশ বড় বটগাছ, পুরনো বটগাছ, এবং মানে এই যে দুপুরের মধ্যে খর রোদ, সেই রোদটা বটগাছের পাতায় লেগে পুরো জায়গাটা একটা মানে সুন্দর মেইজের মতো তৈরি হয়েছে। মানে এই মানে স্কাইলাইট যেভাবে ঢুকে এইভাবে স্কাইলিকের মতো এই আলোগুলা পড়তেছে ফ্লোরের মধ্যে, মানে মাটির মধ্যে আর কি, মানে সেই রোদগুলা গাছের পাতা ফোকর দিয়ে হালকা হালকা করে পড়তেছে, আর গাছটাকে বেশ অন্যরকম লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে এরকম, মানে হৃদয়ের কাছে এরকম লাগছে। আর সে তাকায় দেখলো যে সেই গাছের পেছনে, মানে গাছ থেকে বেশ খানিকটা দূরে একটা পুরনো মন্দির, এবং এই মন্দিরটা ব্যবহার হয় না, বোঝা যাচ্ছে বেশ পুরনো একটা মন্দির, এখন হয়তো ব্যবহার হয় না, এবং দরজা খোলা। মন্দিরের ভেতরে মানে অন্ধকার, মানে ডিপ অন্ধকার, এবং বেশ অন্যরকম কাজ করা মন্দিরের দেয়ালের মধ্যে, মানে বোঝা যাচ্ছে বেশ পুরনো মন্দিরটা। আর ভেতরে অন্ধকার, দেখা যাচ্ছে না কিছু এখান থেকে, এবং আলোর জন্য আরও বেশি দেখা যাচ্ছে না, ব্রাইট আলো ওখানে, অন্ধকার ভেতরে। তো কেমন জানি একটা গা ছমছম করা ভাব আছে। এই মন্দিরের পাশের যে জায়গাটা, আর সেই জায়গাটা পুরো গাছগাছালি দিয়ে ঘেরা। আর মন্দিরটা কিসের মন্দির সেটা কিন্তু বুঝতে পারতেছে না হৃদয়, এবং তার কোনো ধারণা নাই, মানে এরকম মন্দির সে দেখে নাই এর আগে। তো যাই হোক, আলম হেঁটে গিয়ে সামনে দিয়ে গাছের মন্দিরের দিক তাকাইলো না, সে একেবারে বা দিকে টার্ন নিয়ে মনি হেঁটে গেল, এবং হৃদয়কে ডাকলো ভাইয়া আসেন, এখানে আসেন। তো হৃদয় একটু সামনে হেঁটে গেছে, গাছ ছাড়া সামনে যেয়ে দেখতেছে যে ঠিক ওই পাশে একটা নদী বয়ে গেছে, এবং এই যে নদীটা এরকম বেঁকে গেছে, এখন মন্দিরের পাশে যে বেঁকে এরকম গেছে, এবং সেই একদম যেখানে হেঁটে গেল আলম তার পাশেই অনেক পাট, ওখানে পাট ছাড়াচ্ছে একটা মহিলা, এবং আলম সোজা ওই একেবারে সামনে গিয়ে পাড় ধরে নেমে গিয়ে ওই মহিলার সাথে কথা বলতেছে। এখান থেকে মানে খুব অল্পই শোনা যাচ্ছে কথা। আলম বলতেছে মা বলছে, ডাকছে, শুনতেছে, মানে বুঝলো এটা তার মা। তো হৃদয়ের চিন্তা হলো যে একজন মহিলা কেন এখানে, এই যে এই কোমর সমান পানিতে নেমে পাট চালাচ্ছে, আর মানুষ নাই। একটু তার কাছেই লাগলো যে একজন মহিলা কেন, সাধারণত এরকম পাট ছাড়ানোর কাজ কয়েকজন মিলে করে, একজন কেন। তো হৃদয়ের কাছে একটুই লাগলো, তো দেখলো যে মা আর ছেলে কথা বলতেছে, কিছু কিছু কথা কানে আসতেছে তাদের ভিতরে। তো সে আর চিন্তা করলো যে না, আমি একটু ঘুরে দেখি, কথা বলুক মা ছেলে। তো সে হেঁটে সামনে গেল, বটগাছের নিচে গেছে, বেশ ঠান্ডা, বটগাছের নিচটা বেশ ঠান্ডা লাগতেছে হৃদয়ের, এবং মানে বেশ অন্যরকম মনে হচ্ছে, গায়ে একটু কাটা দেওয়া, মানে তো যে বললাম যে শীত তখন কেবল আসবে এরকম একটা অবস্থা। দুপুরবেলা যেহেতু রোদ নাই, শীতটা আরও বেশি, এবং গাছের নিচে শীতটা মনে হচ্ছে ওখানে জমাট বেঁধে গেছে এরকম। তো হৃদয়ের গাটা একটু মানে শীত লেগে যাচ্ছে আর কি, কাটা দিচ্ছে। তো সে হেঁটে বটগাছটাকে ঘুরলো একবার, বুঝলো বেশ চড়া একটা বটগাছ, এবং ঝুড়ি নেমে গেছে, লতা পাতা নেমে গেছে। ওইটার পাশ দিয়ে একটা চক্কর মেরে সে যখন এদিকে আসছে, এখন কিন্তু সে একেবারে ওই যে পুরনো মন্দিরের দরজার কাছাকাছি আছে, পুরনো মন্দিরের দরজার কাছাকাছি। হঠাৎ তার কাছে মনে হলো মন্দিরের ভেতরে কেউ একজন তাকায় আছে তার দিকে ওই দরজা দিয়ে, এবং তাকানো তার কাছে মনে হলো যে চোখ, একজোড়া চোখ তাকায় আছে, এবং চোখটা উজ্জ্বল, বেশ উজ্জ্বল, মানে এই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে চোখটা জ্বলতেছে,
মনে হচ্ছে তার দিকে তাকায় আছে, এবং তার কাছে মনে হলো ওই চোখের আলোটা, মানে যার চোখ, তার মুখের মধ্যে হালকাভাবে প্রতিফলিত হচ্ছে, মানে একটা নারীর মুখ হালকা পাতলা দেখা যাচ্ছে এরকম। এবং হঠাৎ করে তার কাছে মনে হয়েছে হৃদয়ের কাছে যে এই চোখটা তাকে ডাকতেছে। হৃদয় আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজার দিকে যাওয়া শুরু করলো, এবং সে বুঝতে পারতেছে যে ওই চোখের পলক পড়তেছে মাঝে মাঝে, এবং চোখটাই মনে হয় তাকে ডেকে নিয়ে যাচ্ছে দরজার দিকে। অনেক দূর চলে গেছিল হৃদয়, মানে অনেক পা চলে গেছিল। এই সময় পিছন থেকে সে ডাক শুনলো, ভাইজান। তো এটাতে তার মানে সম্মিত ফিরল আর কি। সে হঠাৎ করে মনে, কিরে, সে তাকায় দেখলো সামনে কোনো চোখ টোক কিছু নাই, অন্ধকার একটা দরজা, মন্দিরের খোলা দরজা। পিছনে ভাইজান বলে ডাকছে, ভাইজান এদিকে আসেন, ভাইজান এদিকে আসেন, মানে খুব ব্যস্ত হয়ে ডাকতেছে ছেলেটা। এবং দেখলো একটু পর ছেলেটা সামনে এসে তাকে টেনে ধরলো হাত। মানে এই ছেলেটা কিন্তু অনেক অন্যরকম। আলম ছেলেটা একটু ঠান্ডা টাইপের, সে হাত ধরে টানার প্রশ্নই আসে না হৃদয়কে, কিন্তু চলেন চলেন, তাড়াতাড়ি চলেন এখান থেকে। তো হৃদয় বললো যে কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? বলে আপনি চলেন তো, আপনি তাড়াতাড়ি চলেন, বলে হাঁটা দিল এবং তাকে টেনে নিয়ে যাচ্ছে হৃদয়কে। তো হৃদয় আর কিছু বললো না, সে হাঁটতেছে। সে শুধু মনে করলো কে কাকে দেখছিল, সে ভিতরে এরকম চোখ তুলতেছে, ডাকতেছে। এবং হৃদয়কে নিয়ে মানে টেনেই হাত ধরেই নিয়ে চলে আসছে অনেক দূর আলম। আস্তে আস্তে এক সময় হাতটা ছাড়লো, ছেলে বলে চলেন ভাইয়া। তো হৃদয় বলতেছে কি ঘটনা বলো তো, তুমি এরকমভাবে আমরা টাইনা নিয়ে আসলো ওইখান থেকে। তো আলম তাকে বলছে, ভাই আপনি কি কিছু দেখছিলেন সামনে? আপনি ওইদিকে যাইতেছিলেন কেন মন্দিরের ভিতরে? তখন হৃদয় একটু থতমত খেয়ে গেল। সে বললো যে তোমার কি মনে হয় আমি কিছু দেখছি? হ্যাঁ আপনি দেখছেন কিছু, কি দেখছেন? তখন বললো যে আমি দেখছি একজোড়া চোখ, একটা মানুষ বা কিছু একটা আমার ডাকতেছে ভিতরে। তো বলে খুব ভালো করছেন, আল্লাহ আপনার বাঁচাই দিচ্ছে, আপনি জান নাই। বলে কেন? সমস্যা আছে এখানে। আপনার আমি বলছিলাম না যে আমার কিছু একটা হয়েছিল এখানে, সেটা এখানে এসে হয়েছিল। আপনারা বলবো চলেন, কিন্তু এখান থেকে এইখানে দাঁড়ায় না, চলেন। তো বলে হাঁটতে হাঁটতে তাকে নিয়ে গেল, এবং ওই রাস্তা পার হওয়ার আগ পর্যন্ত আলম আর কোনো কিছু বলল না হৃদয়কে। এবং রাস্তা যখন পার হয়ে গেছে তখন আলম বলা শুরু করলো, ভাইয়া বুঝছেন, এই যে দেখছেন ওই নদী, ওইখানে ওই পাট করে, এইখানে আসলে কেউ কাজ করতে চায় না। এই যে পাট ছাড়ায় যে কেউ কাজ করতে চায় না, এবং এই মহিলারাই করতো আর কি কাজটা। এখানকার মহিলারাই মেন কাজ করে, গ্রামের এখানকার মহিলারাই মূল কর্মট, এরাই কাজ করে। কিন্তু ওই জায়গাটায়, ওইখানে যে পাট করে, ওই জায়গায় কেউ যাইতে চায় না। আমার মা আবার অনেক সাহসী, আমার মা এই কাজগুলো করে, সে যায় যে পাট চালায়। তো মার লগে সাধারণত আরেকজন মহিলা কাজ করতো, দুজন, আর আমি তো এরকম খাবার নিয়ে যাইতাম। এটা আমার মায়ের জন্য খাবার নিয়ে দুপুরে যাইতাম, বইতাম। মায়ের খাওয়া শেষ হলে এই থালা বাটি নিয়ে আসতাম আমি, মা খাইতো। আবার অনেক সময় মায়ের সাথে আমি বইও খাইতাম। তো গত বছর কি হয়েছে জানেন? কি বলে, একদিন এরকম আমি যাইতেছি খাবার লয়ে, তো ওই দিন ঝড় বৃষ্টি আইব, আকাশ মেঘ করে লাইছে, মানে একদম পুরা গড় গড় করে মেঘ ডাকতেছে, অন্যরকম একটা অবস্থা। এবং মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি হইতেছে, ঝুম। তো আমি রওনা দিছি আমার মামার বাসার থেকে খাবার নিয়ে, হাতে একটা ছাতি আর খাবারের এই পোটলার সাথে। তো আইতেছি, হাইওয়ে পার হইলাম, এখান দিয়ে ঢুকলাম জঙ্গল দিয়া। জঙ্গল তো মনে করেন যে অন্যরকম অন্ধকার, আর আমার বয়স আর একটু কম ছিল, গত বছর 1 বছর কম ছিল তখন। আইতেছি, আর আমি তখন ভয় পাইতাম, এখন না ভয় পাই না। কেন পাই না সেটা কমুনে আপনারে। তো তখন ভয় পাইতাম। তো তখন এইখান দিয়ে আইতেছি, ভয় লাগতেছে, আকাশ অন্ধকার হয়ে গেছে মেঘে ঢাইকা, একদম গুড়গুড় করে বিজলি চমকায় আর বাস পড়ে। এর মধ্যে দিয়ে হাঁটতে 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 একসময় আইলাম এই গাছের কাছে। কেন জানি গাছের কাছে এসে ভয় লাগলো ভাইজান। তাকায় দেখি ওই মন্দিরের দরজার মধ্যে 2টা চোখ আমার দিকে তাকায় আছে। তা আমার একেবারে মানে কলজা শুকায় গেল যে ব্যাপারটা কি। পর মুহূর্তে দেখলাম নাই। তো মনে করলাম এটা হয়তো আমার মনের ভুল, ভয় পাইতেছি এর জন্য। তো হাইটা হাইটা যখন আরেকটু সামনে গেছি, হঠাৎ করে একটা গঙ্গানির শব্দ শুনলাম। গঙ্গানির শব্দ শুনে আমি দেখি ওই যে মন্দিরের পাশের জায়গাটার থেকে, ওই যে গাছগাছালি দেখছেন না, ওই জায়গায় কিন্তু পুরানো একটা পুষ্করণী আছে, ওখানে কেউ যায় না। ওই পুষ্করণীর সামনের রাস্তা দিয়া আমি দেখি একটা মানুষ খাড়া রইছে, হে বেটার লুঙ্গি পরা, খালি গায়ে, কিন্তু তার মাথাটা দেখা যায় না। মাথার জায়গায় মনে হয় কেমন জানি একটা ঘোলা জিনিস,
কিন্তু মাথাটা দেখা যায় না, গঙ্গাইতেছে ওইখান থেকে লোকটা। হয়ে বেটা আস্তে করে একটু সামনে এলো, হাতের মধ্যে একটা দাও, আমার এরকম হাত দিয়ে এরকম ডাক দিল। আমার হাতের খাবারের পোটলাটা মনে বাতাসে বাইসা উঠলো, মানে আমার হাত থেকে ছুঁইটা বাতাসে ভাসতেছে আমার সামনে। আমি ভয়ে কি করবো তার ঠিক ঠিকানা নাই। এই সময় আমার কাঁধের মধ্যে যেন কে হাত রাখছে, আমার ঝাঁকি দিছে, আর আমি বেহুশ হয়ে গেছি। তো পরে শুনছি আমার মায়ের কাছে যে আমার মায় নাকি ওই দিন একলা ছিল, মানে ওই মহিলা আর একটা কাজ করে সে নাই। তো আমার মায়ের মনটা উসকুস করতেছিল, এবং এই তুফান আইতাসের জন্য আকাশে বৃষ্টি, আমার মা কাজ ছেড়ে উঠাইব, আমার লেগে আবার অপেক্ষা করতেছিল যে আমি কখন আসি। তো আমার মা উঠা আইসে নাকি দাঁড়াইছে সামনে নদীতে, ওখান থেকে উঠে আইসে ভিজা, দেখে যে আমি দাঁড়ায় আছি, আমার সামনে ওই আমার খাবারের পোটলা বাতাসে, আর আমি তাকায় আছি গাছে ওই জঙ্গলের দিকে। আমার মা দৌড় দিয়ে আইসে আমার ধরছে, আর আমি সাথে সাথে বেহুশ হয়ে গেছি। তো যাই হোক, তারপরে আমারে লয়ে যায় বাড়িতে। আমার মা অনেক কষ্টে হুশ ফিরায় লয়ে যায় বাড়িতে। মা সারা রাস্তা ভয় পাইছে আসার সময়, আমিও হাঁটতে পারতেছিলাম না, টলতে টলতে আইসি বাসায়, অন্যরকম অবস্থা। তা আমার জ্বর আহে, অনেক জ্বর আহে, আমি জ্বরের মধ্যে এইটা ওইটা কই। আমার মা যখন জিনিসপত্র আনতে যাইতো আমার লেগে কোনো ওষুধ খাবার, তখন আমি দেখতাম একটা মহিলা চুল একদম এলোমেলো দরজার কাছে দাঁড়ায় আমার দিক থেকে হাসে, এবং চোখ দুটা চলে, আর আমার কয় ভয় নাই, ভয় নাই। তো আমি আরও ভয় পাইতাম, মা মা করে ডাকতাম। তো পরে আমার মাই তো তখন আর ওই মহিলা চলে যেত। তো এরপর আমারে হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর জারায়। তো হুজুর বলে যে ওই জায়গায় ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। তো ভালো জিন আমারে চেষ্টা করছে বাঁচাইতে, আমারে খারাপ জিন দেখছিল। তো ওই যে লুঙ্গি পরা হাতে দাও নিয়ে আইছিল, ওইটা ছিল খারাপ জিন, ওই মেরে লইতো আমারে। ভালো জিনও আমারে দেখছিল, এর মধ্যে আমার মা চলে আইছে। আর মায়ের থেকে তো বড় আসলে পৃথিবীতে কেউ ওইভাবে দেখে না, আল্লাহ মায়ের মধ্যে অন্যরকম একটা ক্ষমতা দিছে। তো মা যখন আইছে তখন ওই জিন মিন থাকে নাই কেসে কেমন থেকে, নাইলে ওই দুই জিনের মধ্যেও গন্ডগোল হইতো। যাই হোক, আমি বাচ্চা যাই। এরপর থেকে ওই যে ভালো জিন যেটা কইছি, এটা মাঝে মাঝে আইসা দেখা দেয় আমার কাছে। ওই যে আমি একলা থাকলে, যখন একলা থাকি কোথাও, তখন আসে। কোনো খারাপ কিছু বলে না আমার, আইসা কথা কয়, গল্প শোনায়, হাসে কান্দে, এটি আমি শুনি। তো হুজুর আমারে কইছিল যে খারাপ দিন আমার ধরবো না, সে ঝাইরা দিয়ে গেছিল, অনেক কিছু দিয়েছিল আমারে। তবে বলছিল যে ওই ভালো জিনও কোথাও ডাকলে যেন আমি না চলে যাই কোথাও, ভালো জিনও কিন্তু ডাক্কা নিয়ে যায় মানুষরে, এই কথা আমি শুনছি। তো আমার কাছে কেন জানি মনে হয়েছে আপনি যখন অনেক গেছিলেন আপনারা ডাকছিল। তো তখন হৃদয়ের মনে হয় যে আসলেই তাকে কেউ ডাকছিল এখান থেকে, সে সম্মোহিতর মতো এগিয়ে যাচ্ছিল ওইখানে। তো যাই হোক, এর মধ্যে হৃদয়রা চলে আসে বাসায়। তো হৃদয় বাসায় আসার পরে বলে যে আজকে রান্না বাড়া করো, কিছু চাল টাল কিনে আনছিল তার আগে, বলে রান্না বাড়া করো, আমরা খাই। তালম রান্না করে, হৃদয় আশেপাশে থাকে, তার কাছে ভালোই লাগে। এবং যখন বিকাল হয়, এরপরে তখন মানে সন্ধ্যা হয়ে যায়, তখন বলে আজকে আর ঘোরাঘুরি না। আর আসলে হৃদয়ের আর থাকাও বাকি ছিল 1-2 দিন। সে ঘরের মধ্যে ঢুকেই তার মোবাইল ফোনে সূরা ছিল, সে সূরা তেলাওয়াত চালায় দেয় এবং বলে আলমকে বলো তুমি এই রুমে শুবা, ওই রুমে শোয়ার দরকার নেই। তো আলমও তখন যে কয়দিন আর ছিল হৃদয়, ওই কয়দিন হৃদয়ের যে ঘরটায় থাকতো ওই ঘরটাতেই থাকছে। ওখানে আরেকটা চৌকি ছিল, সেই চৌকিতে। এবং প্রতিদিন রাতেই হৃদয় তার মোবাইলে সূরা চালায় দিত, এবং এই সূরা শুনতে শুনতে তারা ঘুমায় যেত, এবং তাদের আর কোনো এরকম সমস্যা হয়নি। আর এর মধ্যে হৃদয়ের কাজ শেষ হয়ে যায় 2 দিন পরে, এবং সে তারপর তাদের বাড়িতে ফেরত চলে যায়। আলমকে তার মতো তার যে সম্মানী সেটা তাকে দিয়ে সে চলে যায় সেখান থেকে। আর এই তো, এবং আলমের খুব মন খারাপ হয়েছিল হৃদয় চলে আসার সময়, কারণ তার সাথে ছিল এই কয়দিন। কিন্তু কাজ শেষ হয়ে গেলে তো চলে আসতেই হবে। হৃদয় চলে আসে সেখান থেকে, বাট তার সাথে সেই স্মৃতিটা নিয়ে আসে, এবং সেই যে ভয়ের ঘটনার স্মৃতিটা সেটা হৃদয়ের কাছে থেকে যায়। যাই হোক, হৃদয় সেই ঘটনাটা আমাদের কাছে শেয়ার করেছে, এবং আমি শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের অনেক স্থাপনা আছে বা অনেক জায়গা আছে যেখানকার সম্পর্কে কথা প্রচলিত আছে। অনেকে কিন্তু অনেক জায়গায় এরকম অনেক কিছু দেখেছে, এবং আমাকে বিশেষ করে এরকম কিছু অঞ্চলে থেকে অনেকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য, যে সেখানে এরকম অলৌকিক ব্যাপার স্যাপার ঘটেছে বা ঘটে, বা এখন অনেকে দেখে।
বাট আমার কিউরিয়াসিটি এখন এসব কম, আমি এখন আর যাই না এসব জায়গায়। বাট আমি জানি যে ওখানে থাকবেই, কারণ পুরনো স্থাপনা যেটা অ্যাবান্ডন হয়ে গেছে, ব্যারেন ল্যান্ড, এরকম জায়গায় এই ধরনের জিনিসপত্র থাকা স্বাভাবিক। হ্যাঁ, পাহাড়েও থাকে, বাট পাহাড়ে যখন যাই তখন আমি যেখানেই থাকি দোয়া দরুদ পড়ে ঘুমাই। এবং আমি তো সৎ উদ্দেশ্যে যাই, আমি তো ওখানে গিয়ে দোয়া পড়ে আমার মতো নিজের মতো ঘুমিয়ে থাকি। তো সুতরাং আমি তো কাউকে হান্ট করতে যাচ্ছি না, আর আমি চাইও না কারোর সাথে আমার সামনাসামনি হোক এরকম। তো যাই হোক, এই ছিল প্রথম ঘটনা যেটা হৃদয় শেয়ার করলো পলাশ থানা থেকে, নরসিংদীর পলাশ থানা। এখন তিনি বর্তমানে কাতারে আছেন এবং তার এই ঘটনাটি আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমি চলে যাব এখন পরবর্তী ঘটনায়, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আর একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। তো ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না। চলে এলাম অদ্ভুতুড়েতে আর একবার, আর নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। যেই ঘটনাটি আমাদের সাথে খুলনা থেকে শেয়ার করেছেন নাজমুল সাকিন। তিনি শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন এবং তিনি তার এক স্টুডেন্টের কাছ থেকে এই ঘটনাটি কালেক্ট করেছেন এবং তিনি সেটা আমাদের সাথে শেয়ার করেছেন। আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমি চলে যাব নাজমুল সাকিনের পাঠানো ঘটনায়। এখানে নাজমুল তার ছাত্রীর একটা ছদ্মনাম ব্যবহার করেছেন। তিনি বলেছেন তার ছাত্রীর ছদ্মনাম তিনি দিয়েছেন তানহা। তো সেই তানহার ঘটনাটি তানহার নিজের না, তানহার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। 2003 সালে ঘটেছিল খুলনারই কোনো একটি উপশহরে। যাই হোক, উপশহরটা তখন আসলে এটা হচ্ছে গ্রাম থেকে একটু ডেভেলপড হচ্ছে, মানে যেটাকে সাবার্ব বলা যায়, এরকম একটা জায়গা। তো কেবল ডেভেলপমেন্ট হচ্ছে, বাড়িঘর হচ্ছে, মানুষজন থাকা শুরু করেছে, রাস্তাঘাট হয়েছে এবং অনেক মানুষ অনেক জায়গা থেকে মুভ করে এখানে আসছে। তো আপনারা জানেন যখন শহর গড়ে উঠতে থাকে কোনো জায়গায়, এমনকি আমাদের ঢাকাতেও এক্সটেন্ডেড এলাকাগুলো পেরিফেরিতে যখন নাকি শহর গড়ে উঠতে থাকে তখন কিন্তু সেই জায়গায় ওরকম নতুন রাস্তা হয়, খোলা প্লট থাকে, অনেক দূর দূরে বাড়ি থাকে, এরকম একটা অবস্থা হয়। এটা আসলে আমার নিজের চোখে দেখা, আমি একবারে ছোটোবেলার থেকে দেখেছি যে এরকম ছিল। এমনকি আমার নানা বাড়ি যেখানে ছিল ক্যান্টনমেন্টের এক্সটেন্ডেড এলাকা ইব্রাহিমপুরের এক সাইডে, সেখানেও কিন্তু আমার চোখের সামনে দেখা রাস্তাঘাট কীভাবে হয়েছে এবং তখন দেখতাম যে বিশাল বড় বড় ফাঁকা ফাঁকা প্লট এবং একটা বাসার থেকে আরেকটা বাসার দূরত্ব অনেক দূর। তো এরকমই একটা উপশহরের ঘটনা এটি, যেখানে তানহার মামারা মুভ করেছিলেন কোনো একটা জায়গা থেকে। তারা যেখানে ছিলেন সেখান থেকে মুভ করে আসেন এখানে নতুন একটা জায়গা, সেখানে খরচ বেশ কম। আর ওই সময় তানহার মামারা একটু ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তো এই কারণে তারা ওখানে মুভ করে আসেন। তো যাই হোক, জায়গাটা একটু অন্যরকম লাগে তাদের কাছে, খোলামেলা, একদম নতুন গড়ে উঠছে। দেখা যাচ্ছে যে একটা ঘর হয়েছে, তার থেকে আরেকটা ঘরের দূরত্ব অনেক দূর এবং এর মাঝখানে অনেকগুলো খালি প্লট পড়ে আছে। মানে ওই জায়গাটা পরবর্তীতে হয়তো কেউ জায়গা কিনে কিছু করবে বা ওই জায়গাটা সিগনিফাই করা হয়েছে, বাট কারোর জন্য বরাদ্দ হয়নি। মোটামুটি খোলামেলা, একেবারে খালি, এবং অনেক দূর পরপর একটা করে ল্যাম্পপোস্ট দেওয়া। মূল রাস্তাটা যে আছে সেখানে অনেক দূর পরপর একটা করে ল্যাম্পপোস্ট দেওয়া এবং এই ল্যাম্পপোস্টের লাইট বেশিরভাগ সময় জ্বলতো না, রাতের বেলা বন্ধ থাকতো। যাই হোক, এরকম একটা জায়গায় তারা মামারা উঠলো এবং সেখানে তারা ইউজ টু হওয়ার চেষ্টা করলো। তারা যেখানে আসছিল সেখানে অনেক মানুষজন ছিল আগে, সবার সাথে ভালো সম্পর্ক ছিল। এখানে তো আসলে নতুন আসছে তারা। আর তানহার মামা তখন চাকরির জন্য চলে গেল শহরে। তিনি যেহেতু বলছি যে তাদের পরিবারে ক্রাইসিস চলছিল, তানহার নানা মানে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তার বেশ কিছুদিন আগে। তো ওনারই হাল ধরার কথা তানহার বড় মামার। তিনি তখন অলরেডি গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তো চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন শহরে, কিন্তু চাকরির তখনও ওরকম খোঁজ পড়ছে না। এর মাঝে চলে আসলো রমজান মাস। রমজান মাসটা আসলে একটু মানে সবার জন্য একটু টাইট, সবার সিয়াম সাধনা করতে হয়, তাছাড়া পরিবারের খরচও একটু বেড়ে যায়। তখন সামনে একটা ফেস্টিভ্যাল থাকে আর ওই মাসটাতেও চলতে হয়। তো একটু চিন্তায় পড়ে গেলেন তানহার মামা, তিনি চাকরি খুঁজতে থাকলেন। তো এক জায়গায় খবর পেলেন শহরে একটা শোরুমে, একটা কাপড়ের শোরুমে তিনি খবর পেলেন চাকরির জন্য। তিনি চিন্তা করলেন যে আসলে কিছু করার নাই। তিনি একটা চুক্তিভিত্তিতে সেখানে ঢোকেন যে রমজান মাসের পুরো সময়টা তিনি ওখানে চাকরি করবেন এবং রমজান মাস শেষ হলে 4 রাতের তার
পাওনা বুঝে নিয়ে দেন চলে আসবেন 1 মাসের জন্য। এরকম আমাদের শহরেও, ঢাকা শহরেও এরকম অনেক জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ হয়। তো তিনি এরকম কাজ পেলেন সেই শোরুমে। আর তখন শোরুমগুলো নতুন আসছে, কাপড়ের শোরুমগুলো একদমই নতুন আসছে। তো যাই হোক, তিনি কাজ শুরু করলেন। তো প্রতিদিন তিনি যান সেখানে, এবং তার শিফটটা ছিল আসলে বিকালে যেতেন, রাতের বেলা আসতেন আর কি। তো মানে মোটামুটি মানে বিকাল মানে দুপুরের পর যেতেন তিনি, আর রাতে ফেরত আসতেন। তো মোটামুটি অসুবিধা হতো না। রাত্রে উনি ছাড়া পেয়ে যেতেন, 10টা-11টার মধ্যেই তিনি ছাড়া পেয়ে যেতেন। তো এরকম করে যখন নাকি 15 রোজার বেশি হয়ে গেল, সেই সময় কিন্তু একটু দোকানপাটগুলো বেশি খোলা থাকে, একটু বেশি রাত পর্যন্ত। তো তখন একটু রাত হতো। তো তিনি মোটামুটি একটা ভরসা থাকতেন যে শেষ বাস যেখান থেকে ছাড়তো সেটা দেখা যেত 12:30-12টার মধ্যে ছাড়তো আর কি। তো মানে উনি চেষ্টা করতেন ওইটা পেয়ে যেতে আর কি। তো পেয়ে যেতেনও আর কি, অসুবিধা হয় নাই। মানে তার ভাগ্য ভালো ছিল যে তিনি পেয়ে যেতেন। তো একদিন এরকম, মানে সেটা হচ্ছে 17তম রোজা, যেটা লিখছেন নাজমুল সাহেব, 17তম রোজার দিন রাতে। তখন ওই দিন তাদের শোরুমটা অনেক বিজি গেছে এবং মানে মোটামুটি ভালো ব্যস্ত। মালিক তাকে বলল যে অমুক সাহেব, আপনি কি থাকতে পারবেন এতটা পর্যন্ত? মালিক তাকে খুব মানে একটু আদরও করতেন, সম্মান করে কথা বলতেন, যেহেতু শিক্ষিত একজন মানুষ। তিনি বলেন, জি জি স্যার, অসুবিধা নাই, আমার এখানে 12:30টায় বাস চলে, তো অনেক সময় দেখা যায় বাস আর একটু লেট হয়ে যায়। তো যদি এরকম ভাগ্যে পাই তো অসুবিধা নেই। আর বলে, না পেলে তো স্যার একটু কষ্টই হবে। যাক, অনেক সময় দেখছি রাত্রে ভ্যান চলে, ভ্যান চলে রাস্তা দিয়ে, মালবাহী ভ্যান ট্যান চলে, উঠে বসবো কিছুতে একটা, দেখি কি করা যায় স্যার, অসুবিধা নেই, আপনি চিন্তা করেন না। তিনিও চাচ্ছেন আসলে যে, তিনি শুনছেন যে মালিক নাকি যারা ভালো পারফর্ম করে তাদেরকে ভালো একটা বোনাস দেন চান রাতে। তো তাহলে মামাও সেটাই চাচ্ছিলেন যে যাতে কাজের মধ্যে তিনি বেশ ইন্ট্রিগেটেড থাকেন। তারপর ওই মালিকের আরও অনেক অফিস আছে, সেখানেও তিনি পরবর্তীতে ঢুকে যেতে পারেন, যেহেতু শিক্ষিত মানুষ। যাই হোক, তিনি ওইভাবে তিনি থেকে গেলেন। তো বস বলল যে একটু থাকেন রাত পর্যন্ত। তো ওনার ওই দিন তাদের শোরুম বন্ধ করতে করতেই প্রায় 12:30 বেজে গেল। তো তিনি বেরোলেন, দেখা গেলো যে মালিক বেশ চিন্তিত, ওনাকে বলতেছেন যে আপনি পারবেন তো? হ্যাঁ রে, আপনার কষ্ট হলো, আমার আসলে উচিত ছিল আপনি একটু আগে ছেড়ে দেওয়া। তো উনি বললেন, না স্যার, চিন্তা করেন না। বলে তিনি বললেন, আমার কাছে যে টর্চ লাইট আছে। তিনি একটা টর্চ লাইট দেখালেন, বললেন যে ওই আমি যদি পেয়ে যাই বাসটা তো কোনো চিন্তাই নেই, আর যদি ওই ঠেলা গাড়ি টাড়িতে যাইতে হয় দেখি কি অবস্থা কি। এগুলো বলে তিনি বিদায় নেন। তো যাই হোক, বের হয়ে আসতেছেন, তখন অলরেডি রাস্তাঘাট বেশ খালি হয়ে গেছে। রমজান মাসে মানুষ ঘুমায় পড়ে আগে। সাধারণত দেখা যাচ্ছে যে মানে শেষের দেখা যাচ্ছে 10 দিনে একটু মানুষজন শপিং টপিং বেশি করে, নর্মালি কিন্তু একটু খালি হয়ে যায় রাতের বেলা। তো রাস্তাঘাট খালি হয়ে গেছে, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। মানে বেশ অন্যরকম একটা পরিবেশ, এবং মোড়গুলা ঘুরে ঘুরে আসতেছেন। এসে যেই জায়গা থেকে তিনি বাস নেন, সেই জায়গায় গিয়ে দেখলেন যে বাসটা কেবল ছেড়ে যাবে, মানে একবারে একটু একটু করে সামনে যাচ্ছে, ছেড়ে যাবে, কথা বলতেছে কন্ডাক্টর কার সাথে। তিনি দৌড়ায় যে একদম মানে করে কন্ডাক্টর চিৎকার করে বাস থামাইলেন, থামায় উঠে গেলেন বাসে। আর ভাবলেন যে বাহ, পাইলাম তো, যা বাস পেয়ে গেছি, বাস আর চিন্তা নাই। যাই হোক, বাস মোটামুটি চলতে চলতে তাকে প্রায় ওখানে বাস তিনি পাইছিলেন কিন্তু তখন 12:40 মতো বাজে, প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগছে তাকে তাদের এলাকায় আসতে। তো যেখানে আসার পরে কিন্তু যেখান থেকে নামায় দেয় ওই জায়গাটা হচ্ছে একটা রাস্তা, মানে ওই হাইওয়ের মতোই রাস্তা, দুই পাশে গাছগাছালি, বড় বড় পুরনো গাছ আছে, এবং ডান দিক দিয়ে রাস্তাটা ঢুকে গেছে তাদের এলাকার দিকে, এই যে উপশহর যে জায়গাটা সেখানে। এবং সেই উপশহরের ওই জায়গাটা মানে ঢোকার পরে তখন মনে হবে যে একটা কাইন্ড অফ গার্ডেনের মতো, বোটানিক্যাল গার্ডেন টাইপের আর কি, গাছগাছালি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, মানুষজন নাই। এবং ওই যে বললাম, ল্যাম্পপোস্ট জ্বলে আবার জ্বলে না এরকম, মানে আর সেই ল্যাম্পপোস্টের মধ্যে তো তখন জ্বলতে হচ্ছে নিয়ন লাইট লাগাইতো আর কি। সোডিয়াম লাইটগুলো মেন শহরে ছিল, ঢাকাতে ছিল মেন শহরে, বা অন্যান্য বিভাগীয় শহর অনেক জায়গায় ছিল, ওইসব জায়গায় গলির ভিতরে ওইগুলো নিয়ন লাইটই জ্বলতে, এগুলো অনেক সময় ওই যে জ্বলতো নিপতে, এরকম অবস্থা। তো তিনি হেঁটে ঢুকছেন এবং ঢুকেই দেখলেন যে পুরা রাস্তারই বাতি নিভানো ওই দিন, মানে বাতি নাই, পুরো অন্ধকার, ঘুরঘুরটি অন্ধকার। ঝিঝি পোকা ডাকতেছে, বেশ ঝিঝি ঝিঝি করে ঝিঝি পোকা ডাকতেছে গাছগাছিগুলো রাস্তার মধ্যে আশেপাশে। এবং তিনি জানতেন যে এই জায়গাটা এখনও যে এরকম ডেভেলপ করে নাই, কিছু কিছু জায়গায় এখানে শিয়াল বের হয়ে আসে, এসে রাস্তার মধ্যে বসে থাকে, এদিক দিয়ে যায় মানুষের বাড়িতে, যাদের বাড়ি একতলা এবং সেখানে মুরগির খোয়ার টোয়ার আছে, সেখানে হানা দেয় শিয়াল। তিনি জানতেন এরকম, আবার কবরস্থানও আছে এখানে 2টা, এটাও তিনি জানতেন। তো তিনি হেঁটে যাচ্ছেন, শিয়ালের ভয়ে পাচ্ছেন না, চিন্তা করতেছেন আচ্ছা শিয়ালের না আসে, হাতে ফ্ল্যাশ লাইটটা আছে, এটা একটা ভরসা।
অনেকক্ষণ পর পর তিনি ফ্ল্যাশ লাইট মারতেছেন। তো এই অন্ধকারের মধ্যেও আকাশের আলোতে তার চোখ কিন্তু শুয়ে আসছে অনেকটা। এর মধ্যে তিনি দেখতেছেন আর কি গাছগাছালি, রাস্তা এবং সামনে যে মোটামুটি ফাঁকা প্লট অনেকগুলা এরকম। তো হাঁটতে হাঁটতে একটা মোড়ে চলে আসলেন। এই জায়গা হচ্ছে কাইন্ড অফ 3 রাস্তা, মানে এই দুই পাশে রাস্তা চলে গেছে, মানে টি এর মতো রাস্তাটা এখানে লাগছে, এবং এই রাস্তার ওই পারে যে জায়গাটা, ওই জায়গাটা নেমে গিয়ে আরো সংকীর্ণ হয়ে নেমে গেছে, রাস্তাটা নিচু হয়ে। তো তিনি ওই সংকীর্ণ জায়গাটার কাছে যখন আসছেন, ওই জায়গার মধ্যে বেশ ঝোপালো, এই মোড়ের কাছটা বেশ ঝোপালো, আর ওইখানে মানুষ ময়লা ফেলে আর কি। ওই যে একটু ওই যে নিচু হয়ে গেছে জায়গাটা, পাশের রাস্তাটা যে একটু উঁচু দুই পাশে গেছে, ওই জায়গাটাতে মানুষ ময়লা ফেলে, একটা ডাস্টবিনের মতো বানানো। তো তিনি ওই জায়গায় যখন চলে আসছেন, তিনি মানে একটা গন্ধ, ঝাঁঝালো গন্ধ তার নাকে লাগতেছে, এবং পাশে কিন্তু নর্দমার মতো করা আর কি, ওখান থেকে পানি যায়। তো তিনি একদম কাছে চলে আসছেন, ওই 3 রাস্তার মোড়টা পার হয়েছেন। পার হওয়ার পর তার কাছে মনে হলো যে তার ওইখানে ময়লা মনে হচ্ছে কেউ ছালতেছে, মানে ময়লাগুলোকে ওই যে মানে ছালতেছে বলতে টেনে টেনে এদিক ওদিক করে ফেলে যে ওরকম। তো তিনি ভাবলেন কুকুর নাকি, কুকুরকে কিন্তু তিনি একটু চিন্তা করেন এইসব কুকুর রাত্রেবেলা এরকম থাকলে এগুলো দলবদ্ধ, এবং জানেন তার পাশে ওইদিকে একটু সামনে যে একটা কবরস্থান আছে, কবরস্থানে কুকুর খুব খারাপ। তো তিনি ওই ফ্ল্যাশ লাইট মারলেন এদিকে আশেপাশে, ওই জাস্ট ডাস্টবিনের মধ্যে নামের আশেপাশে মারলেন, দেখলেন অনেক কিছু নাই। ফট করে তিনি ডাস্টবিনের দিক ঘুরাইলেন। তো হঠাৎ করে দেখলেন দুই একটা ময়লা ছিটকে এদিক ওদিক পড়লো, কিচ্ছু নাই ডাস্টবিনের দিকে। বাতিটা যখন নিভাইছেন তখন দেখলেন তিনি দপ করে এক জোড়া চোখ জ্বলে উঠছে সেখানে, জাস্ট লাইক অন্ধকারে প্রেডেটরের চোখ যেভাবে জ্বলে সেইভাবে। তিনি আবার ফ্ল্যাশ লাইট জ্বাললেন। এইবার তিনি দেখলেন ওই গার্বেজের কাছে, তিনি তার থেকে কিন্তু দূরত্ব তখন প্রায় 12-14 ফিট এরকম দূরত্ব গার্বেজের থেকে। তিনি দেখতেছেন গার্বেজের কাছে কিছু একটা রোমস, মানে 1 সেকেন্ডের জন্য দেখছেন রোমস, এবং সেই শরীরটা ধুলো, মানে ধূসর টাইপের আর কি রোমগুলা, এবং অনেকটা শিম্পাঞ্জি যেরকম হয় সেরকম, কিন্তু আরও অনেক বড় সাইজ, লাইক বন মানুষ বলা চলে এরকম সাইজ, এবং সেটা চোখগুলা ভাটার মতো জ্বলতেছে, দাঁতগুলা তীক্ষ্ণ, তার দিকে তাকায় আছে। এবং তিনি লাইটটা মারার পর 1 সেকেন্ড ওই লাইটটা পড়ার পর দেখছেন, তারপরের সেকেন্ডে দেখলেন ওটা শেট করে সরে গেল পাশে, মানে ভ্যানিশ হয়ে গেল, মানে ঢুকে গেল ওই পাশে। এত ফাস্ট মুভ করছে তিনি বুঝতেও পারলেন না জিনিসটা কি। এরপরে তিনি পরের সেকেন্ডেই তিনি বুঝলেন যে একটা গরম বাতাসের মতো মনে হলো, যে একদম মানে গরম, মানে সিরিয়াস গরম বাতাস, যেমন আমরা কোনো মিল ফ্যাক্টরির পাশে থাকলে যে গরম বাতাস পাই, ওরকমটা গরম বাতাসের মতো একটা দমকা হাওয়া ছুটে আসলো তার দিকে, এবং তার গায়ে লাগলো, এবং এত জোরে বাতাসটা লাগছে তিনি হালকা পাতলা মানুষ তিনি ছিটকায় পড়লেন রাস্তার মধ্যে। তার হাত থেকে ফ্ল্যাশ লাইটটা ছুটে পড়ে গেল ওই পাশে, এবং যখন ফ্ল্যাশ লাইটটা পড়ে গেছে তিনি তখন বুঝতেছেন যে তার উপরে কিছু একটা বসে তার গলা চেপে ধরে রাখছে, এবং অন্ধকারে তিনি প্রচণ্ড গন্ধ পাইতেছেন, বিচ্ছিরি গন্ধ, এবং তার মানে গলার মধ্যে মনে হচ্ছে সাঁড়াশির মতো হাত চেপে বসতেছে এরকম, কিন্তু তিনি বুঝতে পারতেছেন না এটা কি, এবং তিনি হাত দিয়ে এরকম নেড়ে ওইটাকে ছুটানোর চেষ্টা করলেন। তিনি কিন্তু চোখে দেখতেছেন না, ওইটাকে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু হাতে ফিল করলেন বড় বড় লোম গায়ে, মানে ফারি বডি, এবং হাতের মধ্যে শক্ত আটুনি, এবং যে জায়গাটা তার হাত পড়ছে ওগুলো লোহার মতো শক্ত। তো তিনি ভয়ে তার দম বন্ধ হয়ে গেছে, তিনি কাউকে যেহেতু দেখতে পারতেছেন না, এবং বেশ গরম লাগতেছে, মনে হচ্ছে একটা উষ্ণ বাতাস তার উপরে। তিনি মনে মনে দোয়া পড়ার চেষ্টা, কিছু মনে আসতেছে না। তো ওনার আবার লাকিলি কয়েকটা সূরা মুখস্থ ছিল, যেটা উনি সবসময় পড়তেন না, বাট মনে আছে, ছোটবেলায় শিখছেন ওগুলা। তো উনি সূরা পড়া শুরু করলেন। তো প্রথম সূরাটা পড়ে জাস্ট প্রথম অনেক কষ্টে আয়াতটা উচ্চারণ করার সাথে সাথেই মনে হলো যে তাকে এরকম ছেঁচড়ায় সরাই দিয়ে সরে গেল ওইটা, ওখান থেকে উপর থেকে, তার উপর থেকে ভার আলগা হয়ে গেল। তো তিনি তার গলা চেপে ধরে উঠে বসছেন, দম নেওয়ার চেষ্টা করতেছেন অনেকক্ষণ। ডানে বামে তাকায় দেখতেছেন যে কেউ নাই, ফাঁকা খাখা করতেছে, কিচ্ছু নাই। তো তিনি দৌড় দিলেন ওইখান থেকে, ওইভাবে উঠেই, তার ফ্ল্যাশ লাইট পড়ে আছে রাস্তার মধ্যে, তুলেন নাই, তিনি দৌড়াচ্ছেন। দৌড়াইতে তিনি তাদের বাসাটা ডিটেক্ট করছেন যে এইখানে। তিনি দৌড়াইতে তাদের বাসার সামনে গেট লাগাইছিলেন তারা, ওই গেটের উপরে মানে এরকম লোহার দিয়ে গ্রিলের মতো তৈরি করে উপরে বেড়ারি দেওয়া ছিল। জোরে জোরে বাড়ি মারতেছেন তিনি, এক পর্যায়ে তার বাসার মধ্যে ওই বাতি জ্বলে উঠলো। তার মা বোনরা বের হয়ে আসলো, এসে দরজা খুললো। খোলার পর তিনি ঘরের মধ্যে হুড়মুড় করে মানে বাসার কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ে গেলেন, পড়ে জ্ঞান হারাইলেন। তো তার মা আমার যখন হুঁশ ফিরছে তখন তিনি দেখতেছেন তার বাসার উপর তার মা তার দিকে তাকায় আছে, তার মুখে চোখে পানি ছিটেছে, বোনগুলা কাঁদতেছে, এবং তার মা দোয়া পড়তেছে। তো
তো তিনি মানে মানে এদিক ওদিক তাকাইতেছেন, তিনি কিছু কুল পাইতেছেন না, মানে কোথায় আছেন, বা তার কাছে একটা অন্যরকম লাগতেছে। তার শুধু মনে হইতেছে যে প্রতি সেকেন্ডে ওই যে ভয়ঙ্কর একটা জিনিস এক সেকেন্ড দেখছে ওইটা ছুটে আসবে তার দিকে, এখনও আছে তার কাছে মনে হচ্ছে। তিনি ভয়ে তার মায়ের হাত চেপে ধরলেন। তার মা বললো, কি হয়েছে বাবা? তখন তিনি তার মাকে বললেন যে এরকম এরকম রাস্তা আছে। তার মা তো আরও ভয় পেয়ে গেল। তিনি কান্নাকাটি করতে করতে দোয়া পড়ে পড়ে ফু দিচ্ছেন ছেলেকে, বোনরাও দোয়া পড়ে ফু দিতেছে, এবং এইভাবেই তাদের রাতটা কাটলো। তিনি এই মানে ঘোরের মধ্যে এবং দুঃস্বপ্ন দেখলেন রাত্রেবেলা অনেক। তো সকাল হলো, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তো তার মা প্রতিবেশী দিয়ে খবর দিলেন এক মৌলানা সাহেবকে। মৌলানা সাহেব আসলেন বাসায়। আসার পরে দেখলেন, দেখে বলল যে কি হয়েছে? তো তিনি বললেন যে এরকম এরকম। তো মৌলানা সাহেব বললো যে আপনি রাত্রেবেলা আসতেছেন, ওই যে ডাস্টবিনের কাছে, ওইটা খারাপ জায়গা, যাই হোক ওনাকে রুকাইয়া করতে হবে। তো তিনি বললেন আমি আসরের পরে এসে রুকাইয়া করব। তো শরীর খুব খারাপ, এই অবস্থা করা যাবে কিনা কে জানে, ওষুধ টষুধ খাইতে বললো ওনাকে। আসরের পর মৌলানা সাহেব আসলেন সাথে আরেকজন হুজুরকে নিয়ে, এবং এসে ওনাকে রুকাইয়া করলেন। তো রুকাইয়া করার পরে তখন ওনার উপরে নাকি ওই জিনিসটা আসছে, এসে নাকি বলতেছে যে সেটা একটা খারাপ জিন ছিল। সে ওই 3 রাস্তার মোড়ে ওই জায়গায় তার বাসস্থান ছিল আগে। তো ওইটারে মানুষ এখন ময়লা ফেলার জায়গা বানাইছে, এবং সে মানে খুবই বিরক্ত, এবং সে ওই এসে তার গায়ের মধ্যে আলো মারছে ডিরেক্টলি। এটা তার পছন্দ হয় নাই এবং তার পথ মারাইছে। তো সুতরাং তাকে সে আক্রমণ করছে, তানহার মামাকে, এবং সে তাকে ক্ষতি করবে, সেই রাস্তাতে চলাফেরা করলে ক্ষতি করবে। মৌলানা সাহেব অনেক তার সাথে ডিবিট করেন, অনেকেই করেন। লাস্টে তার সাথে দফা রফা হয়, তাকে মিষ্টি দিতে হবে, এবং সে মিষ্টি দিলে এটাকে ভুলে যাবে আর কি। তো যাই হোক, তারা নাকি এরকমভাবে মিষ্টি দেওয়ার ব্যবস্থা করে, এবং মিষ্টি দেওয়ার পরে ওইটা আর পরে মানে ক্ষতি করে নাই। তানহার মামা অনেক দিন অসুস্থ ছিলেন বাসায়, এবং অনেক দিন মানে প্রায় 5-7 দিন অসুস্থ ছিলেন। তারপর তিনি অনেক কষ্টে আরেকজনের সাহায্য নিয়ে অফিসে যান, তার কাজের জায়গায়। তার মালিককে অলরেডি খবর দেওয়া হয়েছিল যে তার রাস্তার মধ্যে একটা ইনসিডেন্ট হয়েছে। তো মালিক তাকে দেখে একদম অবাক হয়ে যান যে এই কয়দিনে লোকটা এইভাবে অসুস্থ হয়ে গেছে। তো তিনি বললেন মালিককে একলা যায়। মালিক বললেন যে আসলে রাত বিরাতে বাসা যাওয়া আসলে কঠিন, এখন কী করবেন? তো বললো যে আমি তো মনে হয় স্যার আর পারতেছি না। তো মালিক তখন তাকে বলে যে যাক, আপনি এখন পারা লাগবে না, আর আপনাকে আমি পুরো যে আপনার যে বেতনটা ছিল এই পর্যন্ত দিয়ে দিতেছি। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি এই ঈদের পরে যোগাযোগ করবেন, আপনাকে আমি আমাদের অ্যাকাউন্টসের কোথাও চাকরি দিয়ে দিব বলে তার মামাকে তিনি দিয়ে তার পেমেন্ট দিয়ে তাকে থ্যাংক ইউ দিয়ে তাকে বিদায় দেন। আর তানার মামা মনে মনে মানে বেশ খুশি হন যে তার আসলে মানে আল্লাহ ব্যবস্থা করে দিছে তার। তো তিনি যাই হোক স্যালারিটা পেয়ে যান, তার যে পুরো স্যালারিটাই দিচ্ছেন তাকে, ঈদের এক মতো বোনাস সহ দিচ্ছেন। তিনি ভালো পারফর্ম করছেন তাই। আর পরবর্তীতে তিনি ওই কোম্পানিতে জয়েন করেন অফিসিয়াল পজিশনে পরে। তো এটা ছিল তার একটা ঘটনা। এবং ওই রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে যেতেন রাতের বেলা, ওই রকম গভীর রাতে আর তিনি হাঁটতেন না। এবং ওই এলাকার অনেক মানুষ নাকি ওখানে ভয় পেয়েছে এবং ওই জিনটাকে দেখছে, ভয়ঙ্কর একটা সে জিন, এবং ওইখানে সে থাকতো। তো এখন ওই এলাকা নাকি চেঞ্জ হয়ে গেছে অনেক। তিনি বলছেন, লিখছেন আমাদের কাছে নাজমুল সাহেব, যে এখন ওই জায়গায় অ্যাপার্টমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, অন্যরকম হয়েছে, বা 2003 সালে অন্যরকম ছিল। তো এরকম ঘটনা আমি কিন্তু শুনছি ঢাকাতেও এরকম ছিল অনেক জায়গায়। এবং আমি এখন যেখানে আছি, আমাদের বাসা যেখানে, আমাদের বাসাতে এই এলাকাটা তো অনেক পুরনো, এগুলো সেই 50s সময় বিল্ড করা। তো মানে হ্যাঁ, বাড়িঘর আবার পরবর্তীতে নতুন করে হয়েছে, বাট এলাকা তৈরি হয়েছিল সেই সময়। বাট আরও অনেক এক্সটেন্ডেড জায়গা হয়েছে যেগুলো আমাদের ছোটোকালে আমরা দেখছি তৈরি হয়েছে। আমরা যখন ছোটো ছিলাম 90s, সেখানে এক সময় নদী ছিল, এবং তার পাশে বেঞ্চি পাতা ছিল। আমার মনে আছে ছোটোবেলায় আমার মামা, আমার মেজো মামা, তিনি এখন নাই পৃথিবীতে, তার জন্য সবাই দোয়া করবেন। তিনি নিয়ে যে ওখানে বাদাম কিনে দিতেন, বাদাম খেতে বলতেন, বসে বসে বাতাস খেতেন নদীর, আমাকে বলতেন বাতাস, কারণ উনি তখন স্টুডেন্ট ছিলেন, ওনারা স্টাডি করতেন, গ্রুপ স্টাডি করতেন নদীর পাড়ে একটা বাসায়। তো খুব সুন্দর সেই নদীতে নৌকা চলতো রাতের বেলা, আমার নিজের চোখে দেখা। এখন আমি অবাক হই যে সেই নদীর মধ্যে এখন অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, উঁচু অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট, মানে প্রায় মাল্টি স্টোরেড অ্যাপার্টমেন্ট হয়েছে সেই নদীর মধ্যেই এখন। আর এই তো
সো এক্সটেন্ডেড এলাকা, তো সেই সব এক্সটেন্ডেড এলাকা নিয়ে কিন্তু অনেক ঘটনা আমি ছোটোবেলায় শুনছি। ছোটোবেলায় মানে কি, আমার টিনেজ বয়সেও বিদেশ যাওয়ার আগে তখন শুনছি যে ওখানে কি হয়। আমাকে অনেকেই বলতো যে এইখানে এই যে এখানে এখনও বাড়িঘর হয়নি, এখানে পুকুর করা, এখানে আফ্রিকান মাগুর চাষ করা হয়েছে, এই জায়গায় মানুষ খেয়ে ফেলছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এরকম বলছিল তখন মানুষ। তো শুনতাম মানুষের কাছে এবং মনে হতো আসলে স্কেরি। আমার এক বন্ধু ছিল, বন্ধুর বাসায় যেতাম আড্ডা দিতে, তো ওর বাসা থেকে রাতের বেলা যখন ব্যাক করে আসতাম 9টা-10টার দিকে পুরো জায়গাটা শুনশান হয়ে যেত, একদম অন্যরকম। দেখতাম যে ঢাকার মধ্যে, বুঝতে পারছেন যে ঢাকার একদম প্রাণকেন্দ্রের মধ্যে হেঁটে আসতাম, দেখতাম যে ওই ল্যাম্পপোস্টের হালকা আলো দূর থেকে দেখা যাচ্ছে, নির্মাণাধীন বিল্ডিংগুলা, হ্যাঁ মানে অন্যরকম। লৌকিক ভয় তো আছেই, আসলে টিনেজ বয়সে মানুষ লৌকিক ভয় খুব একটা পায় না, ওগুলো নিয়ে চিন্তাও করে না, কিন্তু এই অলৌকিক জিনিসগুলো নিয়ে কিন্তু বেশ ভয় লাগতো, যেগুলো ঘটনা শুনতাম মানুষের কাছে যেরকম আছে। এবং ওই এলাকার, যে এলাকার কথা এখন বলতেছি আপনাদেরকে, সেই এলাকা নিয়ে কিন্তু আমাদের কাছে মানে আমার কাছে ঘটনা শেয়ার করছে অতীতে একজন, মানে তাকে পজেস করছিল তার স্টুডেন্ট অবস্থায়, জীবনে অনেক কষ্ট করছে, এবং তার ঘটনাটা আমি মনে হয় রেডিওতে বলছিলাম একবার, এসে আমাকে শেয়ার করে গেছিল ছেলেটা। ওকে পজেস করেছিল অনেক বছর, এবং তার বাবা মার অনেক কষ্ট হয়েছে তাকে সেই পজেসড অবস্থা থেকে বের করতে। কারণ তাদের যে বাসাটা ছিল, তার বাবা যে বাড়িটা তৈরি করছিল ওইখানে, পরবর্তীতে যখন হুজুর এনে তাকে করা হয়, তাকে রুকাইয়া করা হয়, তখন বলছে যে ওই বাসাটা ছিল তাদের চলাচলের পথ, ওখান দিয়ে নদীর ওইখান দিয়ে তারা চলাচল করতো। পরবর্তীতে সেখানে বাড়ি হয়েছে দেখে সমস্যা, এবং তারা এই কারণে ওই বাড়ির মালিকের ছেলেকে পাইছে, তাকে পজেস করছিল। এটা শুনছিলাম তার কাছে, এবং ও যে আমাকে ঘটনা শেয়ার করছে, আমার সাথে এখনো কথাবার্তা হয় মাঝে মাঝে। তো ও আমাকে বলছিল যে এরকম হয়েছিল তার সাথে, এবং সে পজেসড অবস্থায় ছিল অনেকদিন, অনেক উল্টাপাল্টা জিনিস দেখতে ভয় পাইতো সে। এরকম কিন্তু সেই যখন রেডিওতে ঘটনা শেয়ার করতাম, সেই সময় উত্তরা থেকেও মানুষ বলছে, বা এই অদ্ভুতলিত যখন ঘটনা শেয়ার করি, তখন উত্তরা থেকেও মানুষ বলছে এই একই কথা, যে তাদের চলার পথ ছিল, যেখানে উত্তরার যে ডেভেলপিং সাইডে কোনো একটা জায়গায় বাসা করছে, সেই জায়গায় তাদের চলার পথ থাকাতে, এবং ওই বাড়িতে এইসব উল্টাপাল্টা জিনিসপত্র হতো এবং এগুলো দেখতো। হ্যাঁ, তো এগুলা কিন্তু আসলে মানে বেশ একটা অন্যরকম ব্যাপার, যে ডেভেলপিং জায়গাগুলোর মধ্যে আসলে এরকম হয়। কারণ ওই যে ব্যারেন ল্যান্ড থাকে, হঠাৎ করে মানুষ ওইটা আবার আপনার অ্যাকোয়ার করে বাড়িঘর তৈরি করে, বসতি তৈরি করে। আবার বসতি তৈরি করার সময় একটু ভাবা উচিত যে কিভাবে করলাম, কোনভাবে সুন্দর করে করলাম। তারপর নামাজ, বাড়িঘর করার পরে দোয়া কালাম পড়ে সেখানে থাকা, বাড়িটার মধ্যে দোয়া কালাম পড়ে ওঠা, হ্যাঁ মানে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। তো যাই হোক, এইসব থেকে হয়। আর ওই যে ময়লা টয়লা ফেলে রাখলে কিন্তু ওই জায়গাগুলোই হয়। যে কিছুদিন আগে কিন্তু ফরিদপুর থেকে এক ভাই ঘটনা শেয়ার করছিলেন যে তার বাড়ির পাশে এরকম একটা ডোবা আছে, সেখানে কি দেখছে। এই ডোবার কাহিনীতে আমি নিজে আগেও শুনছি অনেক। হ্যাঁ, ওই যে আমার নানার বাড়ি যে ছিল বললাম না, সেখান থেকে সোজাই দিয়ে একটা খাল ছিল, খালের ওই পাশেই শুনতাম যে এরকম যেই যাইতো সে উল্টাপাল্টা জিনিস দেখতো। ওই খালের ওখানে ময়লা ফেলতো মানুষ। ময়লা থেকে কিন্তু সাবধান, ময়লা ফেলা জায়গাগুলোর মধ্যে কিন্তু পিশাচ চলাফেরা করে, এটা একদম মানে জেনে রাখবেন। ওরা যারা পিশাচ, যেগুলো মানে খারাপ জিন পিশাচ, তারা কিন্তু ওই ময়লা খায় বা ময়লার ওখানে থাকে, বা তারা ওখানে চলাফেরা করে। তো ওরকম নির্জন জায়গায় ময়লার ডিপোর ভাই দিয়ে যদি রাতের বেলা যেতে যান, অবশ্যই আগে দোয়া পড়ে শরীরটা বন্ধ করে নেবেন। হ্যাঁ, বা আপনারা যদি যারা যেই ধর্মই প্র্যাকটিস করেন, আপনাদের মতো প্রোটেকশন নিয়ে তারপর যাবেন ওইখান থেকে। অলৌকিক জিনিসের প্রোটেকশন তো ভাই আসলে আপনি সৃষ্টিকর্তা আল্লাহর সাহায্য ছাড়া পাবেন না। মানে আপনার সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আপনি কখনোই অলৌকিক জিনিস থেকে প্রোটেকশন পাবেন না। অনেকে এখন যারা অবিশ্বাসী তারা বিশ্বাস করেন না, তবে এমন কোনো মানুষ নাই যে তার জীবনে এরকম ঘটনা নাই। আমি এরকম মানুষ দেখছি, আমার বন্ধুদের মধ্যেও ছিল, সে অবিশ্বাসী মানুষ, কিন্তু দেখা গেছে সে ভয় পায়। ভৌতিক জায়গায় নিয়ে গেছি, এমন জায়গা মানে একদম নির্জনে, ভয় পায়। আমি বললাম কিসের ভয়, এখানে তো কিছু নাই, মানুষজন তো নাই, তোরা কে কী করবে? ভয় পায়, থাকতে চায় না একা। তাহলে কী কে ভয় পায় বলেন তো? সে যদি অবিশ্বাসী হয় তাহলে তার ভয়টা কিসের? সেখানে কোনো খারাপ মানুষ নাই, একদম নির্জন জায়গা, কিন্তু একলা থাকবে না সেখানে, কিন্তু সে আবার অবিশ্বাসী। তাহলে সে ভয় পাচ্ছে আপনি বলেন? তো এরকম ব্যাপার স্যাপার কিন্তু আছে। তো যারা এরকম জায়গাতে চলাফেরা করবেন রাতের বেলা, তারা অ্যাকচুয়ালি শরীরটা বন্ধ করে নেবেন, বা আপনার মতো একটা প্রোটেকশন নিয়ে নেবেন। আমি এরকম কিন্তু ওই যে উত্তরা থেকে আসতাম একটা রাস্তা দিয়ে, মাঝে মাঝে যখন আমার অফিসে, আমাদের উত্তরাতে একটা শোরুম ছিল, ওটা দেখে আসা লাগতো। গভীর রাতে যদি কখনো আসতাম ওদিক দিয়ে, ওই শর্টকাট মারতাম ওই রাস্তা দিয়ে। ওখানে একটা জায়গা পয়েন্ট ছিল, সেখানে হচ্ছে দুই পাশে
চলে গেছে। ওইটা মনে হয় খাল টাইপের কিছু ছিল, পরে ওখানে ময়লা টলা বা বাড়ি ঘরের জিনিস ফেলে কংক্রিট ভরে ওই যে রাবিশ ফেলে ওখানে করে ফেলছে। ওই জায়গাগুলোতে মানুষ ময়লা ফেলতো। তো আমি অনেকবার ওইখানে উইয়ার্ড একটা বাস পাইছি, এমন আছে যে আমার মোটর সাইকেলের স্টার্ট বন্ধ হয়ে গেছে অনেকবার রাতের বেলা আসার সময়, মানে এবং একদম শুনশান, ওখানে কিন্তু কিচ্ছু নাই। এমন খুবই আশ্চর্যজনক যে বাইক নিয়ে আসতেছে, ঠিক ওই জায়গাটায় আসছি কোনো কারণে, মানে খুব আশ্চর্যজনকভাবে ওই জায়গায় আসার পর স্টার্ট বন্ধ হয়ে গেছে এবং কয়েকবার সেলফ দেওয়ার পরে আবার স্টার্ট হয়েছে। এবং মোটরসাইকেল কিন্তু তখন একদম নতুন, মানে কোনো সমস্যা নেই মোটরসাইকেলে। আবার ওই জায়গাটা পার হয়ে আবার কিন্তু স্টার্ট নর্মাল হয়েছে। এবং ওই যে ওয়েদারের টেম্পারেচারের তারতম্য ওই জায়গায় আসলে হতো আমি বুঝতাম। এবং মাঝে মাঝে দেখতাম যে ওইখানে যে কুকুরগুলো থাকতো ওরা কিন্তু খুব অন্যরকম, মানে ওখান থেকে নড়তো না, চুপচাপ বসে থাকতো এবং কাছাকাছি বেশি চলে আসলে গড়গড় করতো। তো যাই হোক, এগুলা ভৌতিক ভাইব, এগুলো আপনারাও পাবেন। এবং আপনাদের কাছে যদি এরকম ঘটনা থাকে, আপনারা যারা যারা এই ধরনের জিনিস এক্সপিরিয়েন্স করছেন, প্লিজ আমাদের কাছে শেয়ার করে ফেলবেন। তো এখন চলে যাব পরবর্তী ঘটনায়, চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলেন, লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তামিম হাসান ফরিদপুর থেকে। তামিম তার নানাবাড়ির একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তামিমের নানাবাড়ি ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোনো একটি গ্রামে, মানে একেবারেই গ্রাম সেটা। তখনও বিদ্যুৎ কেবল আসছে এরকম একটা অবস্থা, মানে বাজারে বিদ্যুৎ আছে এবং কানেকশন আস্তে আস্তে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এরকম একটা জায়গায় হচ্ছে তামিমের নানা বাড়ি। তো এই ঘটনার বছর দেড়েক আগে তামিমের নানা তিনি পরলোক গমন করেন এবং তিনি চলে যাওয়ার পরে তার বাসায় ভাগাভাগি হয়। তো তাদের জমি জমা ভাগ বাটোয়ারার ফলে তামিমের মামারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জমি পান, সেগুলো চাষের জমি এবং আরও কিছু জমি জমা ছিল, সেগুলো ভাগাভাগি হয়। তো তামিমের ছোট মামা তিনি নতুন বিয়ে করেছিলেন এবং বাসায় কোনো কারণে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। অন্য ভাইরা বা ভাইদের স্ত্রীরাও ছিল এবং তাদের মধ্যে কোনো মানে দেখা যেত যে মানে একটু অন্যরকম খুঁটাখুটি লেগে যেত আর কি, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় তামিমের ছোট মামা বলেন যে তিনি আলাদা হয়ে যাবেন এবং তিনি তার মাকে রিকোয়েস্ট করেন চাইলে যেতে পারেন, মানে তামিমের নানিকে। তিনি বলেন যে না, আমি আমার মানে মূল ভিটা ছেড়ে, মানে যেখানে আমার হাজব্যান্ডের ভিটা, ওটা ছেড়ে এখন কোথাও যাব না। তো যাই হোক, তামিমের ছোট মামা একটু রাগ করেই, অভিমান করেই তিনি বাসা থেকে বের হন এবং তিনি তাদের বাসা রেডি করেন, মানে তার নিজের জন্য একটা আলাদা বাসা বানান। সেই বাসাটা খুব বেশি মানে কি বলে মানে স্টেবল করে তিনি তৈরি করতে পারেন নাই, কারণ তিনি তেমন একটা ইনকাম করতেন না। তার একটা দোকান ছিল বাজারে, এটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে। তো সেই অর্থবিত্ত যতটুকু তিনি যা পেতেন সেটা দিয়ে তিনি একটা মোটামুটি একটা ঘর তৈরি করেন। সেই ঘরটা হচ্ছে তার বাবার দেয়া একটা অংশে, জমির অংশে, এবং সেই জমিটা হচ্ছে তার নিজস্ব চাষযোগ্য একটা জমি ছিল তার পাশেই। এবং সেই ঘরটার ওই জায়গাটা যেখানে ঘর তৈরি হয় আপনারা জানেন গ্রামে সেই জায়গাগুলো একটু উঁচু হয় এবং সেখান থেকে নেমে গেলে দেখা যায় চাষের জমি থাকে। তো তামিমের ছোট মামার জায়গাটাও এরকম ছিল, মানে মূল ভিটার থেকে নেমে গিয়ে চাষের জমি, একদিক দিয়ে বেরিয়ে যাওয়া যায় চাষের জমি, ওখানে আইল ধরে হাঁটা যায় এবং দেখা যাচ্ছে যে ওখানে চাষবাস হয়। তামিমের মামাই এগুলো তত্ত্বাবধান করতেন, তার ছোট মামা। এবং মানে বেশ বড়, মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত এই জমি, এবং তারপরে দূরে যে অন্য মানুষের জমি শুরু হয়েছে এরকম, এবং অনেক মানুষের জমি শেষ হয়ে এই চাষের জমি যেখানে শেষ হয়েছে ওই জায়গাটা অনেক দূরে, দেখাই যায় না, এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হয়। তো তার মানে দিনের বেলার পরেই তামিমের ছোট মামার এই ঘরটা বেশ আইসোলেটেড থাকে, মানে একেবারে মানে কি বলে মানুষবিহীন প্রায়। তামিমের নতুন মামি আর মামা দুইজনই, আর এখানে কিন্তু তার মা আসেননি এ বাসায়, তো সুতরাং আর কেউই আসেননি, অন্য ভাইয়ের স্ত্রীরাও আসেন নাই, এবং তার আরেক ভাইও আলাদা জায়গায় একটা বাসা করছেন। তো তামিমের বড় মামা থাকতো তার নানির সাথে, তার নানিকে নিয়ে ওইখানে মূল ভিটাতে। তো যাই হোক,
তামিমের ছোট মামা চলে আসেন এই বাড়িতে মুভ করে, এবং এখানে কিন্তু তখনও বিদ্যুতের ব্যবস্থা নাই, ওই হারিকেন এবং কুপি এগুলো জ্বালায় তিনি থাকেন। তো তার স্ত্রীকে তিনি বলেন যে তোমার কাছে কি খারাপ লাগতেছে এখানে থাকতে, চলে আসছো বাসার থেকে এত দূর? তো তার স্ত্রী বলে যে না, ওই ঝগড়াঝাটি রোজ হওয়ার থেকে ভালো আমার আপনি নিয়ে যাবেন, আমি যে আপনার মার সাথে দেখা করব, দু একদিন সেবা করব, আবার চলে আসবো আমার বাসায়, আর মারে নিয়ে আসার চেষ্টা করবো আমাদের বাসায় যদি উনি আসেন। তো যাই হোক, উনি খুব ভালো মহিলা ছিলেন, তামিমের ছোট মামি। এটা তামিমেরই ভাষ্য যে তিনি খুব শান্তশিষ্ট একজন ভদ্র মহিলা ছিলেন। যাই হোক, তো এখানে উনি থাকছেন, তার কাছে একটু অস্বস্তি লাগতেছে। তো তামিমের মামির কাছে নাকি একটু ভয় ভয় লাগতো বাসাটায়। এখন সেটা একা থাকার কারণেও হতে পারে। দিনের বেলা তিনি থাকতেন, মানে তামিমের মামা তো চলে যেত, তার দোকানে চলে যেত, জমিতে খবর নিতে যেত, মানে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। তো তিনি একা থাকতেন। তো তিনি একটা জিনিস খেয়াল করছিলেন যে দুপুরবেলা, ভর দুপুরে তাদের বাসায় ঢেল পড়ে, মানে এরকম বড় বড় ঢিল এসে তাদের টিনের চালে পড়ে ঢম ঢম করে। তো তিনি মনে করছেন যে এখানকার দুষ্ট ছেলেপেলেরা আছে, ওই যে বাচ্চা ছেলেপেলে যে টিনেজ, তারা হেঁটে যায়, কারণ ওনাদের তামিমের এই মামার বাসার থেকে বেশ খানিকটা দূরেই হচ্ছে ওখানকার প্রাইমারি স্কুলটা, মানে হেঁটে একটু পার হলে প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুল এই দুপুরের দিকেই ছুটি হয় আর কি। তো তিনি ভাবতেন যে ওই প্রাইমারি স্কুলের ছেলেপেলারা ইট মারে কিনা। তো তিনি দু একদিন উকি দিয়েছেন, কাউকে দেখেন নাই। তারপর তিনি আর ওই বদার করতেন না। যখন ওই সময়টা আসতো, ওই ঢিল টিল পড়তো, দু একদিন তিনি ওই দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকতেন, আর ওইটা নিয়েই করতেন না তিনি। তো যাই হোক, এরকম এই একটা সমস্যায়। আর একটা জিনিস হচ্ছে যে কখনো তামিমের মামা যদি লেট করে আসতো, তিনি বুঝতেন যে তার পাশের বাসার আশেপাশে মনে হতো যে মানে কিছু একটা সরব, মানে কিছু একটা আছে, কিছু একটা উপস্থিতি তিনি টের পেতেন, মনে হয় যে কোনো একটা অস্তিত্বের উপস্থিতি। যেটা তার কাছে একটু ভয় লাগতো, কারণ গ্রামের মানুষ বলো অনেক কিছু। তিনি আর ওরকমভাবে আর কি চলাফেরা করতেন না। তামিমের মামা লেট করে আসলে দরজা বন্ধ করে বসে থাকতেন, তিনি বেরোতেন না। তার মামা একটা চাপ কল লাগাই দিছিল, ওখানে চাপ কল লাগায় ওই চারপাশে ওই একটা পাকা পাটাতন করে সেটার মধ্যে চাপ কল লাগায় চারপাশে একটু করে বাধাই করে দিছিল। তো পানির দরকার হলে চাপকল থেকে নিতে হইতো। উনি সন্ধ্যার পর আর চাপকল মানে চাপতেন না, এরকম অবস্থা। তিনি অনেকবার শব্দ পাইছেন, মনে হচ্ছে যে চাপকল কেউ চাপতেছে। সন্ধ্যা হয়ে গেছে, তখনও তামিমের মামা আসে নাই, এইটুকু ভয় ছিল। বাট তারপরও তিনি ওই যে ঝগড়াঝাটি এগুলার ভয়ে তিনি চাইতেন না যে এই বাসা ছেড়ে আবার ওই মূল বাসায় যেতে। যাই হোক, এইভাবেই তার দিন কয়েকদিন কাটলো। আর তামিমের মামাও আসলে আর সময় পাইতেন না। এদিকে কিন্তু তাদের বাসার পেছনে বিশাল ঝোপঝাড়, মানে গাছপালা, মানে এই যে মূল যে তাদের ভিটার থেকে যে নেমে গেছে চাষের জমি পর্যন্ত যাওয়ার জন্য, সেটার মধ্যেও কিন্তু মানে এখন যদি আমরা কাঠার হিসাবে বলি 2-4 কাঠা জায়গা প্রায় গাছপালা, তারপর নেমে গেছে নিচে আর কি চাষের জমি আর পাশ থেকে। তো ওই জায়গাটা বেশ ঘন জংলা, আবার বাঁশঝাড় আছে, কয়েকটা বাঁশঝাড় আছে এদিক ওদিক। এবং তার তামিমের মামা একটা বাথরুম তৈরি করছিলেন। সেটা স্বভাবতই তখনকার সময় মানুষ এখনও হয়তো করে, আমি জানি না, এখন একটু কমে গেছে হয়তো রেশিওটা, এখন অ্যাটাচ বাথরুম হয়। তখনকার সময় মানুষ বাথরুমটা তৈরি করতেন মূল বসত ভিটার থেকে একটু হেঁটে যেতে। তো তাদেরটাও এরকম ছিল আর কি। এই বের হয়ে হেঁটে গিয়ে ওই দেখা যেত যে ওই বাঁশঝাড়ের পাশ দিয়ে যে ঢুকতে হইতো বাথরুমে, যদিও তিনি পাকা বাথরুমই করছিলেন, ওই এরকমভাবে করছিলেন। যাই হোক, তো মোট কথা আপনাদেরকে বর্ণনা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো তামিমের মামি আর বেরোতো না সন্ধ্যার পরে, তিনি ঘরের মধ্যেই থাকতেন। আর তামিমের মামা দেখা যেত এই দিন দিন তার এই বাসায় দেরি করে আসার পরিমাণটা বাড়তেছিল, কারণ তিনি তো কাইন্ড অফ একা হয়ে গেছেন অন্য ভাইদের থেকে। তো তার দেখা যেত এই যে তার এই চাষাবাদের এই জমির খবর, তার ওই দোকানের ব্যাপার স্যাপার আর টুকিটাকি ব্যবসা বাণিজ্যের ব্যাপার নিয়ে তার আস্তে আস্তে 7টা 8টা এরকম বেজে যেত, 9টা এরকম। তো গ্রামে কিন্তু ওই 7টা 8টা 9টা অনেক রাত। তো একদিনকার কথা, তামিমের ছোট মামা তার বাজার থেকে তাদের দোকান বন্ধ করে বেরোইছেন, এবং তার কিছু হিসাব কিতাব ছিল সেগুলো তিনি ক্লোজ করছেন। ওই যে তাদের ব্যবসা ছিল ওখানে হার্ডওয়্যারের, তো হার্ডওয়্যারের ব্যবসার এগুলো সব হিসাব কিতাব ক্লোজ করতে করতে তখন রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা বাজে এরকম। আর তখন হচ্ছে বসন্তের সময়, মানে শীত চলে গেছে, খুব বাতাস, মানে মানে এলোমেলো বাতাস, দমকা বাতাস। তো বাতাস খুব মজার, মানে খুব মজার বাতাস, মানে একেবারে উড়াই নিয়ে যায়, কিন্তু খুব শান্তি লাগে বাতাসটা লাগলে। তো তামিম মামা বের হয়েছে হিসাব কিতাব সেরে, এবং অন্ধকার গ্রামের রাস্তা বের হয়ে তার কাছে বেশ মজা লাগতেছে, মানে একদম হাওয়া, দমকা হাওয়া এসে বাড়ি মারতেছে এবং সুন্দর ফুলের ঘ্রাণ নাকে লাগতেছে। তাকায় দেখলেন আকাশের চাঁদ। তো তার মুডটাই অন্যরকম হয়ে গেল।
তো তিনি চিন্তা করলেন যে আমি যাওয়ার পথে এই পাশে বাজার আছে, দেখি বাজার মানে বন্ধ হয়ে যায় আর কি রাতের বেলা। আর ওই দিন ছিল হাটবার, মানে হাট বসতো আর কি। তো চিন্তা করলো যে আজকে যেহেতু হাটবার, এই বন্ধ হওয়ার সময় হয়েছে, দেখি কোনো মাছ টাছ পাই নাকি। তার খুব ইচ্ছা করতেছে যে ইলিশ মাছ খেতে আর কি, খুব ইচ্ছা করতেছে, তার মনে চাচ্ছে। কিন্তু তিনি চিন্তা করতেছেন এখন যে বউরে আবার পেড়া দিব এই মাছ নিয়ে, এগুলো ভাবতেছেন। তারপরে তিনি হাঁটতে হাঁটতে এই সুন্দর বাতাসে, এলোমেলো বাতাসে খুব আনন্দ নিয়ে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন, যে দেখতেছেন যে হাট বন্ধ হয়ে গেছে, মানে হাটের সব কিছু ক্লোজ করে ফেলতেছে, সবাই চলে গেছে মোটামুটি। তো তিনি যেখানে মাছ বসে, মানে মাছ নিয়ে বসে, ওই এলাকায় ঢুকলেন, দেখলেন মোটামুটি বন্ধ। এক কোণার মধ্যে দেখলেন যে একটা লাইট জ্বলতেছে, ওই যে একদম মানে অল্প পাওয়ারের একটা বাতি জ্বলতেছে, এখানে মাছ গোছাইতেছে একটা। তো তিনি গেলেন ওখানে, যে দেখতেছেন যে ওই লোক মাছ এরকম মানে উঠাই নিতেছে, মানে সব কিছু উঠাই নিতেছে তার ইসে। তো কিছু দেখলেন তিনি ছোটোখাটো মাছ আছে এরকম, মানে ওগুলা মিক্সড মাছ, সেগুলো বিক্রি হয় নাই, তো সেগুলো এক পাশে চাপানো। আর দেখলেন যে একটা ছালা দিয়ে একটা কিছু ঢাকা। তো তিনি বলতেছে এটার মধ্যে কি? তো ওই লোক বলতেছে কিছু না। বলে আরে উড়ান মিয়া, দেখি না কি। তো ওই লোক উঠাবেন না। তারপর তিনি বলে আরে ভাই দেখেন না, আমি দিমু না দাম, আমি কি আপনার থেকে এমনি নেবো, দেখেন না। তো ওই লোক বলে আমি নিজে নেওয়ার লিখে রাখছি, ভাই বাইর করেন না ভাই। তো বের করছে, বের করে দেখে ওইখানে 3টা ইলিশ মাছ, 3টা ইলিশ মাছ। তো বলছে 3টা ইলিশ আপনি খাইবেন? তো ওই লোক বলতেছে হ্যাঁ আমি লয়ে যাবো ঘরে। কয়ে যায় আপনি আমার দিয়ে যান, 2টা দিয়ে যান, নাহলে আমি 3টাই নিতাম। একটা যেহেতু কইছেন ঘরে নেবেন, যান একটা নিয়ে যান, 2টা আমার দিয়ে যান, দাম ভালো করে দিব। তো ওই লোক অগত্যা, এবং ওই লোক চিনতো, মাছালা ওনাকে চিনতো, যেহেতু ওখানে উনি পার্মানেন্ট দোকানি, তামিমের মামার পার্মানেন্ট দোকান আছে এখানে, বেশ বড় দোকানি। তো ওই লোকটা শেষ পর্যন্ত এই দফা রফায় তাকে 2টা মাছ দেয়, এবং সে একটা নিয়ে যাবে, এবং ছোট মাছগুলো তামিমের মামা কিনে নেয়। তো ছালার ব্যাগ একটা ছিল, ছালার ব্যাগে ভরে তিনি আসতেছেন, রওনা দিয়েছেন, এবং ওই লোকের সাথে দাঁড়ায় একটু ধূমপানও করলেন, কারণ ওই লোকও সব বন্ধ করে চলে যাচ্ছে। তো তিনি একটু দাঁড়ায় থাকলেন, লোকটা সব বন্ধ করে যখন আসতেছে, তো উনি দাঁড়ায় একটু ধূমপান করলেন, গল্প করলেন লোকটার সাথে, যে কী বাতাস দেখেন, এই লোক বসন্তের বাতাস অনেক সুন্দর। একা দেখছেন ফুলের গান আসে? যে হ্যাঁ আসে। বলে যে এই যে এখানে গাছ আছে না, ফুলের গাছ, এগুলোর থেকে আসে, অনেক সুন্দর। তো দুজন গল্প গুজব করে হেঁটে আসলেন রাস্তা পর্যন্ত। তো তারপরে তিনি হাঁটা দিলেন বাসার দিকে, ওই লোক আরেক দিকে চলে গেল, উল্টা দিকে। তো হেঁটে আসতেছেন তামিমের মামা, এবং এই সুন্দর এলোমেলো হাওয়া, ফুলের ঘ্রাণ, এগুলো এনজয় করতেছেন। কারণ তাদের ওইখানে কিছু মানুষজন আছে ফুলের চাষও করতো তাদের ওই গ্রামে। তো সুতরাং এই ফুলের ঘ্রাণগুলো পুরো ছেয়ে যেত বসন্তের সময়, রাতের বেলা বেশ ছেয়ে যেত। আর তিনি খুব মানে আনন্দ পাচ্ছেন, কারণ চাঁদের আলোতে রাস্তা ঝকঝক করতেছে। তো এরকম হাসতে হাসতে তিনি চলে আসলেন তার নিজেদের পুরনো ভিটার কাছ দিয়ে যাচ্ছেন। তার কাছে খুব মানে মনটা আনচান করতেছে, মনে হচ্ছে যে এই মাছ যদি যে বাড়িতে মার একটা দিতে পারতাম তাহলে ভালো হইতো, মায়ের আনতো, মায়ে খাইতো। তো চিন্তা করতেছে, আবার তিনি চিন্তা করতেছেন যে এখন তো সব ঘুমায় গেছে, আমি যদি যে এখন বড় ভাইয়ের বউরে উঠাই তাহলে তো খুব চেতবো আর কি, বড় ভাইয়ের বউ, মানে এরকম রাত হয়ে গেছে, গ্রামে এরকম 9:30 10টা মানে অনেক রাত। তো তিনি এগুলো চিন্তা করতে করতে হেঁটে নিজেদের ভিটা পার হয়ে নিজের এখন নতুন বাসার দিকে হাঁটা ধরলেন। এটা তার একটু মনটা খারাপ হয়, কারণ এত বছর এখানে মানুষ এসেছেন। হাঁটতে হাঁটতে একসময় সেই প্রাইমারি স্কুল পার হয়ে যখন আসতেছেন, প্রাইমারি স্কুলটা রাতের বেলা জানি কেমন লাগতো তার কাছে। এমনি তিনি যখন আসতেন তার ভালো লাগতো না জায়গাটা, কারণ প্রাইমারি স্কুলের পাশে একটা এরকম মানে বেতের ঝাড় ছিল, এবং তার পাশটা জানি কেমন, মানে তার কাছে কেমন জানি ওই জায়গাটা আসলেই কেমন জানি লাগতো। তো আজকে আসার সময় তার কাছে জানি কেমন লাগতেছে। হঠাৎ করে তিনি দেখলেন বেত কিন্তু কাটা কাটা টাইপের এরকম হয়, ওই সাইড থেকে, মানে নিচু ছিল জায়গাটা, বেতের ঝোপ যেখানে তার এখান থেকে একটু নিচু, ওই সাইড থেকে কি জানি বের হয়ে আসলো রাস্তার মধ্যে। তো তাকায় দেখতেছেন 2টা কুকুর। কুকুরগুলো বেশি বড় না, কিন্তু কালো কুচকুচে 2টা কুকুর, এবং তার দিকে তাকাই আছে, মানে মানে একদম তার দিকে তাকায় আছে, এবং চোখ 2টা জ্বলতেছে। তো ওনার কাছে একটু অস্বস্তি লাগলো। গ্রামের মানুষ তো এরকম রাতের বেলা অ্যাবনর্মাল জিনিস তারা একটু সেন্স করতে পারেন। তো ওনার হাতে কিন্তু কোনো টর্চ লাইট বা কিছু নাই। তো তিনি চিন্তা করতে করতে চিন্তা করলেন যে এই রাস্তার এই পাশে থাকবো না ওই পাশে থাকবো, কারণ কুকুরগুলো দাঁড়ায় আছেন, তিনি যেই পাশে আসতেছেন ওই পাশে। তো উনি রাস্তা ক্রস করে ওই পাশে গেলেন। তো যখন রাস্তা ক্রস করে ওই পাশে গেছেন, কুকুর 2টা ডেকে উঠলো, বাট সুর করে, অনেকটা যেভাবে কাঁদে এরকম, মানে কেমন করে জানি সুর করে ডাক দিল 2টা। এবং মনে হচ্ছে তিনি যখন কাছে আসতেছেন তখন কুই কুই করতেছে এরা, মনে হচ্ছে নিজেদের মধ্যে কি কি বলতেছে। এবং তিনি দেখলেন যে দৌড়ায় রাস্তার মাঝখানে চলে আসলো কুকুর 2টা।
তো ওনার কাছে একটু ভয় লাগছে যে কুকুর রাস্তার মাঝখানে যখন চলে আসছে, তিনি করলেন কি, কুকুরদের ভয় দেখানোর জন্য যেটা করতো আর কি, ওই মাটিতে হাত দিলেন যে ইট তুলবেন এরকম কিছু। তো ওইটা দেখে দেখা গেলো কুকুরগুলো গর করতেছে। তো ওনার কাছে একটু সেন্সটা অন্যরকম লাগলো, মনে হলো যে এটা কি মানে উল্টাপাল্টা কিছু নাকি। তো তিনি দোয়া পড়ে তারপরে ওই ইটটা ছুঁড়ে মারলেন। তো তারপরে ইটটা ছুঁড়ে মারলো, কুকুর যেটা ছিটকায় সরে গেল, ওখান থেকে সরে যায় রাস্তার পাশে দাঁড়ায়, যে ওই যে বেত গাছের ওই সাইড দাঁড়ায় আবার কুকু করতেছে। তো তিনি হাঁটা দিলেন, ওটা ক্রস করে ফেলছেন তিনি কুকুরদেরকে, এবং মনে মনে দোয়া পড়তে তিনি বাসার কাছে চলে আসলেন। তো এসে দেখতেছেন যে বাসা তো একেবারে মানে অন্ধকার হয়ে রয়েছে। হ্যাঁ, চাঁদের আলো এসে পড়ছে, তার টিনের চালের মধ্যে পড়ছে, গাছপালাগুলো বাতাসে দুলতেছে। তিনি বাসায় এসে হাঁক দিলেন, বাসার বাইরে তার স্ত্রীর নাম ধরে হাঁক দিলেন, মানে জোরে ডাক দিলেন। তো একটু পরে দেখলেন যে তার এই দরজা খুলছে ঘরের, এবং তার স্ত্রী বেরিয়েছে হারিকেনটা হাতে নিয়ে, বেশ বাড়ানো। তো তিনি বললেন যে শোনো, এই কারেন্ট আলাদার সাথে কথা বলছি, খুব শীঘ্রই আমার বাসায় কারেন্ট আসবে, তোমার আর টেনশন নাই, এই হারিকেন জ্বালায় আর থাকতে হইব না, অসুবিধা নাই। তো তার স্ত্রী বলতেছে যে হাতে করে কি আনছেন? বলে মাছ। এই রাত্রেবেলা আপনি মাছ আনছেন? এটা আরে চিন্তা করো না, আমি কেটে দিব না মাছ। তার স্ত্রী বলতেছে যে হ্যাঁ আপনি কাটবেন, আর খেয়ে দেয় কাজ নাই। আরে দাও না, আমার বডি দাও, আমি কেটে দিই। না না না, কি বলেন আপনি? এই সেই খামাখা যন্ত্রণা করেন, আবার কইতেছেন যে আপনি কেটে দিবেন, এটা কোনো কথা? এখন রাত কয়টা বাজে, আপনি মাছ নিয়ে এসেন? তো তখন তিনি বলতেছেন, মানে তাইমের মা বলতেছেন যে আরে দাও, আমি কেটে দিই। তো তার স্ত্রী জোর করে তার থেকে ব্যাগ নিয়ে নিলেন, তাকে তো এমনি কাটতে দিবে না। আর তিনিও আসলেও অফার করছেন, তিনি চাইছিলেন যে তিনি কেটে দিবেন, তার খুব ইচ্ছা করতেছে এই মানে ফ্রেশ ইলিশ মাছ কেটে রাখলে যেই সিনটা দেখা যায় তার খুব ভালো লাগতেছে। তো তারপরও তিনি কি করলেন, তার স্ত্রীকে একটু সহযোগিতা করার জন্য বডিটা নিয়ে আসলেন, ওই ছাই ছিল, মালসা ছিল, ইত্যাদি ইত্যাদি। তার স্ত্রী বলছে ছাই লাগে না, ইলিশ মাছ কাটতে ছাই লাগেনি, এটি আনছেন কেন? আর আমি দিলাম, আমি তার এত জানি না। তো এগুলো দিয়ে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যদি কাটো সব তৈরি করো, আমি যে করে আসি, গোসল করে আসি। তো তামিমের মামা কিন্তু বাসার মধ্যে টিউবওয়েল লাগাইলো, টিউবওয়েলের পানি দিয়ে তিনি গোসল করতেন না, তার পুরোনো অভ্যাস। এবং তিনি কিন্তু এই যে তার এই জমির পাশে, এই যে এখানে যে ঘর বানাইছেন তার আগেই, তারও অনেক আগের থেকে তাদের একটা পুকুর ছিল এখানে, ওই পুকুরে মাছ চাষ করতেন তারা। তো এই পুকুরটাকে তিনি রাখছেনই, এখন ওই যে গোসল করেন এসে। তো তিনি রাতের যে তার ঘর থেকে তার ওই যে কাপড় চোপড় গামছা এগুলো নিয়ে, সাবান নিয়ে তিনি হাঁটা দিলেন ওদিকে। তো তার স্ত্রী একটু তাকালেন, একটু বিরক্ত, এবং এই রাতের বেলায় যে গোসল করতে যাওয়া এটাও তার পছন্দ না, কারণ এই যে বাঁশঝাড়গুলো এগুলোর মধ্যে দিয়ে তাকে যাইতে হয় যে ওখানে, এবং তিনি তো একটু ভয় পান। ওই যে বলছে ঢিল পড়ে তার টিলের চালে, তার কাছে এটা ভয়ের মনে হয়। এই যে রাতের বেলা স্বামী গেল এবং মাছ নিয়ে আসছে, এখন মাছ কাটতেছেন তিনি উঠানে। তো যাই হোক, তিনি তাকায় দেখলেন যে তামিমের মামা চলে গেল পুকুরের দিকে, আর তিনি বসলেন মাছ নিয়ে। তার কাছে মানে আসলে তিনি কুল কিনারা পাচ্ছেন না, তার কাছে মনে হচ্ছে যে একটা বিরক্তিকর জিনিস এই মাছ এখন তিনি কাটবেন, এবং দুইটা মাছ এবং সাথে ছোট মাছ আছে। এই মাছ এখন তিনি কাটবেন কেমনে? আবার তার এই চুলা প্রিপেয়ার করতে হবে, কাঠের লাকড়ি টাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে হবে, এবং তারপরে তাকে পেঁয়াজ কাটতে হবে, আরও কাজ করতে হবে। তো এগুলো নিয়ে তিনি মানে একটা কনফিউজড, কী করবেন আগে। তো তখন চিন্তা করলো যে আমি এক কাজ করি, একেবারে অন্ধকার তো জায়গাটা, এই হারিকেনের আলোতে খুব বেশি হচ্ছে না, চুলাটাকে প্রিপেয়ার করি আমি, তারপর আমি মাছ কাটতে বসি, চুলা জ্বলুক, অসুবিধা নেই। তো তিনি চুলার মধ্যে আগুন দিলেন, আগুন দিয়ে ওই যে লাকড়ি দিয়ে পাটখড়ি ইত্যাদি দিয়ে চুলাকে জ্বালানো শুরু করলেন। তো চুলাটা জ্বলতেছে, একটু ওই যে তেল দিয়ে দেয় কেরোজিন, এটা দেওয়াতে একটু পরে দাউ দাউ করে জ্বলা শুরু করলো চুলা। এবং এই চুলা জ্বলাতে একদিক দিয়ে তার ভালো হয়েছে যে তার কাছে একটু ওয়ার্ম লাগতেছে এবং আলো বেড়ে গেছে। আর তিনি তখন চিন্তা করলেন যে এখন মাছটা নিয়ে বসি। তো মাছটা নিলেন, তিনি পানি নিয়ে আসছেন মালসায় করে, মাছ ধুলেন এবং আরেকটা ইসের মধ্যে রাখছেন মাছ। তো একটা মাছ নিয়ে তিনি কাটা শুরু করলেন। তো কাটতেছেন এবং দেখতেছেন যে মাছের মাথা কেটে দেখতেছে ভিতরে ডিম আছে, টেনে বের করলেন পেটা এগুলা, এবং তার কাছেই লাগতেছে। তো তিনি যখন এটা করতেছেন খুব মানে নিবিড় মনেই তিনি মাছ কেটে বের করতেছিলেন সব কিছু, মানে ভেতরের জিনিসপত্র, এবং তারপরে কাটবেন আর কি। এই সময় তার কাছে মনে হলো তার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেললো, কেমন জানি একটা, মানে কেউ যদি উকি দিয়ে ঘাড়ের পিছন থেকে কিছু দেখে নিঃশ্বাস ফেলে সেরকম। তো তিনি মানে কেঁপে উঠে তাকাইলেন, তাকায় দেখতেছেন যে না, পিছনে কেউ নাই, পুরো ফাঁকা। এই সময় তার মনে হলো তার সামনে দিয়ে বাঁশঝাড়ের কোণা দিয়ে কেউ যেন হেঁটে গেছে,
অনেকটা মনে হচ্ছে যে মানে কালো শাড়ি পরা কেউ হেঁটে গেল এরকম মনে হচ্ছে, মানে চোখের কোণায় ফর এ গ্ল্যান্স। তো তিনি একটু কেঁপে উঠছেন এবং তিনি চিন্তা করছেন তার হাজব্যান্ড কোথায়। তো তিনি হাজব্যান্ডের নাম ধরে ডাক দিলেন 2 বার, দেখলেন যে না, কোনো সারা শব্দ নাই হাজব্যান্ডের। তো বুঝলেন যে হাজব্যান্ড এখনও পুকুরে। তো তিনি একবার চিন্তা করলেন যে তিনি করবেন নাকি, মানে চলে যাবেন নাকি মাছটা সেগুলো নিয়ে, কিন্তু যেই অবস্থা এখন মানে ময়লা টলা বের করে ফেলছেন এসে। তো চিন্তা করলেন না যাই যাক, তিনি কাটা শুরু করলেন। তো তিনি কেটে কেটে একটা মাছ মোটামুটি কেটে ফেলছেন। তিনি ওই ডিম হয়েছিল মাছের পেটে, ওগুলো বের করে রেখে তিনি কাটছেন এবং তিনি হাত ধুচ্ছেন মালসা দিয়ে, মালসার পানিতে হাত ধুচ্ছেন। এই সময় তিনি পিছনে ক্ষণ একটা কণ্ঠ শুনলেন এক মহিলার। তিনি ফট করে পিছন ফিরে তাকালেন, কণ্ঠতে তিনি দেখতেছেন যে একটা মহিলা বসা, তার পিছনে বসে আছে একদম, মানে যেভাবে বসে থাকে মানুষ ওরকম, মাথার মধ্যে ঘোমটা দিয়ে মাথা ঢাকা, মানে ঘোমটাটা দিয়ে মাথাটা ঢাকা, দেখা যাচ্ছে না ভিতরে খুব একটা, বেশ বয়স্ক বোঝা যাচ্ছে, হাতের রিঙ্কল দেখেই চুলার আলোতে যা দেখা যাচ্ছে। তাকে বলতেছে যে ও বউ, তোমার রান্না করে সব সাহায্য করে দিমুনি আমি, আমার 3 টুকরা মাছ দিও, আমার পোলারা খাইতে চাইছে। তো তিনি একটু থতমত খেয়ে গেছেন, এটা কে? তিনি বলে আপনি কে, কই থেকে আইছেন? তা আমি ওখানে থাকি, ওইদিকে আমার ঘর। তো তিনি ওইদিকে দেখতেছেন, ওইদিকে ওই যে দেখো ওইখানে যে বেত গাছ আছে না এনে। তো এখন তামিমের মামি কিন্তু এত বুঝতেছে না বেত গাছের ওইখানে, তিনি তো ওখানে যান নাই কখনো। তিনি বলছে ওইখানে ঘর মানে আপনি থাকেন? হ্যাঁ আমি থাকি, আমার পোলা 2টারে লইয়া, আমার পোলা 2টা মাছ দেখে খাইতে চাইছে। তো তখন উনি বলতেছেন তামিমের মামি, আপনার পোলারা মাছ দেখছে কেমনে? আপনার পোলারা কেমনে জানলো যে মাছ আনছে? তোমার জামা আইসে না নিয়া, আমার পোলারা দেখছে। তো তখন একটু মানে অস্বস্তিতে বললেন তামিমের মামি, কি বলবেন বুঝতে পারতেছে না। মহিলা ঘুমটাও পুরো সরায় না। এখন তিনি চিন্তা করলেন যে মানে হইতে পারে যে হয়তো বয়স্ক মহিলা, চেহারা দেখা না আছে, গ্রামে অনেকে এরকম তারা একটু করে আর কি, পর্দা করে চলে। তো তিনি বললেন যে কি করবেন আপনি? কি লাগে কও, কাইটটা দিমু, মাছ কাইটটা দিই বাকিটা। তো তামিমের মামি ভাবলো যে আচ্ছা থাক, এখন তার রাত্রেবেলা একটা হেল্প পাইছে, একটু রিলিফ হইলো। হইতে পারে হয়তো এখানে কোনো দরিদ্র মহিলা থাকে বাসার কাছে বয়স্ক, হয়তো দেখছে যে তার হাজব্যান্ড যখন মাছ নিয়ে আসছে ব্যাগে করে আসছে, হয়তো দেখে হয়তো তার ছেলেরা বলছে মাছ খামো, মহিলা আসছে, তার একটু সাহায্য করে দিয়ে যদি পায় কিছু, এই চিন্তা করে তিনি বলে আচ্ছা কাটেন, মাছ কাটেন, আমি আইতেছি, পেঁয়াজ নিয়ে আইতেছি, তেল নিয়ে আইতেছি বলে তিনি ওই মাছটা এবং ওই ছোট মাছগুলা দিয়ে তিনি ওই তেল পেঁয়াজ এগুলো নিয়ে আসতে ঘরে যান। আর চিন্তা করতেছে যে তার হাজব্যান্ড আসে না কেন। যাওয়ার আগে তিনি শুধু ওই চাপ কলের কাছে যে 2টা চাপ দিলেন, চাপ দিয়ে পানি দুটো হাত ধুলেন। তো দিয়ে দেখতেছে যে ওই মহিলা মাছটা নাড়তেছে ছাড়তেছে, মানে কাটে না তখনও। একটু তিনি চিন্তা করলেন যে এই মহিলাকে আবার নিয়ে চলে যায় নাকি মাছ। তো চিন্তা করলেন যে গ্রামের মধ্যে তো এরকম হয় না, গ্রামের মানুষ হয়তো এরকম করে না, কাটবে নিশ্চয়ই, এমনি দেখতেছে হয়তো মাছ দেখে নেই, বড় মাছ। তো একটু অস্বস্তি লাগলো তার কাছে। তো হাতটা একটু তিনি কলের পানি দিয়ে ধুয়ে তিনি তাড়াতাড়ি চলে গেলেন ঘরে। সেখান থেকে পেঁয়াজ তেল এগুলো নিয়ে এসে দেখেন যে মাছটা কেটে ফেলছে মহিলা, বড় মাছটা কাটা এবং ওইটার থেকে কোনো ডিম, তারপরে যে ভিতরে পেটা, এগুলো কিছু নাই। তো তিনি বলতেছেন যে কি হলো কাকি, এটার ডিম পেটা কিছু হয় নাই? তিনি বলছে কি না কিছু হয় নাই, তো শুধুই মাছ। তো একটু অস্বস্তি লাগলো তার কাছে দেখে তামিমের মামির, কারণ তিনি আগের মাছটা একই রকম সাইজ, একই রকম সব কিছু, এবং মানুষ তো যারা গৃহিণী তারা বুঝতে পারে মাছ দেখে যে পেটটা কিন্তু অনেকটাই খাওয়া, মানে ডিম থাকার কথা ভিতরে, দেখতেছেন যে ডিম নাই। তো তিনি বুঝতেছেন যে এই মহিলা তাকে মিথ্যা কথা বলতেছে, হয়তো ডিমটা সে নিয়ে নিছে। তো তিনি ভাবলেন যে এটা তো ঠিক করলো না মহিলা, এটা কি ঠিক করছে? তো তারপর তিনি মানে দেখলেন যে তার যে ছোট মাছগুলো সেগুলো কিন্তু বেশ অনেকগুলো ছিল ছোট মাছ, দেখলেন যে ছোট মাছের কোয়ান্টিটিও কম, সামান্য কিছু আছে। তো তিনি চিন্তা করলেন এই মহিলা কি ছোট মাছও নিল নাকি। তো এখন তিনি লজ্জায়, তিনি বেশ ইয়াং তো, লজ্জায় জিজ্ঞেসও করতে পারতেছে না। তো বলছে কাকি মাছ, ছোট মাছ একটু কি? কাকি হ্যাঁ। কথাটা কাটেন। তো আর কোনো কথা না বলে তিনি তার মতো কাজ করতেছে, আর মনে মনে বিরক্ত যে তার এই মাছটা, যে তিনি মনে করছে মিসিং হয়েছে, ডিমও মিসিং হয়েছে এবং এই ছোটো মাছও মিসিং হয়েছে। তো তিনি শব্দ পাইতেছে ওই বটি দিয়ে, খত 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 করে কাটতেছে মাছ, হ্যাঁ খত করে কাটতেছে। তিনি মাঝে মাঝে একটু তাকান, দেখে যে আসলেই কাটতেছে মহিলা, কাটতেছে এরকম মাছ, এরকম রাখতেছে পাশে, এবং ওইখানে ওই যে তার হাজব্যান্ড ছাই আনছিল ওই ছাই দিয়েই কাটতেছে। তো তিনি ভাবলেন যে এতে সুবিধা হলো, আমি তো আমার স্বামীর সাথে চিল্লাইছিলাম ইলিশ মাছ কাটতে ছাই লাগে না, কেমন তো ছাই লাগতেছে এগুলো কাটতে। তো যাই হোক, তারপর তিনি ওই মহিলা তাকে বলতেছে যে দাও পেঁয়াজ দাও, কাটতে দিই।
তো তিনি বলেন, না পেঁয়াজ আপনি এটাতে কি কাটবেন, এই বটি ধুইতে হবে, সে এটাতে কি পেঁয়াজ কাটা যাবো নাকি? কয় না গো, পেঁয়াজ কাটতে দিই দাও। কয় না না, পেঁয়াজ কাটা লাগবো না, রাখেন। তখন মহিলা কয়, তাহলে আমি যাই গা, মানে মাছ দাও। এরকম করে হাত বাড়াইছে, আমার মাছ দাও। তো তখন তিনি বললেন যে আমি তো রান্নাই করলাম না, আপনার মাছ, আপনি রান্না মাছ লয়ে যান। তো দেখলো যে মহিলা কেমন জানি রাগ করে উঠলো, বলে না না, রান্না লাগবো না, আমার তিন টুকরা মাছ দিতে গেছি, 3 টুকরা মাছ দাও, বড় দেখা দিবা, আমার পোলারা খাইবো। তো তখন একটু বিরক্ত হইলেন তামিমের মামি। তিনি ভাবলেন যে কি মহিলা এইভাবে কথা পারি, আচ্ছা যাক। তিনি এরকম তাকায় তিনি ওখান থেকে 3 টুকরা মাছ নিলেন, নিয়ে তাকে দিয়ে দিলেন হাতে। তো মহিলা হাতে করে যখন নিচ্ছে তখন তিনি খেয়াল করলেন যে মহিলার হাতটা চেয়ে বাড়াইছে, পুরা হাতটা বেশ কালো, ডার্ক, এবং মানে অন্যরকম, মানে হাতের মধ্যে যে নখ, সেই নখগুলা কেমন জানি ময়লা ময়লা। তো তামিমের মামির একটু মানে অস্বস্তি লাগছে, এবং সবচেয়ে বেশি অস্বস্তি লাগছে দেখছেন যে হাতের তালুতে এক গোছা লোম, যে হাতের তালুটা বাড়িয়েছে সেটা এক গোছা লোম, এবং হাতটা মনে হচ্ছে হাড্ডি সর্বস্ব একটা হাত, এবং বাড়াইছে হাতের তালুতে এক গোছা লোম। তো তখন তামিমের মামি ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে যে আটকায় উঠছে। তিনি মাছ 3টা রাখছেন হাতের মধ্যে, মানে হাতের তালুটা কিন্তু বেশ চওড়া, 3টা মাছ রাখছেন কিন্তু আটকায় উঠছেন। তখন তিনি আটকায় উঠেছে, তাকাবেন উপরে, তখন দেখেন যে একটা কণ্ঠ বলতেছে, বান্দির ঘরের বান্দি, তুই আমার মাত্র 3 টুকরাই দিলি, তোর মাছ একটা কাটতে দিলাম। তিনি তখন তাকাইছে, তাকায় দেখে যে ওই মহিলা, ওই যে বয়স্ক মহিলা, তার চেহারা থেকে কাপড় সরে গেছে এবং তার মুখটা ভয়ঙ্কর, তার চোখগুলো লাল লাল, একদম আগুনের আগুনে আরো চকচক করতেছে। মানুষের চোখের যে সাদা অংশটা থাকে সেটা মনে হচ্ছে লালচে, এবং তার মধ্যে যে কালো অংশটা ওইটা একটু লম্বাটে টাইপের, আর মুখের ঠোঁটগুলো ফোলা ফোলা, আর দাঁতগুলো সুচালো, মনে হচ্ছে প্রত্যেকটা দাঁতের মাথা সুচালো। তো তামিমের মামি দেখে তার মাথা ঘুরায় উঠলো ভয়ে। আর এই সময় তিনি খেয়াল করলেন যে তার উপরে মনে হলো একটা একদমগা বাতাস এসে তার গায়ের মধ্যে বাড়ি মারলো, এবং তিনি ওই বাতাসের ধাক্কায় ছিটকায় দূরে পড়লেন। পড়ে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতেছে, তিনি দেখতেছেন যে আগুনের আলোতে, এবং তিনি 1 সেকেন্ডে খেয়াল করলেন যে এই যে কালো কাপড় পরা মহিলাটা মনে হলো এত ফাস্ট ট্রাভেল করলো, মানে কোন দিকে ট্রাভেল করলো, যেদিকে মানে পুকুর সেই দিকে ট্রাভেল করলো, মনে হলো যে একটা রেখার মতো রেখে গেল। আর তিনি ওই যে পড়ে দেখতেছেন যে রেখার মতো রেখে গেছে, তার আরেক চোখে দেখতেছেন যে তার যে মাছের যে মালসা ছিল, যেখানে মাছ, সেখানে মাছই নাই, মানে তার মাছগুলোও নিয়ে গেছে এত দ্রুত। তো তিনি মানে প্রচণ্ড রকমের ভয় পাইছেন, এবং তার বুক ধকধক করে কাঁপতেছে। কিন্তু ওই মহিলার যে গমন পথটা ছিল পুকুরের দিকে, এইটা দেখে তিনি ভয় পাইছেন। তার মাথার মধ্যে চলে আসলো যে তার হাজব্যান্ডের কোনো বিপদে, যে বলল যে তার হাজব্যান্ডকে দেখছে মাছ নিয়ে আসতে। তিনি হঠাৎ করে কোত্থেকে জোর পাইলেন বলতে পারে না তামিমের মামি, তিনি তার চুলার মধ্যে, ওই যে চুলার লাকড়িগুলোর মধ্যে হাত দিয়ে জ্বলন্ত একটা লাকড়ির কাঠ, মানে চেলা কাঠ, আগুন ধরতেছিল, উঠায় নিলেন। নিয়ে তিনি উঠে গেলেন, উঠে তিনি দৌড় দিলেন একেবারে ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তার পুকুরের দিকে, তাদের পুকুরের দিকে দৌড় দিলেন। পুকুরের দিকে দৌড় দিয়ে তিনি মানে যাচ্ছেন রাস্তায় আগুনের ওইটা হাতে, জ্বলন্ত কাঠ হাতে। তো গিয়ে তিনি দেখতেছেন যে এই যে পুকুরে নামার জন্য জায়গাটা, ওইটা কিন্তু তাদের কোনো ঘাট তখন ওইভাবে তৈরি হয়নি, একটা কাঠের মতো দিয়ে রাখছিল, এরকম কাঠের মতো দিয়ে করা। দেখতেছে কাঠের মধ্যে ওই মহিলাটা মনে হয় ব্যাঙের মতো আসন গেড়ে বসে আছে, আর তার হাজব্যান্ড পুকুরের পানির থেকে তাকায় আছে, মানে হাঁ করে, এবং সে ভয় পাইছে প্রচণ্ড রকমের। মানে মহিলাটা মনে হচ্ছে তার হাজব্যান্ডের উপর লাফায় পড়বে, এরকম অবস্থা। তো তিনি সেখান থেকে চিৎকার দিলেন, ওখান থেকে চিৎকার দিলেন, মানে একটা জোরে চিৎকার দিলেন, মানে তার গলায় যত জোর ছিল। দেওয়ার পরে দেখলো যে মহিলাটা তার দিকে ঘুরে তাকাইলে 1 সেকেন্ড, এবং ওই সেই ভয়ঙ্কর লুক। কিন্তু তিনি কিন্তু হাতের থেকে কাঠ ছাড়েন নাই তামিমের মামি। মহিলাটা ঘুরে তাকাইছে, এবং 1 সেকেন্ডের মধ্যে সে বাতাসের মতো স্পিডে সরে গেছে একদিকে। তো তিনি তাড়াতাড়ি নেমে গেলেন ওই ঢালু জায়গা বেয়ে, আর তার হাজব্যান্ডকে বললেন যে তাড়াতাড়ি উঠে আসেন, আপনি তাড়াতাড়ি উঠে আসেন, এই জানেন আমার হাত নেন। তো তার হাজব্যান্ড কিন্তু ধরতে পারতেছিল না, তার হাত কাঁপতেছিল। তো তিনি যতদূর পারলেন হাতে স্ট্রেচ করে দিলেন। তো তার হাজব্যান্ড সে হাত ধরে কাছে আসলেন, এবং তাড়াতাড়ি তিনি মানে ধরে তার হাজব্যান্ডকে উঠাইলেন। তার হাজব্যান্ড বললো যে আমার হাত পা কাঁপতেছে, এটা কি দেখলাম আমি, বলে কথা কম কম, তাড়াতাড়ি চলেন। বলে ওই মানে ওই লাকড়ির এই আগুন ধরে খুব সাবধানে তারা আসলেন তাদের উঠানে। আবার উঠানে এসে দেখতেছেন যে উঠানে সেই যে যেগুলো বের করে রাখছিলেন, ওই মাছ টাছটা কিছুই নাই, মানে একদমই কিছু নাই। আর যেগুলো বের করে রাখছেন পেঁয়াজ টিয়াজ পড়ে আছে, বটিটা পড়ে আছে, কিন্তু মাছের একেবারে আঁশটে পর্যন্ত নাই, সব ওখান থেকে মানে গায়েব, পুরাই গায়েব।
আর চুলাতে আগুন নিভু নিভু অবস্থা। তো খুবই ভয়ের, এবং গাছপালা তখনও বাতাসে এরকম নড়তেছে বাঁশগুলা। তো তিনি তাড়াতাড়ি দোয়া পড়তে পড়তে আর কিছুই ধরলেন না, উনি বটিটা শুধু নিলেন হাত দিয়ে, বটিটা নিয়ে দ্রুত তিনি চলে গেলেন ঘরের ভিতরে। ঘরে ঢুকে দরজা লাগাই দিলেন এবং দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন যতটুকু যা পারেন, ছোটোকাল থেকে যা শিখছেন দোয়া পড়তেছেন। তো তামিমের মামা বিছানায় বসে বলতেছে, এটা কি দেখলাম, কি আইলো, এটা কি ব্যাপার, আমি কিছুই বুঝলাম না, আর তুমি আসলা কোত্থেকে? তো তখন তামিমের মাই বলতেছে যে আপনি তো মানে বুঝেন নাই কিছু, কি হয়েছে শুনেন। তখন সে সব বলে যে এরকম এরকম আসছে, এরকম এক বুড়ি আসছে, এরকম ঘটনা। তো তামিমের মামা হাঁ করে তাকায় থাকে। তো তখন তামিমের মামা বলছে, বুড়ির দুইটা পোলা? বলে হ্যাঁ। ওই বুড়ি বলছে যে ওই বেত গাছের ওইখানে থাকে। তখন বলে তামিমের মামা বলে, বুঝতে পারছি, এগুলো পিচাস। ওইখান দিয়ে আমি যখন আসি, দুইটা কুকুর, এরকম কালো কুকুর যখন আসছিলাম, আমি তখন দোয়া পড়ে ইট মারছি, তারপর ওখান দিয়ে আসছি। তো তামিমের মামি তখন বলে যে, বুঝছেন, আসলে তখন থেকে আপনার পিছে লাগছে, আপনার বাসা বন্ধ আসছে, এবং এই যে দেখছেন যে এইটা ছিল মানে পিচাসের মানে মা পিচাস, এই বয়স্কটা, সে আইসাই যে এখন সব নিয়ে গেল, কিন্তু মাছ সব নিয়ে গেছে। এটা কি কেউ শুনবো, কেউ বিশ্বাস করবো? তো তামিমের মা বলতেছে যে হ্যাঁ, এটা বিশ্বাস করবো না কেন, গ্রামে এরকম আছে, এরকম পিচাস নিয়ে যায় সে জিনিসপত্র। তো যাই হোক, তারা দুজন কথা বলে, এবং ওই দিন রাতে নাকি তাদের ঘরের মধ্যে মানে তারা যখন মানে যেসব কথাবার্তা বলে একটু পরে সমানে ঢেল পড়া শুরু হয়। মানে মনে হয় যে ঢেলার বৃষ্টি, মানে শক্ত মাটির ঢেলা যে সেটার বৃষ্টি, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে পড়তেছে, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো তামিমের মামা যতটুকু পারে দোয়া দরুদ পড়ছে, তিনি এতটা জানতেন না ভালো, কিন্তু তার স্ত্রী যতটুকু জানতো তিনি পড়ছেন। দুইজনে মিলে চুপচাপ শুয়ে থাকেন, এবং রাতের বেলা তাদের ঠিক ওই যে বাসার প্যারামিটারের মধ্যে সে কুকুরের ডাক, হ্যাঁ, এবং ভয়ঙ্কর রকমভাবে কুকুর যেভাবে কেঁদে উঠে সেভাবে শব্দ, এগুলো শুনছেন তারা সারা রাত। মানে একেবারে যখন বুঝলেন যে ফজরের সময় এবং গ্রামের মসজিদে দূরে আজান হয়েছে, সেটা খুব ক্ষীণভাবে শোনা যায়, সে শব্দ হয়েছে, তখন আস্তে ধীরে সব ঠান্ডা হয়েছে। তো যাই হোক, দিনের বেলা তখন তামিমের মামি বলে যে আমি একা বাসায় থাকবো না, আপনি এখানে কারো থাকার ব্যবস্থা করেন, আর আমারে এখন নিয়ে যান। তো তখন তামিমের মামা তখন আপাতত ওই সময়ের মতো তামিমের মামিকে বাসা থেকে নিয়ে যায় নিজের বাসায় রেখে তিনি ওখান থেকে হুজুর নিয়ে আসেন, এনে বাসা ঝাড়ান, এবং পরবর্তী তামিমের মামির বোনকে নিয়ে আসেন তিনি ওই বাড়ির থেকে, বলে যে আপাতত আপনার বোনের সাথে থাকো। তো তিনি ওইখানে নিয়ে রাখেন, এবং আস্তে ধীরে তাদের বাড়িতে মানে এই হুজুর দিয়ে বন্ধ করায় দেন বাসা, এবং ওই যে বাঁশ ঝাড়টার কেটে হালকা করেন, এবং ওই বেত গাছের ওইখানে ওইটাও তিনি ক্লিন করাইছিলেন। ওই জায়গাটা ওই ঝাড় ছিল, কেন ঝোপ, ওইটাও ক্লিন করাইছিলেন, কেন ওই যে যিনি হুজুরকে আনছিলেন ওখানে বন্ধ করতে, হুজুর বলছিল যে ওইখানে পিশাচ আছে ওই জায়গাটায়। তো যাই হোক, এরপর বাসা বন্ধ করে দেওয়ার পর আর ওরকম হয় নাই। তবে তামিমের মামি পরবর্তীতে তিনি কনসিভ করেন, এবং তিনি নাকি তখন দেখতেন, যখন কনসিভ করছিলেন, তিনি নাকি বাসার ওই তাদের মূল থেকে দেখতেন যে তাদের দরজার বাইরে কালো কুকুর দাঁড়ায় আছে, এবং চোখ দুটা জ্বলতেছে, এরকম চোখ দুটা জ্বলতেছে। তো এটা তিনি দেখতেন তার কনসিভ করা অবস্থায়, এবং তাদের বাসার ছাদের উপরও নাকি একবার ধুম করে কি পড়ছিল এরকম। কিছু পড়ার নাই, কিন্তু তাদের বাসার ছাদের উপর কোনো বড় গাছ টাছ কিচ্ছু নাই, মানে গাছ আছে পেছনে, অনেক পেছনে, ছাদে পড়ার মতো কিছু নাই, পড়ছিল। তো আস্তে ধীরে তামিমের মামার সন্তান হয়, এবং আলহামদুলিল্লাহ তারা ভালো মতনই ওখানে বসবাস করে, তাদের আর সমস্যা নেই, তারা দোয়া দরুদ পড়তো, এবং মাঝে মাঝেই তাদের বাসায় ওই যে হুজুরকে এনে চা নাস্তা দিতেন, এবং ওনাকে বলতেন একটু দোয়া দরুদ পড়ে যান আমার বাসায়। তো এইভাবে করেই মানে তার বাসাটা সেফ ওরকম থাকছে আর কি, সমস্যা হয় নাই। তবে এই ছিল একটা গ্রামের মাছ পিশাচের ঘটনা, যেটা তামিম হাসান শেয়ার করেছে আমাদের কাছে ফরিদপুর থেকে, এবং আমার কাছে ঘটনাটা যথেষ্ট ইন্টারেস্টিং লেগেছে এবং ভয়ের মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত এবং আপনাদের ঘটনা পাঠানোর জন্য আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে odbhuture@gmail.com, which is odbhootore@gmail.com। পাঠিয়ে দিন আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, আপনার কাছে থাকা ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসেন্ট নিয়ে পাঠিয়ে দিন। আর পাঠিয়ে দিতে পারেন আপনার জানা কোনো মিথ, লেজেন্ড, সে অবশ্যই সেটি মানসম্মত কিনা একটু যাচাই করে নেবেন। আর এখন চলে যাব পরবর্তী ঘটনায়, আর তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলেন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
আবারও চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহেল মৌলভীবাজার থেকে। সোহেল তার নানাবাড়ি এলাকার একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি সোহেলের পাঠানো ঘটনায়। সোহেল এই ঘটনাটি শুনেছেন তার মামার বন্ধু আজমাইন সাহেবের কাছে, আর তিনিও তার মামাই, তিনি তাকে মামাই ডাকেন। যাই হোক, তিনি এই ঘটনাটি বলেছেন সোহেলকে এবং সোহেল সেটি শেয়ার করেছেন আমাদের কাছে। সোহেলের নানাবাড়ির যেই এলাকায় ঘটনাটি ঘটে সেটি বৃহত্তর সিলেটের কোনো একটি অংশে এবং জায়গাটি অনেক সুন্দর, মানে প্রাকৃতিকভাবে অনেক সুন্দর, অনেক রিচ। মানে দেখা যাচ্ছে সেখানে কোনো জায়গায় একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ, আবার কোনো জায়গায় খোলা মাঠ পড়ে আছে। তারপর একটা সাইডে এই পাশে আসলে দেখা যাচ্ছে চা বাগান উঠে গেছে, আর সেই জায়গার কোনো একটা অংশে মানে এক পাশ দিয়ে, সেই পাশ দিয়ে চলে গেছে নদী, বেঁকে নদী চলে গেছে এবং তার পাশে পাহাড়। মানে খুব সুন্দর জায়গাটা। আর সেখানকার একটা অংশেই হচ্ছে সোহেলের নানাবাড়ি এলাকা। আর সেই জায়গায় একটা কবরস্থান আছে, বেশ পুরনো কবরস্থান। মানে সেইখানে যে চা বাগান ছিল, চা বাগানের সেখানে যারা মেনটেন করতো সাহেবরা, তাদের কিছু অংশেরই ওখানে কবর দেওয়া হয়েছিল। মানে সেটা খুব অল্প একটা অংশ, ছোট একটা অংশ, বাট ওই জায়গাটা আর পরে আরও এক্সটেন্ডেড কবর আছে, সেগুলো পুরনো কবর। আর তার পাশে নতুনভাবে আবার কবর দেওয়ার জন্য জায়গা আছে। তো মানে কবরস্থানটা বেশ পুরনো, মানে বেশ পুরনো, এবং এটা গাছগাছালি দিয়ে ঢাকা। দিনের বেলাও গেলে গা ছমছম করতে, এরকম একটা অবস্থা। তো সেই গ্রামের একটা লোক ছিল যিনি নাকি এই মাটি কাটার কাজ করতেন এবং কবরস্থানেও তিনি মাটি কাটতেন, এবং তিনি ছিলেন সেখানকার পার্মানেন্ট একজন ব্যক্তি। তার নাম ছিল মনু মিয়া। এই মনু মিয়ার ছেলে লিয়াকত, সে যখন একটু বড় হয়, সে টুকিটাকি কাজ করতে করতে তার আসলে কাজকর্ম থাকে না। তো মনু মিয়া তাকে এই মাটি কাটা ট্রেনিং দেন। তো সে দেখা যেত কবর খোঁড়া তার প্র্যাকটিস হয়ে যায় এবং লিয়াকত বাবার সাথে মাটি খোঁড়ার কাজ করেন, মাটি কাটার কাজ করেন। তো এরকম টুকিটাকি কাজ করে এবং কবর খুঁড়ে তাদের অল্প সামান্য ইনকাম আসছিল লিয়াকতের, এবং মনুমিয়ারও একটা এক্সট্রা ইনকাম আসছিল বাসায়। তো এর মাঝে কবরস্থানে যেই লোকটা ওখানে কাজ করতো, মানে দেখাশোনা করতো, সে ওখানে মানে কবরস্থানটা দেখাশোনার জন্য একজন মানুষ ছিল। সে একটা ছোট্ট টিনের ঘরে ওখানে থাকতো কাছাকাছি। তো সেই লোক চলে যায় ওইখান থেকে, মানে তার কোনো পারিবারিক কারণে সে চাকরি ছেড়ে চলে যায়। তো এই সুযোগে মনু মিয়া সে রিকোয়েস্ট করে সেখানকার যারা কমিটি ছিল, কমিটির মানুষদেরকে, যে তার ছেলে লিয়াকতকে যেন সেখানে নেওয়া হয় কাজে। তো তারা লিয়াকতকে নিয়ে আসতে বলে, লিয়াকত কথাবার্তা বলে তাদের সাথে, এবং তারা স্যাটিসফাইড হয়। একটু সহজ সরল ছেলে লিয়াকত, তাকে তারা কাজ দেয়। কিন্তু শর্ত হচ্ছে লিয়াকতকে কিন্তু ওই যে ওই টিনের ঘরে মুভ করে আসতে হবে এবং থাকতে হবে, এবং সেখানেই তার থাকা হবে আর কি। সব কিছু খাবার দাবার তার মতোই সে ম্যানেজ করবে। আর তাকে বেতন দেওয়া হবে, মাসিক একটা বেতন দেওয়া হবে। এর মাঝে কবর খোঁড়া তার যা আছে তার সেই বেতনের মধ্যেই আর কি। তো লিয়াকত রাজি হয়, মনু মিয়া তো রাজি হয়। ছেলেকে সে যথাসময় ওখানে পৌঁছায় দেয়, সেই ঘরে গোছায় দিয়ে আসে। বলে যে আরে বেটা, আমি তো এখানে সবসময় আসি, সবসময় এখানে আমি এসে এখানে কত গল্প করেছি এর সাথে, এখানে লোকে যে কাজ করে তার সাথে, তুইও থাকবি, কাজ করবি, আমি তো আসা যাওয়া করি। তো লিয়াকতের একটু মন আনচান করে, কিন্তু লিয়াকত আবার জায়গাটাকে বেশ পছন্দ করে। তার কাছে এই একদম নীরব নিথর জায়গা খুব ভালো লাগে আর কি। যে দেখলে যেখানে সুন্দর বাতাস খেলতেছে, সে তাকায় দেখে যে এখানে খুব সুন্দর বাতাস খেলতেছে, দূরে গাছগাছালি, একেবারে দূরে পাহাড়ের দেখা যাচ্ছে এরকম। তো সে মোটামুটি পছন্দ করে ফেলে, তার এটাতে সমস্যা নাই। আর সে যেখানে তাদের বাসা সেখানেও এরকম টিনেরই ঘর। তো লিয়াকত এখানে মুভ করে চলে আসে। তো প্রতিদিনই সে ওই কবরস্থান দেখাশোনা করে, এবং সেখানে একজন মহিলা আছে, সে আসে, সে জাস্ট উকি ঝুঁকি মারে, পরিষ্কার পরিচ্ছন্ন পাতা পুতা কুড়ানোর এগুলো দরকার পড়লে, এবং লিয়াকত তাকে সাহায্য করে এগুলা ব্যবস্থা করে দেয়। জায়গাটা যেহেতু একটু দূরে এবং কবরস্থান, সেখানে কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে। সেটা লিয়াকত বুঝতে পারলো কয়েকদিনে, যে রাতের বেলা অসম্ভব রকমের থুম খেয়ে যায়, এবং লিয়াকত একটু ভয় পেত। তার বাবার সাথে কবর খোঁড়া যখন থেকে শুরু করছে তখন থেকেও একটু ভয় পাইত, কারণ এই কবরস্থান ছাড়াও অন্য দূর দূরান্তে যে কবর খুঁড়ে আসে তার বাবার সাথে যে। কিন্তু কবরস্থানে যেটা হয় যে সেখানে তো অনেক পুরনো কবর, নতুন কবর। তো সে যখন রাত গড়ায় যেত এখানে, তখন তার কাছে অন্যরকম লাগতো, মনে হয় কি একেবারে ওয়েদারটা ঝিম মেরে গেছে।
আর তার এই ঘর থেকে সে বের হয়ে যদি তাকাইতো দেখতো অন্ধকার ঝিঝি পোকা ডাকতেছে, কিছু জায়গায় চাঁদের আলো পড়ছে, একদম অস্ফুট একটা দৃশ্য তৈরি হয়েছে এই চাঁদের আলোর সাথে মিলায় মিশায়। মানে এখানকার একটা নিজের একটা ইকোসিস্টেম আছে। শিয়াল ডাকতো রাতের বেলা, কবরস্থানের কুকুর আসা যাওয়া করে, সেগুলো সে দেখছে। যাই হোক, সে মোটামুটি ইউজ টু হওয়ার চেষ্টা করে। তার ওই ঘরের মধ্যে হ্যারিকেন আছে, বাতি আছে, এমনকি হ্যাজাক লাইটও আছে, দিয়ে দিচ্ছে তাকে কমিটির থেকে, প্রয়োজনে সে জ্বালাইতে পারে আর কি। তো এটার সাথে সে ইউজ টু হয়ে গেল। দিনের বেলা ওই মহিলা এসে পরিষ্কার করে, সাথে সে থাকে, সে ঘোরাফেরা করে, সে কেমন জানি এই জায়গাটার প্রতি একটা মানে মমত্ববোধ তার চলে আসলো। তো একদিন তাদের কমিটির যিনি প্রধান, একজন বয়স্ক ব্যক্তি আর কি, এবং তিনি গণ্যমান্য, খুব সুফি টাইপের চেহারা, তিনি আসলেন। সে লিয়াকতের সাথে কথা বললেন যে আপাতত তো কয়েকদিন তুমি কোনো কবর টবর খুঁড়ো নাই কেন না। তিনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব পছন্দ করলেন। লিয়াকতকে বললো, বাবা শোনো, তোমার একটা জিনিস দেখাই, তুমি কেন হাঁটাচলা করো রাত্রেবেলা? তো লিয়াকত বললো যে আমি তো চলি আর কি, এদিক দিয়ে একটু হাঁটি টাটি বসি মাঝে মাঝে। এইখানে কোনোদিন আসবা না, আসো তুমি আমার সাথে, আসো তোমার দেখাই। তো হাঁটায় নিয়ে গেলো সে মুরব্বী। তো লিয়াকত ওনার সাথে হাঁটতে হাঁটতে গেল, এবং তখন অলরেডি মানে দুপুর, কিন্তু মানে ভর দুপুরের পরের অংশটা, ঠিক ভর দুপুরটা পড়ে গেছে এরকম একটা সময়। পাখি ডাকতেছে, বিভিন্ন রকম নাম না জানা পোকা ডাকতেছে গাছগাছালির মধ্যে। ওই মুরব্বী হেঁটে চলতেছে এবং লিয়াকত তার সাথে যাচ্ছে। লিয়াকতের কাছে আজব লাগতেছে, এই অংশটা সে আসে নাই। তো এক সাইডে এসে দেখলো যে এইখানে সব পুরনো কবর আছে হাতের বাঁ দিকে, এবং ওই দিক থেকে দেখা যাচ্ছে, তাকে দেখাইলো আবার লোকটা, বলে তোমাকে আমি দেখাইতেছি, এইখানে হচ্ছে এই যে পুরানো কবর, ওইখানে কিছু সাহেবদের কবর আছে, তো জানো ওদের নাম ফলক টলক দেয়া এরকম, আর এদিক দিয়ে আসো। তাকে নিয়ে গেল হাঁটায় আরো সামনে, নিয়ে একটা জায়গায় দেখলো যে ওই জায়গায় একটা পাথরের মতো তারা বাউন্ডারি দিয়ে দিছে, মনে হয় পাথর গেড়ে গেড়ে ওই জায়গাটা বসাইছে, যেমন ছোট্ট ইট দিয়ে যদি একটা জায়গার নিশানা দেওয়া হয় এরকম, মানে এরকম স্কোয়ার করে। বলে এই জায়গায় আসো না, এখানে কখনো রাত্রেবেলা ভুলে আসবা না, তুমি ওদিকেও যেও না, এখানে শিয়াল টিয়াল আছে, কুকুর টুকুর আছে, ওইদিকে যাবা না। তো লিয়াকত বললো, কেন চাচা, কি হয়েছে? না না, এখানে আসো না। তো সে বলল, লিয়াকত কি সমস্যা, কি কাকা কোনো সমস্যা? না, এখানে জিনদের কবর। আস্তে আস্তে বললো, এখানে জিনরা কবর দেয়, আসো না এখানে আসবা না রাত্রেবেলা, আর কোনো রকম মানে এইদিকে ঘোরাফেরাও করো না। বলে তিনি হেঁটে আসলেন। লিয়াকতকে দেখলেন তিনি দোয়া পড়তেছেন। লিয়াকতকে তিনি জিজ্ঞেস করলেন যে দোয়া কালাম জানো না? তো লিয়াকত বললো যে হ্যাঁ বাবা শিখাইছে যা। বলে যে হ্যাঁ, দোয়া কালাম পড়ে চলাফেরা করবা, রাত্রে থেকে থাকো একলা একলা, করো না, কোনো সমস্যা নাই। আর মসজিদ কোথায় তো জানোই, কাছেই। বলে হ্যাঁ, এই আর কি। উনি কথাবার্তা বলে চলে গেলেন। তো উনি চলে যাওয়ার পরে লিয়াকতের মনে একটা আলাদা আগ্রহ তৈরি হলো ওই জায়গাটার প্রতি। লিয়াকত চিন্তা করলো, ওই জায়গায় তো যাইনি, জিনদের কবর, এই জিনিসটা শুনি নাই। তো লিয়াকত হাজার হলো ইয়াং, মানে তার মনে কিউরিয়াসিটি। ইয়াং মানে সে কেবল টিনেজ পার হয়েছে এরকম বয়স। তো তার মনে কিউরিয়াসিটি, জিনদের কবর, এটা কেমন কথা। তো লিয়াকত এরপর থেকে তার এই কিউরিয়াসিটিটা বেড়ে গেছে। সন্ধ্যার পরে সে বসে থাকে, সে অন্য কিছু দেখে কিনা, মানে অন্যরকম কিছু বা আজব কিছু এরকম দেখে কিনা, এগুলোর প্রতি তার খুব অনিসন্তুষ্ট ছিল আর কি। সে চিন্তা করতেছে এরকম কিছু দেখে কিনা। তো ওরকম আর দেখে না। তো এরকম কয়েকদিন পার হয়ে গেছে। তো একদিন লিয়াকত এরকম, মানে বেশ গরম পড়ছে ওই দিন, মানে বেশ ভ্যাপসা টাইপের গরম। লিয়াকতের ঘরের মধ্যে ভালো লাগতেছে না। তো সে হাঁটা দিল বের হয়ে, হারিকেন নিছে, হাতের মধ্যে তার বেলচাটা নিছে। এই বেলচাটা দিয়ে সে মাটিও খুঁড়ে, আবার বেলচা দিয়ে কিছু সরাইও দিতে পারে, আবার সাপখোপ থাকলেও মানে একটা চিন্তা। তো হারিকেন আর বেলচা নিয়ে সে হাঁটতেছে, তার ঘুমও আসতেছে না, গরম, এবং গরমটা বেশ মানে ভ্যাপসা টাইপের। তো হাঁটতে হাঁটতে সে যাচ্ছে। তো হঠাৎ তার মনে হইলো যে ওই জায়গাটাকে একটু দেখে আসবো নাকি, ওই যে চাচা দেখাইছিল ওইখানে। তো ওই মানে চিন্তা করতে করতে সে ওই দিকেই হাঁটা দিল, মানে নিজের অজান্তেই। কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছে ওইদিকে। একদম রাতের বেলা অন্যরকম লাগতেছে, হারিকেনের আলো পড়ছে মাটিতে, হারিকেনটা ঝোলায় নিচ্ছে তো মাটিতে পড়ছে যতটুকু আলো সামনে যাচ্ছে। আর আশেপাশে পোকার ডাক, জি 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 পোকা ডাকতেছে, এবং সাথে আরেকটা পোকা ডাকতেছে ক্যাট 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 করে এরকম। মানে সে এই ডাকের সাথে পরিচিত। অপরিচিত কেউ হইলে একটু অন্যরকম হয়ে যাবে, কারণ ওই অঞ্চলে এই পোকাগুলো খুব বেশি দেখা যাচ্ছে। ক্যাট 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 করে এরকমভাবে ডাকে, গাছগাছালির মধ্যে থাকলে মানে একদম ভয় ধরায় দিবে এরকম। কিন্তু লিয়াকত এটার সাথে ইউজ টু, সে যাচ্ছে।
তো হেঁটে হেঁটে সে পুরান অংশের কবরস্থান থেকে চলে গেল, ওই পাশে দেখতেছে সাহেবদের কবরস্থান। ওই জায়গাটা দেখে তার জানি কেমন একটু ভয় লাগলো, কারণ কি চাঁদের আলো কিন্তু পড়ছে এখানে। চাঁদের আলো পড়ে ওই সাহেবদের কবরস্থানের মধ্যে কিছু ওই যে টুমস্টোন আছে, আছে ক্রস আছে, ওগুলোর উপর পড়ে কেমন যেন একটা ভীতিকর মনে হইতেছে জায়গাটা। লিয়াকতের একটু গা কাটা দিছে, তো সে সাথে সাথে দোয়া পড়ে নিজের গায়ে ফু দিল শরীরটা বন্ধ করার জন্য। তারপর সে হেঁটে সামনের দিকে যাচ্ছে। সামনের দিকে যেতে গিয়ে সে কিন্তু চলে আসছে বেশ খানিকটা চলে আসছে। হঠাৎ সে থমকায় গেল, কারণ সে দেখলো মনে হইতেছে দূরে সাদা সাদা কাপড় পরা মানুষ দাঁড়ায় আছে, এবং তারা বেশ লম্বা, মানে অ্যাভারেজের চেয়ে লম্বা, 6-7 ফিট মিনিমাম হবে এক একজনের হাইট, এবং অনেকজন দাঁড়ায় আছে সাদা কাপড়। লিয়াকত দূর থেকে দেখছে, সে তখন চিন্তা করলো, আরে এটাই তো মনে হয় সেই যে বলছে ওই কাকা বলে গেছিল সেরকম। তো সে সাথে সাথে ভাবলো যে তার এই হারিকেনের আলোতে তাকে বেশি ভিজিবল মনে হইতেছে। সে তাড়াতাড়ি তার হারিকেনটা বন্ধ করে দিল, ঘুরা একদম, মানে জায়গাটা অন্ধকার করে ফেললো সে। এখন কিন্তু এই অন্ধকারটা শুয়ে আসতে কয়েক সেকেন্ড সময় লাগছে তার। তো যখন অন্ধকারটা শুয়ে আসলো, সে দেখতেছে চাঁদের আলো যে পড়ছে ওই জায়গাটায়, এবং সাদা সাদা কিছু এই যে এরকম কাপড়ের মতো পড়া বড় আলখাল্লা, তাদের গায়ে মনে হচ্ছে যে আলখাল্লাগুলো এরকম উঠতেছে হালকা বাতাসে, এবং সেগুলা মনে হচ্ছে যে তাদের শরীরের ভিতরে খুব একটা টাচ খাচ্ছে না, এরকম মানে ফ্লেক্সিবল টাইপের। তো খুব অন্যরকম লাগলো লিয়াকতের কাছে, মনে হলো যে মানুষের শরীরে কাপড় তো এইভাবে নড়ে না। সে একবার চিন্তা করলো, আর এগুলো কি মানে সত্যি কোনো কিছু নাকি আমি কি স্বপ্ন দেখতেছি। তো চিন্তা করে সে নিজের চিমটি কাটছে জোরে, চিমটি কাটা বুঝলে ব্যথা লাগতেছে, তার মানে সে জেগে আছে। তো সে আস্তে করে বসে পড়লো, মানে মানে হাঁটু গেড়ে বসে কুজা হয়ে আস্তে আস্তে এগুলো, কারণ ওই জায়গাটা কিন্তু একটু উঁচু এবং পাথরের একটা দেওয়া, এরকম বাউন্ডারি মতো দেওয়া, বাউন্ডারি ঠিক না, একটা মানে নিশানার মতো দেওয়া, মানে একটা করে পাথর গেড়ে গেড়ে করছে। কিন্তু লিয়াকত যখন নিচু হয়ে গেছে তখন সে কিছুটা মানে নিচু হয়ে গেছে, যেটাকে বলে ডাক করে সে যাচ্ছে আস্তে আস্তে করে, কাছায় যাচ্ছে। একটা জায়গায় আসার পর সে বাতাসে সুন্দর আতরের ঘ্রাণ পেল, কড়া আতরের ঘ্রাণ, মানে এই ঘ্রাণটা কেমন জানি, মানে এরকম আতরের ঘ্রাণ সে শোনে নাই। তো সে তাড়াতাড়ি হাঁটু গেড়ে ওখানে বসে পড়লো, আর সামনে গেল না, বসে পড়ে হাঁটু গেড়ে বসে এরকম উঁকি দিয়ে দেখতেছে। তো আতরের ঘ্রাণটা লাগতেছে এবং সে ওখানে শুনতেছে তারা জানি কি বলা বলি করতেছে, এবং সেই মানে বলার জিনিসটা কেমন সুর করে করে বলতেছে তারা, এবং এই কণ্ঠস্বরটা মানুষের মতোই, কিন্তু দূর থেকে অস্পষ্ট আসতেছে, ভাষা বুঝতেছে না এখানে। তো লিয়াকত অনেকক্ষণ ধরে এরকম শুনতেছে। হঠাৎ করে সে আবিষ্কার করলো যে তার পেছনে কে হাত দিল তার ঘাড়ে, একটা শীতল স্পর্শ, মনে হচ্ছে ঠান্ডা একটা স্পর্শ তার ঘাড়ের মধ্যে। তো লিয়াকত ভয়ে কেঁপে উঠে সে হাত দিয়ে এরকম ঝাড়া মারছে, হাত দিয়ে ঝাড়া মেরে সে তাকায় দেখে তার ঠিক পেছনে ঠিক সেই রকম লম্বা আলখেল্লা পরা একটা মানুষের মতো দাঁড়ায় আছে, এবং তার চেহারা কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মুখের জায়গাটা একদম অন্ধকার অবয়ব, মানে মাথার উপর যে কাপড়ের মতো দিয়ে রাখছে সেখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো সেই মানুষটা লিয়াকতকে হাত দিয়ে দেখাইলো দূরে, মানে সে যেখান থেকে আসছে সেদিকে চলে যাওয়ার জন্য, মানে বুঝাইলো, এরকম হাত দিয়ে দেখাইলো, কিচ্ছু বললো না। লিয়াকত ভয়ে পড়ি করে দৌড় দিল ওখান থেকে ঘুরে, এবং দৌড়াইতে সে মানে কিভাবে যে দৌড়াইছে বলার মতো না। এক সময় সে তার ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে দরজাটা লাগায় বসে ভয়ে কাঁপা শুরু করলো খাটের মধ্যে। তো ওরকম বসে থাকতে থাকতে কখন যে সে ঘুমায় গেছে তার আর খেয়াল নাই, কিন্তু রাতের বেলা সে একটা ভয়ের স্বপ্ন দেখলে ঘুমের মাঝে। স্বপ্নটা এরকম যে সে তার ঘরে শুয়ে আছে, ঘরটা এরকম অন্ধকার, এর মাঝে একটা মানুষ দাঁড়ায় আছে, যেই মানুষটার গায়ে সাদা আলখাল্লা এবং সেটা উজ্জ্বল, মানে সেটার থেকে আলো ছড়াচ্ছে, এবং সে এসে তাকে বলতেছে যে তোমাকে বারণ করা হয়েছিল, তারপরও তুমি এখানে আসছো, এরপরে কখনো আসলে কিন্তু এটার শাস্তি পাবা। তো এটা মানে তাকে বলতেছে, এবং সে ঘুমের মাঝেই স্বপ্নের মাঝেই বলতেছে লিয়াকত যে না আমি আর যাব না। তো যাই হোক, এইভাবে তার মানে স্বপ্ন দেখে এবং তার ছটফট করে সে সকালে ঘুম থেকে ওঠার পর সে মানে খুব অস্বস্তি ফিল করতে থাকে। সে আর ওদিকে যায় না, সে মানে তার মতন মানে বের হয় এবং তার কাজকর্ম সেরে ছোট সকালবেলার সে যায় তার বাবার কাছে, যে বলে যে এরকম ব্যাপার। তো তার বাপ তাকে বলে যে দেখ বাবা, আমি তোরে বলবো চিন্তা করছিলাম, কিন্তু বলা হয় নাই, মনে করছি তুই ওইদিকে এমনি যাবি না, তো তোরে তো ওই যে এসে বলছে, সাহেব এসে বলছেই যে ওখানে যাইতে না।
যাক তুই তো জানছিস, তারপর কেন গেছিস রাত্রেবেলা, ওখানে যাইস না, এটা ঠিক না, ওই জায়গাটা উল্টাপাল্টা, ওখানেই করিস না। আর কখনও তোরা এটা বলে দেই, ওই তোর যেহেতু এখানে কাজ, যখন নতুন কেউ কবর দিতে আনবে আইনে এই পাশে আর করবি না, মানে কবর নতুন অনেক জায়গা আছে, ওইসব জায়গা বের করবি, ওই জায়গার কাছাকাছি যেন কবর না হয় এটা দেখাইস। এই বলে তার বাপ তাকে বলে দেয়, আর বলে রাত্রেবেলা বন্ধ করে শুবি, অসুবিধা নয়, ওখানে তেমন কিছু হয় না, খারাপ কিছু ওখানে দেখে না মানুষ। তো লিয়াকত তার কাজে ফিরে আসে, এরপর সে স্বাভাবিকভাবেই তার কাজ যা আছে তাই করে, এবং সে ওই যে মাঝে মাঝে তার কোনো কবর খোঁড়ার বললে ওখানে কবর কুড়ে, এইভাবেই তার কেটে গেছে, বেশ কিছুদিন কেটে গেছে। তো এর মাঝে লিয়াকতের ফুপুর বাসার থেকে তাদের জন্য দাওয়াত আসে, এবং তাদের পুরো পরিবারকে তারা ডাকে পিঠা খাওয়ার জন্য, এবং সেটা বেশ তারা নতুন পিঠা তৈরি করতেছে। নবান্ন উৎসব তাদের ওইখানে তখন ডাকছে নতুন পিঠা পায়েস খাওয়ার জন্য। তো লিয়াকত তার পুরো পরিবার আর কি, তারা সবাই ওখানে যায়, এবং লিয়াকত সেই কমিটির কাছে ছুটি নিয়ে যায় যে আমি যাব। তো নিয়ে চলে যায় লিয়াকত, এবং কবরস্থানের মধ্যে ওই ঘরটাতে তার ওখানে তালা মারা হয়, কারণ ওইখানে অন্য কেউ নাই, এবং এই টেম্পোরারিলি কাউকে কাজে রাখা হবে না। লিয়াকতর ওইখানে 3 দিন তারা থাকবে, 3 দিন থেকে চলে আসবে, মোটামুটি 4-5 দিনের ব্যাপার আর কি একটা। তো লিয়াকতটা যায়, এবং লিয়াকত ওইখানে গিয়ে বেশ মানে হঠাৎ করে তার জীবনে একটা অন্যরকম পরিবর্তন, কারণ সে তো একেবারে নিরানন্দ একটা জীবনের মধ্যে থাকে। সেখান থেকে হঠাৎ করে গেছে ফুপুর বাড়িতে, এবং সেখানে সবাই আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করতেছে, বেশ ভালো একটা সময় কাটায়। তো সে ফেরত আসে, আসার পর যেদিন আসে তার কাজে, এবং মন ঠিকমতো বসে না, কারণ এরকম ঘুরে ফিরে আসছে। আসার পর তার সেই ঘর খুলে সে ঢুকে তার জিনিসপত্র রেখে সে বেরিয়ে তার ওই টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে দেখে এদিক ওদিক, এবং ঠিকমতো মন বসতেছে না। ওই আরেকটা যে বয়স্ক মহিলা এসে কাজ করার কথা, সেও আসে, তারা বলে কই ছিলা, সে বলে যে এরকম বাইরে ছিলাম এই সেই। তো যাই হোক, এরকম করে এক সময় দিন পার হয়ে যায়, মানে সন্ধ্যা ঘনায় আসে, রাত আসে। তো রাতের বেলা যথারীতি লিয়াকতের একটু খারাপ লাগতেছে, এই কয়দিন যেহেতু বেড়ায় আসছে, ওখানে একটু অন্যরকম পরিবেশ ছিল, সবার সাথে গল্প গুজব আনন্দ করছে আর কি। তো এইখান তো একদম কেউ নাই, আবার সেই বাবা এবং পরিবার দূরে, আবার সেইখানে। তো মনে হচ্ছে যে ঘুমায় যাই, আর কিছু করার নাই। তো সে মোটামুটি দেখা গেছে যে একটু সন্ধ্যা যখন গভীর হয়ে গেছে, রাতটা যখন মানে একটু বাড়া শুরু করছে, এই 7টা, 7:30, 8টার দিকে সে মোটামুটি বিছানা শুয়ে পড়ছে, চিন্তা করছে ঘুমায় যাবে। তো ঘুমাইছে, তখন হঠাৎ করে তার দরজার মধ্যে সে শব্দ শুনতেছে। সে জাস্ট তার হারিকেন নিভাই দিত রাত্রেবেলা, হারিকেন নিভাই দিয়ে জাস্ট শুইছে, হঠাৎ তার দরজার মধ্যে, টিনের দরজা যেটা, সেটার মধ্যে ধাপ 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 করে কেউ বাড়ি মারতেছে, ধাপ ধাপ করে। সে বলছে এই কে কে, কখনো কিন্তু এটা হওয়ার কথা না, কিন্তু কে বাড়ি যাচ্ছে, সে বলছে কে কে, এই কে। তখন ওই পাশ থেকে কে জানি বলল লিয়াকত, মানে একটু অন্যরকম, এই লিয়াকত বলে যে ডাক দিছে সেটাও জানি কেমন কণ্ঠ। তো লিয়াকত মানে একটু ভয় পাইছে, বলছে হ্যাঁ কে কে, আপনি কে। আবার 2বার বাড়ি দিল দরজায়, এবং মনে হলো আর নাই কেউ, এবং তারপর ধাপ করে একটা শব্দ হলো তার গেটের সামনে, মনে হলো কিছু একটা পড়লো। তো লিয়াকত ভয় পাইছে, সে উঠলো বিছনার থেকে, কাঁপতেছে। ঘরের মধ্যে হালকা আলো আধারি, মানে টিনের ফাঁক ফোকর দিয়ে রাতের আলো আসতেছে। সে মানে হাত কাঁপতে কাঁপতে সে পাশে যে টেবিলের মধ্যে ম্যাচ ছিল সেটা দিয়ে হারিকেনটা কোনো মতে চিমনিটারে খুলে সে মানে জ্বালাইছে হারিকেনটা। তো ঘরের মধ্যে একটা আলো হয়েছে, সে হাত পা এরকম মানে করে মানে খুঁজে, মানে হাত পাচ্ছে না ঠিক মতো খুঁজে, কারণ ঘুমের চোখ, সে হাত দিয়ে কিছুটা ঘুমাই গেছিল, খুঁজে সে তার সেই বেলচাটা বের করছে, করে এই হারিকেনটা নিয়ে সে দরজার কাছে গেছে, গিয়ে দরজাটা খুললো। দরজা খুলেই ভয়ে সে একেবারে জমে গেল, কারণ তার এই দরজার সামনে একটা সাদা কাফনে মোড়ানো বডি রাখা, এবং সেটার গায়ের মধ্যে হালকা মাটি টাটি লেগে আছে। মানে মনে হচ্ছে যে কেউ কবর থেকে কোনো বডি তুলে এনে তার সামনে রাখছে। লিয়াকত ভয়ে একটা চিৎকার দিল, মানে সে কি করবে বুঝতে পারতেছে না, মানে তার মানে শরীর থরথর করে কাঁপতেছে, হারিকেনের আলোয় দেখতেছে কাফনের কাপড়ের মধ্যে আলো রিফ্লেক্ট করতেছে। তো লিয়াকত ভয়ে মানে আর বাকরুদ্ধ হয়ে গেছে, এখন কি করবে, সে দোয়া পড়া শুরু করছে। দোয়া পড়ে সে আস্তে করে ওই ডেড বডিটার পাশ দিয়ে, মানে ওটা ডিঙ্গায় যেতে সাহস পাচ্ছে না, হারিকেনটা নিয়ে সে পাশ দিয়ে বের হয়ে গেল। বের হয়ে সে দৌড় দিল সোজা কবরস্থানের, মানে মূল যে ফটকটা ওইটার দিকে দৌড় দিল। তো দৌড়ানোর সময় সে মনে করলো সে কোথায় যাবে, তখন সে চিন্তা করলো যে মসজিদ আছে, যে মসজিদের দিকে যাব। তো সে যখন দৌড়ায় যাচ্ছে, হঠাৎ সে খেয়াল করলো যে তার পাশের যে গাছগাছালি সেটার ভিতর থেকে কয়েকটা কুকুর ডেকে উঠলো ঘেউ ঘেউ করে।
এবং সে কুকুরগুলা বের হয়ে আসলো সেই গাছের ফাঁক থেকে আলোতে, কালো কুচকুচে কুকুর, এবং সেগুলো চোখ জল জল করতেছে এবং নির্দিষ্ট একটা ডিস্টেন্স রেখে তার পিছনে দৌড়াচ্ছে। লিয়াকত দোয়া পড়া শুরু করছে, সে মনে মনে দোয়া পড়তেছে, মুখ দিয়ে বিড়বিড় করে দোয়া পড়তেছে আর দৌড়াইতেছে। তার হাতে সে হারিকেন এরকম বাতাসে, আর এই যে তার দৌড়ের স্পিড এরকম এরকম করতেছে, সে ভয়ও পাইতেছে এবং ওই হারিকেনের আলো মাঝে মাঝে কুকুরের গায়ে পড়তেছে, চকচক করতেছে। তো দূর থেকে সে দেখলো মসজিদটা, এবং সে জানে যে মসজিদের মধ্যে ওখানে হুজুর যিনি আছেন তিনি ভিতরে ঘুমান, পাশে একটা ঘর আছে, ওটা ঘুমান। তিনি চিন্তা করছে হুজুরের ঘরে সরাসরি যাবেন, মানে এখন তো রাত, এখন তো মানে আর কি কোনো নামাজের সময় না, এখন তো ওখানে মসজিদ খুলে বসবে না কেউ। তো তিনি দৌড়াইতে মসজিদ যেখানে, ওখানে নেমে গেলেন। নেমে গিয়ে ওই মসজিদের যখন নাকি উনি মূল এন্ট্রেন্সের কাছে গেছেন, তখনই দেখছেন কুকুরগুলো আর আসে নাই ওনার সাথে। ওখানে দাঁড়ায় কিছুক্ষণ ঘেউ ঘেউ করলো। তো লিয়াকত দৌড়াইতে যে একদম ওই দরজার উপর, হুজুরের ঘরের দরজার সামনে পড়লো, বললো হুজুর দরজাটা খুলেন বলে সে নক করতেছে। তো একটু পরে হুজুর উঠে আসছে, বলছে কি হয়েছে, কে? বলছে আমি লিয়াকত, কবরস্থানে যে কবর পাহারা দিই লিয়াকত। তো একটু পরে আসছে, আসার পর বলতেছে ও তুমি ওই গোরখোদকের ছেলে? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি এরকম আসছো কেন রাত্রেবেলা? হুজুর আমার সাথে চলেন। বলে কেন? আমার ঘরের সামনে এরকম একটা কে জানি লাশ রেখে গেছে, এরকম কাফনে মোড়ানো, মনে হলো কবর থেকে তুলছে। হুজুর বলতেছে যে এটা তো এখন মানে কি করবে রাতের বেলা, আমি কেমনে যাবো? হুজুর চিন্তা করতেছে একা কি যাবেন উনি ওখানে। বলছে না হুজুর, তাহলে এখন কি হবে, লাশটার কি হবে? বলে যে এখন এটা তো মানে কিছু তো করা দরকার, কিন্তু কিভাবে কি? চিন্তা করতে করতে হুজুর বলল আচ্ছা দাঁড়াও। তো হুজুর ওখান থেকে বেরোলেন এবং তিনি তার এই মানে পড়লেন, একটা এরকম ইসের মতো ছিল, ঢিলা জুব্বার মতো পড়লেন, বলে তসবিটা নিলেন, দোয়া পড়তে পড়তে নিজের দরজায় তালা দিলেন, বলল চলো। তো লিয়াকত যাচ্ছে হুজুরকে নিয়ে, এবং তিনি বুঝলেন যে এত রাত্রে অন্য কোনো মানুষ হলে তার সাথে আসতো না এইভাবে, একমাত্র এই হুজুর বলেই আসছেন তার সাথে। তো হুজুর দোয়া পড়তেছেন এবং তাকে বলে চলো। তো হুজুরকে নিয়ে যখন লিয়াকত ফেরত আসতেছে, তখন কিন্তু ওই কুকুর আর কিচ্ছু পান নাই। হাঁটতে হাঁটতে তারা দুইজন পুরো পথটা আসছেন, আস্তে আস্তে ঠিক কবরস্থান এন্ট্রান্সের কাছে গেলেন, এবং যে দেখলেন ঠিক লিয়াকতের ঘরের দরজার সামনে এইবার কিছুটা দূরে সরায় একটা এরকম ডেড বডি রাখা, কাফনে মোড়ানো। তো তারা ওখান থেকে ঢুকলেন, ঢুকে হুজুর বললেন যে এক কাজ করো, এটা মনে হয় যে এরকম এখানকার কোনো মানে এখান থেকেই মনে হয় তোলা হয়েছে কোনো জায়গাতে, কে করলো কাজটা? তো তিনি দোয়া পড়তে থাকলেন। হুজুর বললো যে এখন তো গভীর রাত, আমি তো এখন কিছু করতে পারবো না, তবে এই বডিটাকে পাহারা দিতে হবে, যেহেতু এটা খোলা জায়গা, এখানে শিয়াল কুকুর অনেক কিছু আছে, এগুলো যে কোনো কিছু চলে আসতে পারে, তো এটাকে পাহারা দিয়ে রাখতে হবে যাতে কোনো ক্ষতি না হয়। আর তুমি বসে এখানে পাহারা দাও, আর একটা হারিকেন জ্বালাও। তোমার কাছে আরও হারিকেন আছে না? তো তখন বললো যে হ্যাঁ, খুঁজে কোনার থেকে বের করলো একটা। ইয়াকত বলে যে আর একটা, বলে এটা আমাকে জ্বালায় দাও, আমি এটা নিয়ে ঘুরে দেখি যে এই জিনিসটা কোত্থেকে উঠাইছে। বলে হুজুর ওখানে দাঁড়াইলেন। তো লিয়াকত হারিকেনটা জ্বালাইলো, ওর মধ্যে সামান্য কেরোসিন ছিল, তারপরও জ্বলছে। হুজুর এটা নিয়ে বললো যে তুমি বসে থাকো, সাবধান, পাহারা দাও, হাতে বেলচা রেখো, লাঠি রেখো, আসতেছি আমি। তো হুজুর বের হয়ে হাঁটা দিলেন। হুজুর হেঁটে একদিকে যাচ্ছেন। তো লিয়াকতের ভয় লাগতেছে হুজুরটা একা যাইতে দিতে ওদিকে, মানে কেমনে কি হলো। এবং সে কিন্তু পুরা বলছে হুজুরকে যে তাকে ডাকছে এরকম করে। তো হুজুরও কিছু ধারণা করে নিয়েছেন, হুজুর তো অনেকদিন ধরে আসেন এখানে। তো হুজুর ওদিকে গেলেন, লিয়াকত পাহারা দিচ্ছে। তো লিয়াকত তখন হঠাৎ দেখলো যে হুজুর চলে যাওয়ার অনেকক্ষণ পরে, মানে বেশ খানিকক্ষণ পরেই ওইখানে ওই কবরস্থানের এন্ট্রেন্স দিয়ে ওই যে কালো কুকুর একটা না কয়েকটা ঢুকছে, 8টা 10টা এরকম এসে কাছায় চলে আসছে। তো লিয়াকত সাথে সাথে তখন তার কি জন্য জানি সাহসটা বেড়ে গেল, সে হারিকেনটা একদম সামনে নিয়ে সে ওই বডির সামনে রাখলো, রেখে মাটির মধ্যে ওই জোরে বাড়ি দিল, বেলচা দিয়ে জোরে বাড়ি দিয়ে সে দোয়া পড়া শুরু করলো জোরে জোরে শব্দ করে। তো সে জোরে জোরে শব্দ করতেছে, আর ওই কুকুরগুলা সরে যাচ্ছে, মানে আসতেছে না, সামনে আসতেছে না, ঘর ঘর শব্দ করতেছে, চোখ দুটো জ্বলতেছে ওগুলার, কুকুরগুলার। মনে হচ্ছে যে কোনো সময় এসে মানে কামড়ায় ধরবে বা লাফ দিবে, ওই বডির উপর পড়বে বা তার উপর পড়বে। লিয়াকত অনেক ভয় পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে, কিন্তু সে চিন্তা করছে যে না, আমাকে তো এটা রক্ষা করতে হবে, এটা কাজ, আর এটা মানে কোনোভাবে এদেরকে এটা নিতে দেওয়া যাবে না। সে জোরে জোরে সে বেলচা ঠুকতেছে আর দোয়া পড়তেছে অনেকক্ষণ।
তো এরকম কতক্ষণ গেছে বলতে পারবে না, তার নিজের মুখ শুকায় গেছে এবং এক সময় সে মানে মানে তার মুখ মানে হয়ে গেছে, সে আড়ষ্ট হয়ে গেছে লিয়াকত দোয়া পড়তে পড়তে। সে মনে মনে শুধু বলতেছে যে আল্লাহ আমরা বাঁচাও এখান থেকে, এরকম একটা কথা। এই সময় হঠাৎ দেখলো যে কুকুরগুলা কুই করে দৌড় দিল, সাউন্ড করে একদিকে তাকায়। তো তাকায় দেখলো যে হুজুর আসতেছেন। উনি হুজুর আসতেছেন, এসে বলল লিয়াকত সমস্যা তো হয়েছে এখানে। বলে কি? এটা কোত্থেকে তুলছে জানো? বলে কি? বলে তুমি কি এখানে সম্বন্ধে কিছু জানো? তোমাকে কিছু বলছে কেউ এই জায়গায় যে কবরস্থানের কিভাবে কি? তো লিয়াকত বলে হুজুর আমাকে বলছিল এই জায়গায় নাকি মানে জিনদের কবরস্থান। বলছে হ্যাঁ। তুমি কি এখানে তুমি কবর দিছো সব? বলে যে না আমি তো ছিলাম না কয়দিন। বলে যখন তুমি ছিলা না এর মাঝে হয়তো কেউ এসে এখানে কবর দিছে এবং তারা জায়গা ঠিক মতো নির্বাচন করে নাই। জায়গাটা দিছে ওই যে তোমাকে যেখানে মানা করা হয়েছে বসে যাইতে, ওখান কাছেই ওইখানেই একদম পাশে কবর দিছিল। তো ওরা মনে হয় ব্যাপারটা পছন্দ করে নাই, এর জন্য তুলে এনে ফেলছে এখানে। তো এখন কিছু তো করার নাই, রাতের বেলা আমাদের পাহারা দিয়ে রাখতে হবে, আর তো কিছু করার নেই। এখন তো মানুষজন নাই, তুমি আর আমি মিলে তো আর পারবো না কাজটা করতে। দিনের বেলা তুমি আবার কবর খুঁড়বা, তারপর আমরা কবর দিব অন্য জায়গায়। আর সেই মানুষ যার কবর সেটা খুঁজে বের করতে হবে কাদের, তাদের জানাই দিতে হবে যে কবর সরাইছি আমরা, কারণ তাদের না জানায় কাজটা করা ঠিক না। কিন্তু এখন রাতের বেলা আমরা পাহারা দিব। তো এরকম মানে সারা রাত তারপর ওরা বসে থাকলো অনেকক্ষণ, সেই মানে ঝিমাচ্ছে এবং বসে দোয়া পড়তেছে দুজন। তো এর মধ্যে ওই দূর থেকে সে বুঝতে পারছে যে শিয়াল ডাকতেছে এবং কুকুর ডাকতেছে এরকম। তো হুজুর তখন বলছে লিয়াকতকে যে সাবধান, এগুলা কিন্তু স্বাভাবিক প্রাণী না, এগুলো খারাপ জিনিস। এখানে যেমন কবরস্থানে ওই যেখানে ওখানে ভালো জিনগুলো আছে, এখানে কিন্তু খারাপ আছে, জিনও আছে, ওরা কিন্তু এই উল্টাপাল্টা। যাই হোক এখন দোয়া পড়ে আমরা থাকি। তো লিয়াকত তখন বলল যে হুজুরকে এক পর্যায়ে যে রাত তখন মানে এই রাত পার হওয়া অনেক সময় চলে যাচ্ছে, হুজুর আপনি কি একলা পাহারা দিতে পারবেন? তাহলে আমি কবর একটা খুঁড়ে ফেলি, কারণ নাহলে আর উপায় নেই। তো হুজুর বললো পারবা তুমি একলা? হ্যাঁ আমি শুরু করে দিই। তো হুজুর বলে ঠিক আছে। তো লিয়াকত তখন গেল যে একটা জায়গা মোটামুটি নির্বাচিত করে সেখানে সে মাটি খুঁড়তেছে এবং সময় চলে যাচ্ছে। সে ঘামতে মানে ক্লান্ত হয়ে গেছে, যদিও তখনকার সময় ছিল ঠান্ডা, তার মধ্যে সে ঘেমে নিয়ে গেছে মাটি খুঁড়তে একা একা। এবং খুঁড়তে সে মোটামুটি একটা জায়গা তৈরি করছে। তো যখন সে জায়গা তৈরি করতেছে সে হঠাৎ তাকালো উপর দিকে এবং তাকায় দেখলো দূরে যে গাছের যে লাইন গেছে সেটার সামনে দুইটা এরকম লম্বা সাদা আলখাল্লা দাঁড়ায় আছে সেখানে। এবং দেখে মনে হলো যে তাকে জাস্ট দেখতেছে। তো লিয়াকত মনে মনে ভাবলো যে আমাকে দেখতেছে কেন? পরে সে ভাবলো হয়তো তাকে পাহারা দিচ্ছে, যে তাকে জানি কেউ ক্ষতি না করে। তো যাই হোক লিয়াকত মানে এখানে সেফ ফিল করার থেকে ভয়ই বেশি লাগলো তার কাছে। সে তাড়াতাড়ি তার কাজ যতটুকু করার করে দ্রুত উঠে ওখান থেকে সে তাড়াতাড়ি চলে আসলো হুজুরের কাছে। দেখলো যে হুজুর এখানে বসে আছেন, তখনও তসবিহ পড়তেছেন। এর মধ্যে অনেক সময় চলে গেছে, একটু পরই মানে ফজরের সময় হবে। তো মানে ফজর শুরু হবে, সুবহে সাদিক আজান দেওয়ার সময়। তো হুজুর বলতেছে লিয়াকত আমাকে এখন যেতে হবে, কারণ আজানের সময় হয়েছে, মসজিদের দায়িত্ব তো আমার। ওখানে যেয়ে আমি আমার মতো কাজ করে নামাজ পড়ায় আমি মুসল্লিদের নিয়ে আসতেছি, ততক্ষণ তোমার একলা এখানে থাকতে হবে, পাহারা দিতে হবে। তুমি কাজ করো, এই পাহারা দাও, কোনো চিন্তা করো না, আগের মতো দোয়া পড়বা, আর কোনো কিছু আসবে না ইনশাআল্লাহ। আজান হওয়ার পরই আর কোনো সমস্যা হবে না, তুমি থাকো, আমি আসতেছি। আর তার আগে একটা কাজ করে দাও। তো লিয়াকতের কাছে তিনি বলেন পানি আছে? তো লিয়াকত বলল জগে পানি আছে গ্লাসে। তো তিনি গ্লাসে পানি ঢেলে নিলেন, নিয়ে সেটার মতো দোয়া পড়ে ফু দিলেন এবং ওই যে বডিটার আশপাশ দিয়ে পানিটা ছিটাই দিলেন, দিয়ে বললেন যে আমি যাচ্ছি, হ্যাঁ তুমি এরপরে বসে থাকো, অসুবিধা নেই, ইনশাল্লাহ সমস্যা হবে না। বলে হুজুর আস্তে করে হেঁটে বের হয়ে গেল এবং লিয়াকত তাকায় থাকলো হুজুরের গমন পথের দিকে। তো লিয়াকত এরপর বসে আছে বেলচা নিয়ে এবং তার ভয় লাগতেছে, মনে হচ্ছে যে ওই যে সাদা দুইটা দেখছিল ওইটাও তার ভয় লাগতেছে। এবং সে আর খানিকক্ষণ পর দেখলো চোখের কোণা দিয়ে ওই যে সাদা দুইজন ওইরকম আলখাল্লাধারী ওই দূরে দাঁড়ায় আছে, সে চোখে দেখতেছে। ভয়ে থরথর করে কাঁপতেছে লিয়াকত। তো মানে এটা তার সেইফের থেকে তার ভয়েরই বেশি লাগতেছে আর কি। তো এরকম বসে থাকতে থাকতে এক সময় দূর থেকে সে আজানের শব্দ পেল মসজিদ থেকে, এবং মাইকে আজান হচ্ছে, এবং আজানের সাথে সাথে সে একটু এদিক ওদিক ঘুরায় তাকাইলো, দেখলো যে না ওই সাদা আলখেল্লাধারীরাও নাই, কিন্তু তার সামনে ডেড বডিটা ঠিকই আছে। তো সে একটু মানে নিঃশ্বাস ফেললো, মনে করলো যাক বাঁচছি। তারপরও সে দোয়া পড়তেছে আস্তে আস্তে বিড়বিড় করে, এবং সে একদম ঝিমায় যাচ্ছে, পড়ে যাচ্ছে।
কতক্ষণ পার হয়েছে জানে না, অনেকক্ষণ পর দেখলো যে হ্যাঁ কয়েকজন মুসল্লি ঢুকলো এবং সাথে হুজুরও ঢুকছেন, মানে তা হুজুর নামাজ পড়ায় আসছেন এবং আসার পর মুসল্লিরা মিলে সেই ডেড বডিটাকে নিয়ে ওখানে যে নতুন খোঁড়া কবরে গেল এবং লিয়াকত যে আবার ওইটাকে ঠিক করলো আরও করে সেখানে কবর দেওয়া হলো। সেই মানুষের যারা মানে তাদের মধ্যে থেকে একজন ছিল, তো বললো আর কি, তারা তো জানে ওখানকার লোকাল মানুষ, তারা বললো আসলে কবরটা রং জায়গায় দেওয়া হয়েছিল, কোত্থেকে মানুষ আনছিলেন। বলে ওই পাশের গ্রামের ওখান থেকে, এখানে তো আসলে পাই নাই, কারণ এখানে ওই ছিল না, লিয়াকতের বাপও ছিল না, লিয়াকতও ছিল না, তো সুতরাং ওখান থেকে নিয়ে আসছে মানুষ এবং ওরা এসে এখানে আর করে নাই, মানে যেখানে পারছে কবর দিয়ে দিছে। তো হুজুর বলল যে কবরটা দিয়েছিল দেখেন এই জায়গায় আসলে আমরা কবর এখানে দেই না, এই জায়গাটা আসলে রেস্ট্রিক্টেড, কোনো কারণে কবর দেওয়া হয় না এখানে। তো যাই হোক, এখন কবরটা সরাই দিলাম, এই কাহিনী। তো যাই হোক, কবর দিয়ে ওখানে আবার সব ঠিকঠাক করে দিল আর তারা চলে গেল এবং ওই মানুষের ফ্যামিলি বাকি মানুষ যারা আছে বললো যে ওরা দিনের বেলা এসে দেখে যাবে। তো সবাই বিদায় নিল দোয়া দুরুদ পড়ে এবং লিয়াকত আস্তে করে তার ঘরে গেল বের কাছ থেকে বিদায় নিয়ে। হুজুর বলল যে দেখো রাতের বেলা সাবধানে থাকবা, দোয়া দুরুদ পড়ে ঘুমাবা, আর বেশি ঘোরাঘুরি করো না কবরস্থানে বেশি ঘোরাঘুরি করো না, কারণ এই জায়গায় যেমন ভালো জিনিস আছে এখানে খারাপ জিনিসও আছে, তো সুতরাং দোয়া দুরুদ পড়ে থাকবা। তো লিয়াকত তারপরে ওইখানে মানে চলে যায় এবং হুজুর চলে যান। লিয়াকত তার মতো ওখানে কাজ করে, এরপরেও অনেক বছর সে কাজ করছে এরপরে, এবং সেই ওই এলাকায় সেই ছিল গোরখোদক, সেই কবর দিত আর কি। তো যাই হোক, এই ছিল সোহেলের শেয়ার করা ঘটনা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ভয়ের মনে হয়েছে। আমি এই ধরনের ঘটনাগুলো শুনলে মানে একেবারে ভিতরে ঢুকে যাই, সেখানকার সেই সব মানে সিনারিগুলো আমার চোখের সামনে ভাসে এবং এই কারণে আমি বেশ রিলেট করতে পারি ব্যাপারটা। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাল্লাহ ফিরে আসবো সামনের সপ্তাহে। প্রথমে